আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা জানান। ক্লাসটা শুরু করতে একটু ডিলে হলো বিকজ হচ্ছে আমি আসলে আরেকটা ক্লাসে ছিলাম, আপনাদেরই ইম্পর্টেন্ট একটা সেশনে ছিলাম। সো আপনারা সবাই ওখানে ছিলেন, সবাই না মেজরিটি ওখানে ছিলেন। সো এই জন্য হচ্ছে একটু দেরি করলাম, 10:30 ক্রস করে গেল। কোনো অসুবিধা নাই বিকজ যেই সেশনটা আমরা নিচ্ছিলাম ওইটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সেশন ছিল, তাই না? সো দেখি বলেন শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দেখতে পারতেছি না। হ্যাঁ আপু, দেখতে পারতেছেন না বিকজ হচ্ছে আমি ভিডিওটা অফ করে রেখেছিলাম, দ্যাটস ওয়াই। ওকে, আমরা ক্লাসটা একটু একটু করে শুরু করে দিচ্ছি। সো বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সবাইকে বলেছিলাম লেন্স বইটা হচ্ছে কালেক্ট করে ফেলতে, সেটা হোক হচ্ছে পিডিএফ, হোক হচ্ছে আপনার বই, মানে হচ্ছে একটা একেবারে হার্ড কপি। তো এখন হলো অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আপু 17তম এডিশনটা হচ্ছে নাই, পুরানো এডিশন দিয়ে হবে কিনা। তো এখন পুরোনো এডিশন যদি আপনার 16, 15, 14 এরকম হয়, সেগুলো হচ্ছে আপনি একটু মিলাই দেখতে পারেন। আমি শিওর না আসলে কতখানি আছে, হতে পারে খুব বেশি অমিল নাই। আপনারাই বলেন, যারা ক্লাস করেন তারা জানেন যে অমিল আছে কি নাই। সো আমার আসলে ধারণা একটু কম যে কতখানি অমিল আছে। যদি খুব বেশি অমিল না থাকে আপনি ওটা দিয়ে ক্লাস শুরু করেন, অসুবিধা নেই। পিডিএফ সাথে রাখলেন, যদি হচ্ছে খুব বেশি বাড়তি কোনো জিনিস থাকে আপনি পিডিএফ থেকে ওখান থেকে মিলাই নিলেন। কিন্তু যদি হচ্ছে অতিরিক্ত অমিল থাকে, তাহলে যেগুলো আপনার লাগবে, সম্পূর্ণ বইটা তো আপনার দরকার নাই, যে পোর্শনটা লাগবে আপনি ওই পোর্শনের ওই পাতা কয়েকটা ছবি তুলে বা হচ্ছে কি প্রিন্ট করে নিয়ে নিলেন। ঠিক আছে, এমনটা করতে পারেন। ঠিক আছে, কারণ যদি হচ্ছে এখন একটা নতুন বই কিনা, মানে যেটা আপনার অলরেডি আছে একটা বই, থাকার পরও হচ্ছে একদম কাছাকাছি টাইমে একটা বই কিনা হচ্ছে আসলে একটু ডিফিকাল্ট, তাদের জন্য বলতেছি। ওকে, আমরা কি পড়েছিলাম? চ্যাপ্টার 1 পড়েছিলাম। আচ্ছা, আজকে হচ্ছে আমরা ক্লাস নাম্বার 2 স্টার্ট করছি। ক্লাস নাম্বার 2 মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট ক্লাসই বলা যায়, কারণ আমরা মাত্র একটা চ্যাপ্টার পড়েছি, বেশি পড়ি নাই। এবং আমরা বেসিক ব্যাকটেরিওলজি হচ্ছে 2 দিনে শেষ করব। তো প্রথম দিন হচ্ছে বেশি কিছু পড়ালে কারো মাথায় ঢুকতে চায় না, তাই এই জন্য হচ্ছে আমি আজকে একটু কম পড়াবো। কিন্তু কালকে নেক্সট দিন যে ক্লাসটা হবে শুক্রবার, সেই ক্লাসটা হচ্ছে কিন্তু এক লেন্দি হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা একটু কম লম্বা হবে, কিন্তু পরের ক্লাসটা হচ্ছে লম্বা হবে। কেন? বিকজ হচ্ছে ততদিনে আপনার বই জোগাড় হয়ে যাবে, ততদিনে হচ্ছে আপনার মাথায় সেট হয়ে যাবে, এবং ততদিনে হচ্ছে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। এখন হচ্ছে কি যারা রেগুলার পড়ার ভিতরে থাকে তাদের জন্য লেন্দি ক্লাস করা সহজ, কিন্তু যারা হচ্ছে গিয়ে অনেকদিন পর পড়তে বসে তাদের জন্য লেন্দি ক্লাস এই মুহূর্তে একটু ডিফিকাল্ট। ঠিক আছে, সো এই জন্য যখন ক্লাস লেন্দি হবে তখন আমরা ওইটা প্যালাটেবল করার জন্য বিভিন্ন উপায় আশা করি চেষ্টা করব করার আর কি। তা আমার প্রেফারেন্স সবসময় থাকে অল্প অল্প ক্লাস, কম লম্বা ক্লাস কিন্তু সংখ্যায় বেশি ক্লাস। কিন্তু হচ্ছে গিয়ে আসলে এইবার আমরা একটু ডিফারেন্ট করব, মানে ক্লাসের ডিউরেশনটা একটু বেশি বাড়াবো। মানে ধরেন 1 ঘন্টায় 10টা ক্লাস না করে আমরা হয়তো 1.5 ঘন্টায় 7টা ক্লাস করব। এভাবে হচ্ছে ডিউরেশনটা একটু বাড়াচ্ছি কিন্তু সংখ্যা কমাচ্ছি।
ঠিক আছে, রুটিন তো আপনারা পেয়ে গিয়েছেন, সবাই দেখেছেন না সবাই রুটিন? কেউ বাকি আছেন এখনো রুটিন দেখার? বাকি থাকলে রুটিন দেখে নেবেন। ওকে, সো বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, ক্লাস শেষে হয়তো অনেকেই বলবেন আপু দাগানো পিডিএফ দেন। প্রথমেই বলে দিচ্ছি, আমি কোনো দাগানো পিডিএফ দেই না। আমার ক্লাসের কোনো দাগানো পিডিএফ আপনি পাবেন না। কেন? বিকজ হচ্ছে আমি এটা তৈরি করি না এবং আমি পছন্দ করি না। অন্যদের ক্লাসে পেতে পারেন, কিন্তু সেই ক্লাস সেটা আমার সাথে নাও মিলতে পারে। ঠিক আছে, আমি দাগানো পিডিএফ দেই না, বিকজ আমি চাই আপনি ক্লাস করে নিজের হাতে দাগান। নিজের হাতে দাগানো আর আরেকজনের দাগানো বই হচ্ছে পড়ার মধ্যে অনেক তফাৎ আছে। আরেকজনের দাগানো বই হচ্ছে আপনার মাথায় বেশিক্ষণ থাকবে না। ঠিক আছে, হয়তো মনে হবে অনেক টাইম কমাই ফেললাম, বাট আপনার মাথায় খুব একটা থাকবে না। সো বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। শুরু করছি। সো আমরা হচ্ছে এখন পড়বো লেঞ্জের চ্যাপ্টার 2। সেটা কি? সেটা হলো স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেল। আবারও বলতেছি, আমার কিন্তু হচ্ছে জুমে ক্লাস নিতে বা স্ক্রিন শেয়ার করে ক্লাস নিতে কোনো অসুবিধা নাই। তো আপনারা কিন্তু খাতা কলম প্রেফার করেন বলে আমি খাতা কলম নিচ্ছি। তো এখন প্রত্যেকবার তো স্টুডেন্ট সেম থাকে না। তো এখন নিশ্চয়ই আপনারা যারা ক্লাস করছেন তারা সবাই হয়তো আগে ছিলেন না। তো আপনাদের থেকে আমি আবারও একটু জিজ্ঞেস করে নিচ্ছি, আপনারা কি এইভাবে কমফোর্টেবল নাকি হচ্ছে ওইভাবে কমফোর্টেবল? আমি দুইভাবেই নিতে পারবো, সো জানাবেন আমাকে। শুরু করছি, মিনওয়াইল আপনারা কমেন্টে একটু জানাতে থাকেন। আচ্ছা, সো চ্যাপ্টার 2 হচ্ছে, দেখেন, স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেলস। ঠিক আছে, স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেলস। ঠিক আছে, কি জিনিসপত্র আমার এখানে লোডিং দেখাচ্ছে কেন? এভাবেই ভালো, খাতা কলম ভালো। ওকে, ঠিক আছে, ডান। তাহলে হচ্ছে আসেন ফার্স্টে একটা চ্যাপ্টার শুরু করার সময় আমি যেটা বলবো, যখন আপনি সময় নিয়ে পড়বেন, বিকজ এখন তো রিভিউ ক্লাস না, এখন তো লং ক্লাস করছেন। সো এখন হচ্ছে আপনার পড়ার শুরু করার সময় মাথায় রাখতে হবে যে আমি আগামী 1 ঘন্টা পড়বো। এই 1 ঘন্টায় আমি মোবাইল ধরবো না, এই 1 ঘন্টায় আমি কোনো দিকে কনসেন্ট্রেট করবো না। হোক আধা ঘন্টা, হোক 1 ঘন্টা, হোক 20 মিনিট, হোক 25 মিনিট, অর্থাৎ আপনার টার্গেট থাকবে। অনেকেই বলেন আপু মোবাইল অ্যাডিক্টেড আমিও প্রচুর মোবাইল অ্যাডিক্টেড। এত বেশি মোবাইল অ্যাডিক্টেড যে আগে যখন হচ্ছে ফেসবুক মাত্র খুলছে তখন হচ্ছে কি আমার ফ্রেন্ডরা বলতো যে পেপসিতে যদি 2টা লাইকও থাকে একটা হবে রাফা, এরকম ছিল সিচুয়েশনটা। বিকজ হচ্ছে যখন হচ্ছে মাত্র মানে সবাই একটু কম কম ফেসবুক ইউজ করতো, মানে আমি এত বেশি মোবাইল অ্যাডিক্টেড ছিলাম যে আমি সারাক্ষণই ফেসবুকে পড়ে থাকতাম। হুদাক আমি এই ওয়ালে গিয়ে হচ্ছে পোস্ট করতাম। তো আমি আমার অ্যাডিকশনটাকে পজিটিভলি হচ্ছে কনভার্ট করছি। এখন আমি অ্যাডিক্টেড, বাট এই অ্যাডিকশনটা আমি আপনাদেরকে হেল্প করার কাজে লাগাই। সো আপনারা যারা মোবাইল অ্যাডিক্টেড তাদের জন্য বলতেছি, যদি হচ্ছে আপনার খুব বেশি অ্যাডিকশন থাকে, আপনি আমাদের ছোট ছোট ব্রেন স্টর্মিং যে এক্সাম ব্যাচ থাকবে সেখানে ঢুকে যাবেন। যখনই মোবাইল গোতাইতে ইচ্ছা করবে গিয়ে একটা পরীক্ষা দিয়ে ফেলবেন, তাহলে দেখবেন ব্রেইন হচ্ছে তখন আপনাকে বলবে না ভাই তাতে তুই ঘুমা, এরকম বলবে। আর যারা হচ্ছে মোবাইল অ্যাডিক্টেড, একটু পরপর হচ্ছে মোবাইল গুতাতে হয়, তাদের জন্য বলবো আপনারা ফোনটা আলমারিতে তালা মেরে রাখবেন। ঠিক আছে, তালা মেরে রেখে চাবিটা দূরে এমন কোথাও রাখবেন যেখান থেকে তুলতে কষ্ট হয়, খাটের চিপায় বা এমন কোন একটা অদ্ভুত জায়গায় রেখে পড়তে বসবেন। ঠিক আছে, অন্তত টার্গেটটা একটু একটু করে বাড়াবেন, 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা এভাবে বাড়াবেন। ঠিক আছে, তাহলে দেখবেন আপনি টানা মোবাইল ছাড়া অন্য কোনো দিকে কনসেন্ট্রেশন দেওয়ার আগে আপনি পড়তে পারতেছেন। এখন থেকে যদি এগুলো খেয়াল করেন, আপনার একটু একটু করে কনসেন্ট্রেশন আসতে থাকবে, 1 মাসে আপনি সাকসেসফুল হয়ে যাবেন। সো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা একটু চ্যাপ্টারটা উল্টাই দেখি। এখানে কয়েকটা ছবি আছে, এই যে এখানে একটা ছবি আছে, তারপরে 2টা বক্স আছে। মনে রাখবেন লেঞ্জের বক্সগুলো ইম্পর্টেন্ট। সো বক্স যেখানে দেখবেন সেই দিকে হচ্ছে একটু খেয়াল করবেন, তার মানে বক্স থাকলে ইজি। কেন? পুরো চ্যাপ্টারটা বক্সে হয়তো সামারি করে দিছে, আরো ছবি আছে। তাহলে দেখেন এই চ্যাপ্টারে তার মানে আমাদের বেশ কিছু ছবি টবি আছে এবং চ্যাপ্টারটা খুব একটা ছোটও না। ঠিক আছে, আগের তুলনায় বড়। সো চলেন আমরা শুরু করি। তো ফার্স্টে হচ্ছে শেপ এন্ড সাইজ অফ এ ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো ব্যাকটেরিয়া হচ্ছে সাইজ কেমন এটা অনুযায়ী আমরা 3টা বেসিক গ্রুপে ভাগ করি। কয়টা? 3টা। কি কি? একটাই হচ্ছে কক্কাই, ঠিক আছে, একটা হলো ব্যাসিলাই, আরেকটা হলো স্পাইরোচিটস। ঠিক আছে, আচ্ছা, তো কক্কাই গুলা হচ্ছে গোল গাল, ঠিক আছে, রাউন্ড। ওকে, আর বি হচ্ছে ব্যাসিলাই হলো রড, ঠিক আছে, এটা হলো লম্বা লম্বা। আর এস হচ্ছে স্পাইরাল শেপ। এস স্পাইরাল, এটা আপনার মনে থাকবে। অনেক সময় পরীক্ষার হলে আমাদের খুব সহজ জিনিস, সবসময় সহজ জিনিসই ভুল হয়। এটা হচ্ছে আমরা কনফিউজড হয়ে যাই কোনটা রাউন্ড আর কোনটা হচ্ছে গিয়ে রড। তো মনে রাখবেন বাঁশ, ঠিক আছে, বাঁশ কি রডের মতো না, লম্বা। সো বিট ফর রড, ঠিক আছে। ব্যাসিলাই হচ্ছে রড শেপ, যেটা বাঁশের মতো, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু খুবই সহজ একটা পড়া, বাট এগুলো এমসিকিউতে আসে, ঠিক আছে।
এখন হচ্ছে আসেন, কিছু ব্যাকটেরিয়া হলো খুবই হলো আপনার রং চেঞ্জ করে, সে নিজে কোনো স্পেসিফিক শেপে থাকে না, তার শেপ হচ্ছে ভ্যারিয়েবল, মানে তার সুবিধাবাদী, সে হচ্ছে যখন যেভাবে দরকার সেভাবে তার শেপ চেঞ্জ করে। তো এদেরকে আমরা কি নাম দেই? এদেরকে আমরা নাম দেই হচ্ছে প্লিওমরফিক ব্যাকটেরিয়া, ঠিক আছে? অথবা এবং এদেরকে আমরা বলি হেটারোজেনাস শেপ। একটা কথা খেয়াল করবেন, আপনারা যে কোনো কিছু পড়ার সময় আমাদের মেডিকেল সায়েন্সে হোমোজেনাস, হেটারোজেনাস এই দুটো শব্দ আমরা খুব পাই, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে কি একটু ভিডিও ফেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না, আপনাদের কি সবার সেম প্রবলেম হচ্ছে? একটু জানাবেন প্লিজ, যদি বাকিদের সমস্যা না হয় একটু খেয়াল করবেন, কথা কেটে কেটে আসতেছে। সবারই কি প্রবলেম হচ্ছে একটু প্লিজ আমাকে কনফার্ম করেন, কারণ হচ্ছে আমার দিক থেকে নেট ঠিক আছে। আর যদি বাকিদের সমস্যা না হয় কাইন্ডলি একটু কষ্ট করে, বাকিরা তো জানেন কিভাবে নেট ক্লিয়ার করতে হয় তাই না? ওয়াইফাই থাকলে মোবাইল ডাটা থাকলে ওয়াইফাই, ব্লা ব্লা ব্লা, যা যা হচ্ছে আপনারা জানেন, একটু হচ্ছে আমাদেরকে হেল্প করেন। অনলাইন ক্লাস তো সবার করার অভ্যাস থাকে না, তাই হয়তো অনেক সময় অসুবিধা হয়, আস্তে আস্তে ঠিক হয়, এগুলো অ্যাডজাস্ট হয়। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করবেন, বারে বারে হচ্ছে হোমোজেনাস আর হলো হেটারোজেনাস এই দুটো শব্দ কিন্তু আপনি পাবেন, ঠিক আছে? হেটারো মানেই যেখানে অনেক কিছু মিক্স থাকবে বা হচ্ছে গিয়ে অনেক কিছু সমষ্টি থাকবে। যেমন মনে করেন একই রকম দেখতে সবাইকে আপনি বসায় রাখলেন, তখন সেটা হয়ে যাবে হোমোজেনাস। বাট আপনি একটা রুমে ছেলে মেয়ে বুড়া বাচ্চা সবাইকে রাখলেন, তখন হয়ে যাচ্ছে হেটারোজেনাস, ঠিক আছে? সো যে ব্যাকটেরিয়া হলো ভ্যারিয়েবল শেপ ধারণ করে তাকে আমরা বলতেছি প্লিওমরফিক, এবং ওকে আমরা বলতেছি হেটারোজেনাস শেপ, ঠিক আছে? আচ্ছা, তো একটা ব্যাকটেরিয়ার সাইজ শেপ কেমন হবে এটা কে ডিটারমাইন করে? খুব ইম্পর্টেন্ট একটা পর, এটা সিঙ্গেল বেস্টও দিয়ে দিতে পারে, যে একটা ব্যাকটেরিয়ার সাইজ বা শেপটা কেমন হবে এটা ডিটারমাইন করে ওর বাহিরে যে সেল ওয়ালটা থাকে ও। কেন? বিকজ ওয়াল যেমন তার সাইজও তেমন। আপনি একটা সুটকেসে ধরেন হচ্ছে কি একটা চারকোনা সুটকেস নিলেন, যেখানে আপনি অনেক হচ্ছে গিয়ে জিনিসপত্র ঢুকালেন, আপনি প্লেট বাটি গ্লাস থেকে শুরু করে কলম পেন্সিল জুতা স্যান্ডেল সব হচ্ছে বিদেশ থেকে নিয়ে দেশে ফিরতেছেন, কিন্তু হচ্ছে আপনার ভিতরে জিনিসপত্রের শেপেও চেঞ্জ হবে না। কেন? বিকজ হচ্ছে আপনার সুটকেসটা শক্ত। বাট যদি হচ্ছে আপনি একটা বটুয়া ব্যাগ বা যে কোনো একটা সফট ব্যাগের ভিতরে ঢুকান, আপনি যা ঢুকাবেন সেই অনুযায়ী ব্যাগের সাইজে চেঞ্জ হয়ে যাবে। কেন? বিকজ হচ্ছে ওর যে ব্যাগটা, এই ব্যাগটা হচ্ছে কি সফট। আপনারা যেসব মনে করেন হচ্ছে এই ব্যাগটা, এটা হচ্ছে আমার খাবার নেয়ার ব্যাগ, দেখেন কি সফট, আমি ভিতরে যা ঢুকাবো শেপ চেঞ্জ করবে। বাট এটার কথা দেখেন, এটা একটা শক্ত একটা বক্স, আমি কিন্তু যাই ঢুকাই ও কিন্তু হচ্ছে সাইজ চেঞ্জ করবে না, বিকজ এটা হচ্ছে রিজিড। ঠিক তেমনি ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল থাকে ও হচ্ছে রিজিড। সো ওর উপর ডিপেন্ড করবে ব্যাকটেরিয়ার হচ্ছে শেপটা কেমন হবে, ও যেমন চাইবে শেপটা হচ্ছে তাই হবে। সো রিজিড সেল ওয়াল, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা এসপিআর প্রশ্ন হতে পারে, যে ওই হচ্ছে ব্যাকটেরিয়ার শেপটাকে হলো ডিটারমাইন করে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাকটেরিয়া পড়ার সময় আপনারা মাথায় রাখবেন মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স। কেন? বিকজ মাইক্রোস্কোপের নিচে ওকে দেখতে কেমন, এটা দিয়ে আমরা ব্যাকটেরিয়াকে কি করি? আইডেন্টিফাই করি, ঠিক আছে? যে মোচ আছে নাকি হচ্ছে গিয়ে আসলে দাড়ি বেশি, নাকি হলো চুলটা কাটা, ভ্রু কাটা, এরকমটা দেখে আমরা মানুষজন আইডেন্টিফাই করি না? এক্স্যাক্টলি ওকে দেখে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি। সো ব্যাকটেরিয়ার মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স যতগুলা হচ্ছে আপনি পাবেন বিভিন্ন সময়, এই দিকটা হচ্ছে একটু খেয়াল করে পড়বেন। পড়ার সময় খুবই ভালো হয় একটা এরকম ছোট্ট খাতা মাথা নিয়ে নিজের মতো নোট করে ফেলবেন, তাহলে দেখবেন আপনার নিজের হাতে করা নোটটা আপনার পরীক্ষার হলে খুবই কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এখানে খুব ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়ার অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? কিছু কিছু ব্যাকটেরিয়া হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, যেগুলো জোড়ায় জোড়ায় থাকে ওরা হচ্ছে, ওদেরকে আমরা কি বলি? ওদেরকে আমরা বলি ডিপ্লোকক্কাই, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু ব্যাকটেরিয়া হচ্ছে চেইনের মতো থাকবে, একদম চেইনের মতো থাকে। যারা চেইনের মতো থাকে ওদেরকে আমরা বলি স্ট্রেপ্টোকক্কাই। আর যে কিছু কিছু ব্যাকটেরিয়া হচ্ছে গিয়ে আঙ্গুরের থোকার মতো থাকবে, ঠিক আছে? যারা আঙ্গুরের থোকার মতো থাকে ওদেরকে আমরা কি বলি? স্টেফাইলোকক্কাই, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা পড়া। তো আমাদের আরো অনেক ব্যাকটেরিয়া আছে যারা বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে থাকে, অন্যগুলো আমরা পড়ছি না। কেন? বিকজ অন্যগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ওরা হিউম্যানে ডিজিজ করে না। তো আমাদের ডিজিজ করে যারা, এই তিনটে মনে রাখবো। ডিপ্লোকক্কাই হচ্ছে পেয়ারে থাকে, স্ট্রেপ্টোকক্কাই চেইনের মতো থাকে, স্টেফাইলোকক্কাই গ্রেপ লাইক স্ট্রাকচারের মতো থাকে, ঠিক আছে? আচ্ছা, আর এইটা গেল শেপ পড়লাম, তারপরে আমরা অ্যারেঞ্জমেন্ট পড়লাম। এখন আমরা পড়বো সাইজ। একটা ব্যাকটেরিয়ার সাইজ কত থেকে কত? 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। সবচেয়ে ছোট্ট ব্যাকটেরিয়াকে আর সবচেয়ে বড় ব্যাকটেরিয়াকে, এরকম প্রশ্ন রেসিডেন্সিতে খুব আসে, ঠিক আছে? তো সবচেয়ে স্মলেস্ট ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোপ্লাজমা, ঠিক আছে? ও হচ্ছে স্মলেস্ট ব্যাকটেরিয়া। আর হচ্ছে কি দেখেন, যে হলো স্মলেস্ট ব্যাকটেরিয়া, সবচেয়ে বড় যে ভাইরাসটা
ওরা হচ্ছে কাছাকাছি, কারণ ভাইরাস তো আরো পিচ্চা হয়, তাই না? তো সবচেয়ে স্মলেস্ট ব্যাকটেরিয়া আর লার্জেস্ট ভাইরাস হচ্ছে কাছাকাছি। স্মলেস্ট ব্যাকটেরিয়া হলো মাইকোপ্লাজমা, আর লার্জেস্ট ভাইরাসকে পক্স ভাইরাস। ঠিক আছে, আচ্ছা গেল। আর লংগেস্ট হচ্ছে ব্যাকটেরিয়া কোনটা? আচ্ছা, লংগেস্ট ব্যাকটেরিয়া কোনটা এটা এভাবে এখানে এই মুহূর্তে বলা নেই, আস্তে আস্তে হয়তো আমরা পড়বো। লংগেস্ট ব্যাকটেরিয়া গুলা হচ্ছে অনেক সময় হচ্ছে আমার ইস্টের সমান হয়, আর হিউম্যান রেড ব্লাড সেলের কাছাকাছি হয়। হিউম্যান রেড ব্লাড সেল কতটুক, এই প্রশ্ন আপনার মাইক্রোর জন্য ইম্পর্টেন্ট না হলেও ব্লাড ফিজিওলজি বা অন্য কিছুর জন্য ইম্পর্টেন্ট। একটা হিউম্যান আরবিসি হচ্ছে অ্যারাউন্ড 7 মাইক্রোমিটার। তাহলে দেখেন সবচেয়ে বড় ব্যাকটেরিয়াটাও কিন্তু হিউম্যান আরবিসির চেয়ে ছোট। ঠিক আছে, এই তো এখন হচ্ছে আসেন এই ছবিটা একটু দেখবো, এটা ইম্পর্টেন্ট। দেখেন এখানে সুন্দর করে দেয়া আছে এই আঙ্গুরের থোকার মতো। দেখি কমেন্টে বলেন তো আঙ্গুরের থোকার মতো কে ছিল? গ্রেপ লাইক স্ট্রাকচার, গ্রেপ লাইক ক্লাস্টার করে থাকে কারা? বলেন আপনারাই। তারপরে বলেন এটা কিসের মতো? চেইন না? চেইনের মতো কারা থাকে বলেন? এটা দেখেন কি পেয়ারে না? বলেন দেখি পেয়ারে পেয়ারে কারা থাকে? আপনারাই বলেন। ঠিক আছে, আচ্ছা এখন আবার দেখেন পেয়ার, ও হচ্ছে পেয়ারে আছে, ও পেয়ারে আছে, বাট ও হচ্ছে কিডনি বিনের মতো, আর ও হচ্ছে লম্বালম্বি। ঠিক আছে, যে হচ্ছে এরকম লম্বালম্বি একটু হলো এন্ডটা কোনা কোনা থাকবে, অর্থাৎ দেখেন সুন্দর করে বলাই আছে ইন পেয়ার্স উইথ পয়েন্টেড এন্ডস। ওরা হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। কিভাবে মনে রাখতে পারেন? পয়েন্টেড সাথে নিউমোনিয়াতে পি আছে, পি ভাবে মনে রাখতে পারলেন। আর কিডনি বিন, কিডনি বিন হচ্ছে নিশেরিয়া। কিভাবে মনে রাখবেন? কিডনিতে একটা এন আছে, এখানে নিশেরিয়া, এভাবে মনে রাখতে পারেন। ঠিক আছে, তারপরে দেখেন ওরা হচ্ছে রডের মতো, তাই না? একদম স্কোয়ার এন্ড রড। স্কোয়ার এন্ডটা হচ্ছে ব্যাসিলাস, আর এটা হচ্ছে গিয়ে একটু রাউন্ডেড এন্ড। রাউন্ডেড এন্ড হচ্ছে সালমোনেলা। ঠিক আছে, আচ্ছা সালমোনেলা হচ্ছে রাউন্ডেড এন্ড। কিভাবে মনে রাখতে পারেন? আমাদের এটা দেখতে হাতে বানানো সেমাইয়ের মতো না, সালমোনেলা সেমাই, এভাবে মিল আছে। সো রাউন্ডেড এন্ড হচ্ছে সালমোনেলা। ঠিক আছে, আর বাঁশের মতো ব্যাসিলাস। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে দেখেন এটা হলো আমার B3 ক্লাব শেপ। ক্লাব শেপ কোনটা থাকে? কোইন ব্যাকটেরিয়াম। ক্লাবে একটা সি আছে, কোইন ব্যাকটেরিয়ামে সি আছে। সো এভাবে মনে রাখতে পারি। তারপরে হচ্ছে গিয়ে এটা দেখেন ফিউজিফর্ম, এটা হলো ফিউজো ব্যাকটেরিয়াম। ঠিক আছে, আচ্ছা এই আপনার শেপ, এটা আপনি কিন্তু পরীক্ষায় আপনাকে মোটে এরকম চেহারা দিবে না, আপনাকে ফিউজিফর্ম নিচের কোন ব্যাকটেরিয়া এভাবেই দিবে। তারপরে হচ্ছে বোঝার জন্য আপনি যখন একটা ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করবেন আপনার পরীক্ষায় হচ্ছে সহজে মনে পড়বে, এই জন্যই। আর কোমা শেপ কোনটা? এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভিব্রিও কলেরি। ঠিক আছে, কলেরা হচ্ছে কোমা শেপ, এইভাবে মনে রাখতে পারেন। আর এরকম হচ্ছে কি স্পাইরাল হতে পারে। ঠিক আছে, স্পাইরাল যদি হচ্ছে একদম ঢিলা স্পাইরাল হয় সেটা হচ্ছে কি বোরেলিয়া, আর একদম টাইট একদম প্যাচানো প্যাচানো কয়েলের মতো স্পাইরাল হয় সেটা হচ্ছে ট্রেপোনেমা। তাহলে দেখেন এইটুকুন একটা বক্স থেকে কত কিছু আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, আচ্ছা সো এখন যদি আপনারা কেউ অনেকেই বলেন যে আপু কিভাবে নোট করতে হয় বুঝি না। সো আপনার এখানে নোট করারও কিন্তু খুব একটা দরকার নাই, একদম লিখাই আছে এইভাবে। সো আপনি হচ্ছে এই জিনিসটাই হচ্ছে পড়েন, এবং খুব ইচ্ছা করলে আপনি 1-2টা লাইন লিখে লিখে নোটের মতো করতেও পারেন। বাট আমি আপনার জায়গায় হলে এগুলো নোট করতাম না, বিকজ এগুলো এখানে নোটের মতো করে লেন্স দিয়ে দিছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আসেন আমরা যাই সেল ওয়ালে। ব্যাকটেরিয়ার হচ্ছে সবচেয়ে আউটার কম্পোনেন্ট হচ্ছে সেল ওয়াল। ঠিক আছে, এখন আমরা পড়লাম কি একটু আগে সবচেয়ে ছোট ব্যাকটেরিয়া হলো মাইকোপ্লাজমা। ওই মাইকোপ্লাজমার কিন্তু সেল ওয়াল থাকে না। ঠিক আছে, ওর শুধু একটা সেল মেমব্রেন থাকে। ওকে, তাহলে একটা এক্সেপশন পড়লাম, আবারও বলেছিলাম এক্সেপশন হচ্ছে পরীক্ষার SBI এর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে মাইকোপ্লাজমার হচ্ছে কোনো আপনার সেল ওয়াল থাকে না, মাইকোপ্লাজমা সবচেয়ে ছোট। এই দুটা ইম্পর্টেন্ট ক্লু আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আসেন অনেকের আবার সেল ওয়ালের বাহিরে আবার এক্সটার্নালি আরো জিনিসপত্র থাকে। ঠিক আছে, তো এগুলা নিয়ে হচ্ছে আমরা এখন পড়বো না, একটু পরে পড়বো। আচ্ছা, তো এখন হচ্ছে আসেন আমরা গত ক্লাসে পড়েছিলাম সেল ওয়ালে কি থাকে। সেল ওয়ালের হচ্ছে আসলে একটা পেপটিডোগ্লাইকেন লেয়ার থাকে, তাই না? আচ্ছা, এবং হলো এই পেপটিডোগ্লাইকেনটা কি করে এটা আমরা পড়েছিলাম। এই যে আমরা একটু আগে বললাম যে দেখেন একটা ছোট্ট বুদ্ধি করে প্রশ্ন করি, দেখেন আপনারা একটু চিন্তা করেন যে হ্যাঁ দেখা যাচ্ছে না বিকজ আমি ভিডিও অফ রাখছি। আচ্ছা একটু চিন্তা করেন, আমরা একটু আগে বললাম ব্যাকটেরিয়াকে হচ্ছে বাহিরের স্ট্রাকচারটা কে দেয়? এই স্ট্রাকচারটা কনফার্ম করে হচ্ছে সেল ওয়াল। তাহলে যদি আপনাকে এমন একটা প্রশ্ন করে যে কোন বায়োকেমিক্যাল কম্পোনেন্ট ব্যাকটেরিয়াকে হচ্ছে একটা দিচ্ছে, স্ট্যাবিলিটি দিচ্ছে, কোন বায়োকেমিক্যাল কম্পোনেন্ট ব্যাকটেরিয়ার জন্য স্পেসিফিক অ্যাপিয়ারেন্স দিচ্ছে, উত্তর কি হবে? সেল ওয়াল কি দিয়ে তৈরি? পেপটিডোগ্লাইকেন। তাহলে উত্তর হবে সেখানে পেপটিডোগ্লাইকেন। সো একটা জিনিসকে অনেকভাবে প্রশ্ন করা যায়, তো এই জন্য কনসেপশন ক্লিয়ার থাকলে আপনি দেখবেন আপনি যেভাবে প্যাচাই করুক কিনা আপনি সুন্দরভাবে উত্তর করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা সো গেল।
এখন হচ্ছে আসেন দেখেন এখানে আরেকটা ফিগার আছে, এখানে সুন্দর করে প্রত্যেকটা সাইজ কি হচ্ছে কম্পেয়ার করা আছে। একটা কথা বলি, যারা মাইক্রোবায়োলজিতে এফসিপিএস পার্ট 1 দিবেন এমনও কিন্তু অনেকে আছেন। এবার কিন্তু 5 জন দেখলাম এফসিপিএস পার্ট 1 পাস করেছে মাইক্রোতে, সো ভালোই মানুষ পরীক্ষা দেয় এবং পাসও করে। মাইক্রোর জন্য যারা মাইক্রোতে পরীক্ষা দিবে তাদের জন্য এই সাইজ ইম্পর্টেন্ট, বাকি কারোর জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, মনে রাখতে পারলে রাখেন, আমি হলে রাখতাম না আর কি। আচ্ছা, সো ব্যাকটেরিয়ার সাইজ হচ্ছে দেখেন সবচেয়ে ছোট হচ্ছে মাইক্রোপ্লাজমা, আর এখানে দেখেন লিখে দিছে খুব সুন্দর, লার্জেস্ট হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস। ঠিক আছে, আর ভাইরাস হচ্ছে গিয়ে পোলিও ভাইরাস সবচেয়ে ছোট্ট। ঠিক আছে, সবচেয়ে বড় হলো পক্স ভাইরাস। ঠিক আছে, আচ্ছা সো এইখানে দেখেন, এখানে আপনি খুব সুন্দর করে হচ্ছে 4টা প্রশ্ন করে ফেললেন। স্মলেস্ট ব্যাকটেরিয়া, লার্জেস্ট ব্যাকটেরিয়া, স্মলেস্ট ভাইরাস, লার্জেস্ট ভাইরাস। এখন হচ্ছে আপনারা সবাই একসাথে এখানে নিজেরাই হচ্ছে কমেন্ট লেখার দরকার নেই, নিজেরাই চিন্তা করেন স্মলেস্ট কোনটা, লার্জেস্ট কোনটা, সাথে সাথে পড়ে ফেলেন, পড়া ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে, জুম লিঙ্ক দিলে ভালো হতো। জুম লিঙ্ক দিয়ে আমি দেখেছি আপু সবাই জুমে কমফোর্টেবল না, মেজরিটি হচ্ছে গিয়ে ফেসবুক লাইভে কমফোর্টেবল। জুম লিঙ্ক তো দেওয়াই যায়, কোনো অসুবিধা আমার নাই দিতে, বাট মেজরিটি হচ্ছে গিয়ে ফেসবুক লাইভে কমফোর্টেবল বলে এটা দেই। তারপর যদি আপনারা চান অবশ্যই দিব, নেক্সট ক্লাসে দিয়ে দিব না। আচ্ছা, এবার হচ্ছে আসি আমরা সেল গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার হচ্ছে গিয়ে সেল ওয়াল নিয়ে একটু পড়বো। ঠিক আছে, আচ্ছা সো এখন হচ্ছে আসেন এই যে গ্রাম, একটু হচ্ছে আমরা এটা লিখে পড়ি তাহলে ইজিয়ার হবে। কিছু জিনিস হচ্ছে নিজের মতো করে লিখবেন। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, দুইটারই হচ্ছে সেল ওয়াল আছে, দুইটা সেল ওয়ালই পেপটিডোগ্লাইকেন লেয়ার আছে, কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকেন লেয়ারটা হচ্ছে থিকার। ঠিক আছে, থিকার হচ্ছে সেল ওয়াল, ওকে, কিন্তু গ্রাম নেগেটিভেরটা তাহলে একটু কম ঠিক। ঠিক আছে, আচ্ছা আরেকটা ব্যাপার, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার অনেকের ঠিক আছে সেল ওয়ালের বাহিরে একটা স্পেশাল হচ্ছে ফাইবারের মতো থাকে। ঠিক আছে, এটা কিরকম দেখেন, এই যে একটা ব্যাকটেরিয়ার চেহারা দেখলাম, আচ্ছা এত ছবি দেখার দরকার নেই, একটা স্পেশাল হচ্ছে বাহিরে একটা আপনার ইয়া থাকে, কি বলে ফাইবারস থাকে, ওদেরকে আমরা বলতেছি টিকোইক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা কিন্তু গ্রাম নেগেটিভ এটা থাকে না। তাহলে আরেকটা হচ্ছে জিনিস আমরা পেলাম, এটা আমি সংক্ষেপে লিখলাম, ওর ক্ষেত্রে থাকে, ওর ক্ষেত্রে থাকে না। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন গ্রাম নেগেটিভের আবার ও যেহেতু এই জিনিসটা থাকে না, গ্রাম নেগেটিভ পিছায় থাকবে কেন, ও ভেবে নেয় তোর বেটা এটা নেই, আমার তাহলে অন্য জিনিস আছে, ও নিজের মধ্যে একটা অন্য জিনিস তৈরি করে নেয়। সেটা কি, সেটা হচ্ছে একটা এলপিএস, যেটাকে আমরা বলছি লিপোপলিস্যাকারাইড। ও হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বাহিরের দিকে আরেকটা আউটার লেয়ার তৈরি করে, যেটাকে আমরা লিপোপলিস্যাকারাইড লেয়ার বলতেছি। ঠিক আছে, কি কি থাকে, লিপোপলিস্যাকারাইড নামেই বোঝা যাচ্ছে। লিপো মানে কি, লিপো মানে দুনিয়ার যাবতীয় লিপো হচ্ছে লিপিড। ঠিক আছে, আর হচ্ছে লিপোপ্রোটিন আর ফসফোলিপিড, এই হচ্ছে দুইটা জিনিস এখানে থাকতেছে। ঠিক আছে, আচ্ছা তো খেয়াল করে দেখেন, সরি হ্যাঁ লিপোপলিস্যাকারাইড যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সরি আমি ভুল বলেছি, পলিস্যাকারাইড আর অলিগোস্যাকারাইড। কারো কারো ক্ষেত্রে পলিস্যাকারাইড থাকে, কারো কারো অলিগোস্যাকারাইড থাকে, মেজরিটির হচ্ছে লিপোপলিস্যাকারাইড থাকবে। ঠিক আছে, তো আউটার লেয়ারে আপনার লিপোপলিস্যাকারাইড থাকবে, আরো হচ্ছে লিপোপ্রোটিন ফসফোলিপিড থাকে, ওগুলো এত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এইটা। ঠিক আছে, তো এখন খেয়াল করে দেখেন যখন হচ্ছে এই জিনিসটা থাকে, ঠিক আছে, তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেটা সেল ওয়াল থাকে এবং হচ্ছে এটা সহ দুইটা মিলায় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে আমরা হচ্ছে মাঝে মাঝে বলি ইনভেলাপ হয়ে গেছে একটা। ঠিক আছে, তাহলে যদি প্রশ্নে আসে ইনভেলাপ কোনগুলাকে বেশি বলি আমরা, পজিটিভ নাকি নেগেটিভ, উত্তর কি হবে, গ্রাম নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা সো এই গেল ব্যাপার। তো এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এই যে হলো ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে আউটার মেমব্রেন লেয়ার থাকে আর হচ্ছে এদিকে সাইটোপ্লাজম, ওখানে খুবই ন্যারো একটা স্পেস থাকে যেটাকে আমরা বলতেছি পেরিপ্লাজমিক স্পেস। কেন এটা ইম্পর্টেন্ট, বিকজ পেরিপ্লাজমিক স্পেসে কিছু কিছু ব্যাকটেরিয়ার স্পেশাল কিছু এনজাইম থাকে, যেমন হচ্ছে কি এনজাইম, বিটা ল্যাকটামেজ এনজাইম। এই বিটা ল্যাকটামেজ এনজাইম কি করে, আমরা যখন একটা অ্যান্টিবায়োটিক দিই, পেনিসিলিন দিই, বিটা ল্যাকটাম ড্রাগ দিই, এই দুষ্টু ব্যাকটেরিয়া হচ্ছে এই বিটা ল্যাকটামেজ এনজাইম দিয়ে ওই ড্রাগটাকে হচ্ছে ভেঙে ফেলে, সো ড্রাগটা বডিতে কাজ করতে পারে না, তাই তো। সো যদি আপনার প্রশ্ন করে, এমন ভাবে প্যাচায় প্রশ্ন করলো যে হচ্ছে আপনি অমুক তমুক ব্লাবলা দিল, যে একটা 25 ইয়ার্স ওল্ড লেডি বা 25 ইয়ার্স ওল্ড একটা ব্যাট আপনার কাছে আসলো এই সমস্যা নিয়ে, আপনি অনেক কিছু লিখলো, লিখে তারপরে ওখানে দিল যে আপনি তাকে পেনিসিলিন দিলেন, কিন্তু পেনিসিলিন তার কোনো কাজ করলো না। কেন, বিকজ হচ্ছে তার মধ্যে এমন কোন একটা অর্গানিজম দিয়ে ইনফেকশন হয়েছে যে কিনা পেনিসিলিনকে ডিগ্রেড করে দেয়। সো কোয়েশ্চেন হলো, এখন বলেন এই যে পেনিসিলিনকে ডিগ্রেড করে, এই ডিগ্রেড করার এনজাইমটা সেই ব্যাকটেরিয়ার কোন স্পেসে থাকে, দেখেন কোত্থেকে কোথায় চলে যেতে পারে প্রশ্ন, উত্তর হবে পেরিপ্লাজমিক স্পেস। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে একটু খেয়াল করে করে পড়ি, চলেন প্রশ্নগুলো বুঝে বুঝে আগাই। ঠিক আছে, আচ্ছা সো গেল। তো এখন হচ্ছে
এই যে লিপোপলিস্যাকারাইড ও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? বিকজ ওকে হচ্ছে আমরা বলতে পারি এন্ডোটক্সিন, ঠিক আছে? মানে এন্ডোটক্সিন প্রডিউসিং বলি না আমরা, ওর মধ্যেই মেইনলি এন্ডোটক্সিন প্রপার্টিটা থাকে, এইভাবে সহজ করে মনে রাখেন, ঠিক আছে? আচ্ছা, সো এই গেল ব্যাপার। তো এখন দেখেন এই যে কয়টা জিনিস পড়লাম, জাস্ট 3টা পয়েন্ট পড়লাম। এই 3টা পয়েন্ট থেকে পরীক্ষায় কত শতবার প্রশ্ন আসছে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন, তাই না? আচ্ছা, এবার আসেন একটা ইম্পর্টেন্ট জিনিসের নাম পড়বো, সেটা হলো পোরিন। পোরিন হচ্ছে কি? পোরিন হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রোটিন, ঠিক আছে? ও কি করে? ওর কাজ হচ্ছে, পোর মানে কি বলেন তো? পোর মানে ছিদ্র না? তো পোরিন হচ্ছে ছিদ্র টাইপেরই কিছু। এখানে অ্যাকচুয়ালি যেটা করে, ছিদ্র দিয়ে হচ্ছে জিনিসপত্র আদান প্রদান করতে পোরিন প্রোটিন হেল্প করে, ঠিক আছে? তো হচ্ছে স্মল হাইড্রোফিলিক মলিকিউল গুলাকে সেলের ভিতরে নিতে হেল্প করে। সো পোরিন প্রোটিনের কাজ হচ্ছে স্মল হাইড্রোফিলিক মলিকিউলকে হচ্ছে ফ্যাসিলিটেট করা, প্যাসেজ করার জন্য। এখন দেখেন, হাইড্রোফিলিক নট হাইড্রোফোবিক, এটা হচ্ছে আবার একটু বলে দিই, অনেকের হচ্ছে কনফিউশন হয়, মানে খুবই সহজ পড়া, বাট হচ্ছে আমারও কনফিউশন হতো, তাই বলতেছি। হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক, ফোবিক কি আর ফিলিক কি আমি মনে রাখি যেভাবে, ফোবিয়া মানে হচ্ছে আমরা ভয় পাই, তাই না? সো হাইড্রোফোবিক তার মানে আমি পানিকে ভয় পাচ্ছি। যে পানিকে ভয় পায় সে চর্বি পছন্দ করে। দেখবেন হচ্ছে কি আমার মতো ভুটকি বেটি যারা পানি কম খায়, দুনিয়ার চকলেট খায় বসে বসে। সো আমি হলাম এরকম, যে আমি পানি কম খাই, হাইড্রোফোবিক, বাট আমি লিপিডকে খুব পছন্দ করি, লিপোফিলিক, ঠিক আছে? আর হাইড্রোফিলিক মানে পানিকে পছন্দ করে, যে পানিকে পছন্দ করে সে সাধারণত লিপিডকে ভয় পায়। তো ফিলিক, ফিল করা, সে হাইড্রোকে ফিল করে, আর ফোবিক সে হাইড্রোকে ভয় পায়। সো পোরিন প্রোটিন হচ্ছে হাইড্রোফিলিক মলিকিউল গুলাকে হচ্ছে আনা নেওয়া করতে হেল্প করে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু স্মল, খুবই ছোট্ট জায়গা, সো হাইড্রোফিলিকটাই যাবে, মোটা মোটা জিনিস তো যেতে পারবে না, ঠিক আছে? এই সো পোরিন প্রোটিন সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। এছাড়া আরো অনেক প্রোটিন থাকতে পারে, এগুলো হচ্ছে আমাদের দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, সো গেল। আর পোরিন প্রোটিনটা হচ্ছে গিয়ে গ্রাম নেগেটিভ পজিটিভ সবারই থাকে, কিন্তু স্পেশালি হচ্ছে গ্রাম নেগেটিভের বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, সো ভিতরকার জিনিস বললাম, এবার হচ্ছে আসেন এই ব্যাকটেরিয়াল স্ট্রাকচারের বক্সটা। ছোটবেলার পড়া, কিন্তু এই বক্সটা খুব ইম্পর্টেন্ট পড়া। সবার প্রথমে যেটা পড়ে ফেলতে হবে, ব্যাকটেরিয়াল স্ট্রাকচারে কোনগুলা এসেনশিয়াল, কোনটা হলো নন এসেনশিয়াল। এটা পরীক্ষায় 100 বার আসে, এমসিকিউতেও আসে, সিঙ্গেল বেস্টেও আসে। তো এসেনশিয়াল কম্পোনেন্ট কোনগুলা? এসেনশিয়াল হচ্ছে মনে রাখবেন যেগুলা ছাড়া ব্যাকটেরিয়া হচ্ছে বাঁচবে না, সেল ওয়াল, তাই তো? তারপরে হচ্ছে আছে নেক্সট হলো প্লাজমা মেমব্রেন, তারপরে তার ভিতরে হচ্ছে অর্গানেলিগুলা, তার মধ্যে হলো রাইবোসোম, তারপরে হচ্ছে নিউক্লিয়েট, মেসোসোম, আর হচ্ছে পেরিপ্লাজম। নামগুলো আগে মুখস্থ করে ফেলেন। এসেনশিয়াল মুখস্থ করে ফেললেন, তাহলে এসেনশিয়াল ছাড়া বাকি সবাই হলো নন এসেনশিয়াল, ঠিক আছে? তারপর একবার একটু রিডিং দিব, ক্যাপসুল, ফ্লাজেলাম, স্পোর, প্লাজমিড, গ্র্যানিউল, গ্লাইকোকেলিক্স, ফিমরিয়া, একই কথা, এরা হলো নন এসেনশিয়াল। কিন্তু আপনি মেইনলি এসেনশিয়াল গুলো মুখস্থ করবেন। এখন হচ্ছে একটা একটা করে দেখেন। এই যে হচ্ছে সেল ওয়ালে হচ্ছে কি আছে? পেপটিডোগ্লাইকেন লেয়ার। এটা আমরা গত ক্লাসেই পড়েছি। এখানে গ্লাইকেন মানে হলো সুগার, তাই তো? আর হচ্ছে পেপটাইড হলো বন্ড দিয়ে থাকতেছে। তো যেটা হলো ইম্পর্টেন্ট, আপনার এখানে ব্যাকবোন কোনটা? মেইন জিনিস কিন্তু গ্লাইকেন, সুগার। পেপটাইড হচ্ছে কি? পেপটাইড হলো সাইড চেইন। তাহলে মেরুদণ্ড হচ্ছে আপনার মাঝখানে গ্লুকোজ, গ্লাইকেন, ঠিক আছে? আর সাইড চেইন গুলা হচ্ছে প্রোটিন অংশ, মানে পেপটাইড অংশ, ঠিক আছে? আচ্ছা, তো এছাড়া পেপটিডোগ্লাইকেন ছাড়া আর কি থাকে? ওই যে গ্রাম পজিটিভে হলো টিকুইক অ্যাসিড থাকে, আর গ্রাম নেগেটিভে হচ্ছে লিপোপলিস্যাকারাইড থাকে। তো লিপোপলিস্যাকারাইডকে আবার সুন্দর করে আমরা ভাগ করছি লিপিড এ আর পলিস্যাকারাইড। তো পেপটিডোগ্লাইকেন যে, পেপটিডোগ্লাইকেনের কাজ কি? একটু আগে আমরা বলেছি, সেল ওয়াল শক্ত একটা স্ট্রাকচার দিচ্ছে, তার মানে রিজিড সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে? যখন ওকে সাপোর্ট দিচ্ছে, তার মানে যে কোনো প্রেসারে হচ্ছে ওকে আসলে রক্ষা করতেছে। হঠাৎ করে যদি ওর গায়ে অনেক চাপাচাপি আপনি করেন, ও ফেটে যাবে না, ঠিক আছে? সো অসমোটিক প্রেসারের এগেনস্টে হচ্ছে প্রোটেকশন দিচ্ছে। এবং হলো এই যে আমরা যখন একটা ব্যাকটেরিয়াকে মারার চেষ্টা করি, অ্যান্টিবায়োটিক খাই, তখন আমরা কিন্তু ব্যাকটেরিয়ার দুর্বল পয়েন্টগুলোকে হচ্ছে আঘাত করার চেষ্টা করব, এবং ব্যাকটেরিয়ার হচ্ছে শক্তিশালী যেটা দিয়ে ব্যাকটেরিয়া হচ্ছে যুদ্ধ করে, ওই জিনিসগুলোকে আমি টার্গেট করব, তাই তো? সো ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে আপনি ধ্বংস করে ফেলতে পারলে ব্যাকটেরিয়া মরে যাবে। সো এই জন্য আমরা টার্গেট করি ব্যাকটেরিয়ার সেল ওয়াল। তো এরকম টার্গেট করে অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন আর সেফালোস্পোরিন, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে দেখেন, লাইসোজাইম দিয়ে কিন্তু ব্যাকটেরিয়ার সেল ওয়াল ডিগ্রেড হয়। খেয়াল করেন, যাদের হচ্ছে খুব অ্যাকনির প্রবলেম থাকে, খুব কান্নাকাটি করলে দেখবেন পরের দিন মনে হবে অ্যাকনি একটু কমে গেছে। জাস্ট হচ্ছে কথার কথা বললাম, আমার কাছে এরকম লাগে মাঝে মাঝে, এই জন্য বললাম। বিকজ আমাদের চোখের পানিতে লাইসোজাইম থাকে। লাইসোজাইম হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া সেল ওয়ালকে ধ্বংস করতে পারে, ঠিক আছে? তো তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পড়া। এরপরে হচ্ছে আসেন লিপিড এ।
লিপিড এ হচ্ছে বললাম না লিপোপলিস্যাকারাইড, যেটা এন্ডোটক্সিন বলে আমরা বলতেছি। তো এখানকার যদি আপনাকে জিজ্ঞেস করে লিপোপলিস্যাকারাইডের কোন অংশটা সবচেয়ে হচ্ছে টক্সিক, সবচেয়ে টক্সিক হচ্ছে লিপিড এ, এটার জন্যই হচ্ছে আমাদের এন্ডোটক্সিক শক হয়। আর পলিস্যাকারাইড যে অংশটা, ও হচ্ছে একটা সারফেস অ্যান্টিজেন, ওকে দেখে আমরা অ্যাকচুয়ালি ওকে ল্যাবের ভিতরে মানে মাইক্রোস্কোপের নিচে দেখে চিনতে পারি যে এটা অমুক ব্যাকটেরিয়া, বাট ওর মধ্যে কিন্তু কোনো টক্সিক এলিমেন্ট নাই, ঠিক আছে। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেটা টিকোইক অ্যাসিড, ওকে হচ্ছে কি অ্যাকচুয়ালি আমরা এটা একটা সারফেস অ্যান্টিজেন, বাট ওকে দেখে কিন্তু আমরা ল্যাবে ভালো একটা বুঝতে পারি না। পলিস্যাকারাইড যেমন খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে আমরা ওকে দেখে দেখে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করি, বাট ওকে হচ্ছে খুব রেয়ারলি ইউজ করা হয়, খুব একটা বেশি আমরা আইডেন্টিফিকেশন পারপাজে ইউজ করি না। এরপরে আসে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনে হলো লিপোপ্রোটিন বাইলেয়ার থাকে উইদাউট স্টেরল। কেন এই কথাটা স্পেসিফিক লিখছে? বিকজ আমাদের ইউক্যারিওটিক সেলে কিন্তু উইথ স্টেরল থাকে, কিন্তু প্রোক্যারিওটিকে উইদাউট স্টেরল, ঠিক আছে। এবং প্লাজমা মেমব্রেনে হচ্ছে অক্সিডেটিভ আর যত ট্রান্সপোর্টের এনজাইম থাকে ওরা থাকে, ওকে। এরপর আসি রাইবোসোম। রাইবোসোম হচ্ছে এখানে মেইনলি আরএনএ, প্রোটিন থাকে 50S আর 30S সাব ইউনিট, ঠিক আছে। কাজ কি? রাইবোসোমের কাজ সবসময় মনে রাখবেন, এগুলো হলো কিন্তু জেনারেল ফিজিওলজির পার্টে অংশ আসে, অর্গানেলি হিসেবে হিস্টোলজিতেও আসে। সো এই পড়াগুলো হচ্ছে কম্বাইন, ঠিক আছে। তো রাইবোসোমের কাজ কিন্তু প্রোটিন সিনথেসিস করা, এইটাকে টার্গেট করে আমরা অ্যান্টিবায়োটিক দেই, অ্যামাইনো গ্লাইকোসাইড, এরাথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল। একটু জাস্ট সাথে একটু বলে দেই, খেয়াল করবেন টেট্রাসাইক্লিন কিন্তু গ্রোয়িং চিলড্রেনদের আর প্রেগনেন্সিতে দিতে হয় না। কেন? বিকজ এটা টুথ হোয়াইট করে ফেলে, তাই না, দাঁতের এনামেল ক্ষয় করে, তাই না। এবং হচ্ছে ক্লোরামফেনিকল কিন্তু আমরা বাচ্চাদের দিই না, কেন? গ্রে বেবি সিনড্রোম করে, তাই না। তারপর অ্যামাইনো গ্লাইকোসাইড, ওরা কিন্তু ভালোই অটোটক্সিসিটি করতে পারে, ঠিক বলতেছি কিনা, সো একটু রিলেট করে এগুলো বললাম, যে কয়েকটা কথা বললাম এগুলো কিন্তু অনেক পরীক্ষায় আসে। এরপর আসে নিউক্লিয়েড। নিউক্লিয়েড হচ্ছে তো আমার ডিএনএ, ঠিক আছে, এটা জেনেটিক ম্যাটেরিয়াল জানি আমরা। মেসোজোম, মেসোজোম হচ্ছে গিয়ে প্লাজমা মেমব্রেনের ভিতরে ইনভেড করে থাকে, এটা তো দরকার নাই, ঠিক আছে। এইগুলা এই লাস্টের দুইটা জিনিস অত বেশি লাগে না। তবে পেরিপ্লাজমটা একটু দেখবো, এটা একটু আগে বলেছিলাম যে এখানে মেইনলি হাইড্রোলাইটিক এনজাইম থাকে ইনক্লুডিং বিটা ল্যাকটামেজ, ঠিক আছে। তাহলে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলা হচ্ছে আমরা দিচ্ছি কার বিরুদ্ধে? সেল ওয়ালের পেপটিডোগ্লাইকেন ধ্বংস করার জন্য, বাট ব্যাকটেরিয়া হচ্ছে আবার যুদ্ধ করার জন্য পেরিপ্লাজমের মধ্যে কিছু এনজাইম রেখে দেয়, ওরা হলো বিটা ল্যাকটামেজ এনজাইম, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, মেসোজোম অত ইম্পর্টেন্ট না। এবার আসে নন এসেনশিয়াল কম্পোনেন্ট, ক্যাপসুল। ক্যাপসুল হচ্ছে পলিস্যাকারাইড, ক্যাপসুল আর সেল ওয়ালের মধ্যে কনফিউজ হওয়া যাবে না, ঠিক আছে। তো একটা ক্যাপসুল মানে বাহিরের একটা আবরণ, তাই তো। সো ও হচ্ছে কি করে? ও ফ্যাগোসাইটোসিস থেকে প্রোটেকশন দেয়। দেখেন সেল ওয়ালের পেপটিডোগ্লাইকেন হচ্ছে অসমোটিক প্রেসারের এগেনস্টে প্রোটেকশন দেয়, কিন্তু ফ্যাগোসাইটোসিসের এগেনস্টে প্রোটেকশন দেয় কিন্তু ক্যাপসুল, মিক্স করবো না, ওকে। এরপরে হচ্ছে আসেন পাইলাস বা ফিমব্রিয়া, ঠিক আছে। ওরা হলো গ্লাইকোপ্রোটিন, ওরা দুই রকম হয়, একটা হচ্ছে গিয়ে কিছু কিছু যেটা কিনা অ্যাডহেশন হতে হেল্প করে সেল সারফেসে অ্যাটাচ করতে, আর কিছু হচ্ছে কনজুগেশন প্রসেসে। মানে ব্যাকটেরিয়াতে আমরা বলেছিলাম যে ওরা তো হচ্ছে কি আসলে খুবই ছোট্ট একটা স্ট্রাকচার, ওদের আবার এক্সটার্নাল ইন্টারনাল জেনিটালিয়া ফিনিটালিয়া আলাদা করে তো নাই। সো এটা হচ্ছে সেক্স পাইলাস দিয়ে ওরা হচ্ছে একে অপরের সাথে বিয়ে শাদী করে, ঠিক আছে। এরপরে হলো ফ্লাজেলাম। ফ্লাজেলামটা হচ্ছে প্রোটিন, ও হলো মটিলিটির জন্য ইম্পর্টেন্ট। তো খেয়াল করে দেখেন ফিমরিয়া বা পাইলাস কিন্তু মটিলিটির জন্য না, ওটা হচ্ছে সেল সারফেসে অ্যাটাচ করার জন্য। ঢেউয়ের সঙ্গে ভেসে যাচ্ছে, কোথাও আমি আঁকড়ে ধরলাম, অথবা হচ্ছে আমার ইচ্ছা হলো ও একটু খেলাধুলা করলো, এই দুটাই হচ্ছে ওর কাজ। বাট ফ্লাজেলা দিয়ে হচ্ছে সে নড়াচড়া করে, মটিলিটি, ঠিক আছে। তারপর হলো স্পোর। স্পোর হচ্ছে কি অ্যাকচুয়ালি কেরাটিন লাইক একটা কোট, এটা আমরা আরো ডিটেইলে পরে পড়বো। স্পোর হচ্ছে যখন ব্যাকটেরিয়া হলো আসলে খুবই মানে শর্টেজে থাকে, যে তার জীবনে কিচ্ছু নাই, দুঃখে দুঃখ, কষ্ট কষ্ট, খালি সবখানে অভাব আর অভাব, অভাবের সময় সে নিজেকে হচ্ছে খুব চেঞ্জ করে ফেলে, তো সেটা তখন স্পোর হয়ে যায়। তখন হচ্ছে স্পোরগুলো খুবই রেজিস্ট্যান্স টু ডিহাইড্রেশন, হিট, কেমিক্যাল, চাইলেও কিন্তু ওদেরকে মারা খুব ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। এরপরে হলো প্লাজমিড। প্লাজমিডটা হচ্ছে ডিএনএ, এটা আমরা পড়বো টুকুর টাকুর করে, যে প্লাজমিড কিন্তু ডিএনএ টুকরা টাকরা টাইপের, ঠিক আছে। এবং ওর মধ্যে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এটা যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিভিন্ন জিন থাকে, ঠিক আছে। এরপরে হলো গ্র্যানিউল। গ্র্যানিউলটা অত বেশি ইম্পর্টেন্ট না, গ্লাইকোকেলিক্স আছে একটু দেখতে পারেন, ঠিক আছে। সো এই স্ট্রাকচারের এই অংশটা, এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, মনে রাখবেন বেসিক ব্যাকটেরিওলজির প্রথম কয়েকটা চ্যাপ্টারই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে আসেন আমরা এখানে ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল পড়লাম, এখন দেখেন অ্যাসিড ফার্স্ট, এই যে এখানে খুব সুন্দর একটা পার্থক্য দেয়া আছে, এটা একটু দেখেন। গ্রাম পজিটিভে এটা আমরা অলরেডি পড়েছি, দেখেন আমি যে ছোট্ট করে লিখলাম ওই পার্থক্যটা এখানে লেখা, ঠিক আছে। দেখেন পেপটিডোগ্লাইকেন থিকার মাল্টি লেয়ার, এখানে থিনার অল্প লেয়ার,
ওর থাকে না নেন, কি সুন্দর পড়া। আচ্ছা, এবার আসেন অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়ার সেল ওয়াল। অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়া কোনটা? মাইকোব্যাকটেরিয়া। অনেক থাকতে পারে, আপনি একটাই মনে রাখবেন, মাইকোব্যাকটেরিয়া। আমাদের জন্য ইম্পর্টেন্ট মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তাই না? আচ্ছা, ওকে কিন্তু আমরা একটু আলাদাভাবে ধরি, বিকজ ওদেরকে আমরা বলতেছি ওরা গ্রাম স্টেইন হয় না, ঠিক আছে? ওরা স্টেন করার জন্য অ্যাসিড ফার্স্ট বলি আমরা। কেন এই কথাটা কেন বলতেছি? বিকজ হচ্ছে এই ব্যাকটেরিয়া গুলা হচ্ছে যখন আমরা মানে একটা গ্রাম স্টেনিং এর কতগুলো স্টেপস আছে, সেই স্টেপসে যখন আমরা ওকে অ্যাসিড অ্যালকোহল দিই, অ্যাসিড অ্যালকোহল দিয়ে, ঠিক আছে, মানে আমরা যেটা আমরা হচ্ছে কি স্টেইন করি, স্টেইন করার পরে যখন হচ্ছে আপনার এত কিছু পরীক্ষা দরকার নেই, কঠিন করে দিচ্ছি, সহজ করে দিই। আচ্ছা, অ্যাসিড ফার্স্ট বলবো বিকজ ওরা হচ্ছে গিয়ে আমাদের ডিকালারেশনটাকে হচ্ছে রেজিস্ট করে, এটাই মনে রাখেন, ঠিক আছে? মানে যখন আপনি একটা স্টেইন করবেন, স্টেইন করার পরে স্টেইনটা আমরা কি দিয়ে করি? কার্বোফিউশন দিয়ে করি। এরপরে যখন আবার হচ্ছে কি ডিকালারাইজেশন করতে যাই, ও হচ্ছে রেজিস্ট করে, ঠিক আছে? এটা অত বেশি দরকার নেই বিষয়টা বোঝার, জাস্ট হালকা করে একটু মনে রাখেন, ঠিক আছে? তো এখন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কেন হচ্ছে ওই জিনিসটা হয়, কেন হচ্ছে কি ও হচ্ছে একবার স্টেইন হয়ে গেলে তারপরে ডিকালারাইজেশনটাকে হচ্ছে নিতে চায় না। বিকজ হচ্ছে ওর মধ্যে যে লিপিডটা থাকে সেল ওয়ালে, ওটা হলো খুবই কনসেন্ট্রেটেড লিপিড থাকে, মানে সেল ওয়ালে যে কম্পোনেন্টটা থাকে এটাকে আমরা বলি মাইকোলিক অ্যাসিড। এটা পরীক্ষায় খুবই আসে, ঠিক আছে? তো এখন পরীক্ষায় যেটা খুব কনফিউশন হয় টিকোইক অ্যাসিড আর মাইকোইক অ্যাসিড, ঠিক আছে? মাইকোলিক অ্যাসিড কিন্তু হচ্ছে টিউবারকুলোসিসের জিনিস, আর টিকোইক অ্যাসিড গ্রাম পজিটিভের জিনিস। আর অনেক সময় আরেকটা কনফিউশন হয়, মাইকোলিক দেখলে মনে হয় কি এটা বুঝি মাইকোপ্লাজমা, অথবা মাইকোলিক দেখে অনেকে ভাবে কি এটা বুঝি ফাঙ্গাস, ঠিক আছে? নো, এরকম কিন্তু কিছু না। এটা হলো কিসের? এটা মাইকোব্যাকটেরিয়ামের জন্য, ঠিক আছে? আচ্ছা, সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলা আছে যে ইমিউন কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়াল, যেটা একটা কথা মনে রাখবেন, যার হচ্ছে ইমিউন কম্পিটেন্ট, ইমিউন সিস্টেম খুবই ভালো, তাকে কিন্তু সব অর্গানিজম চাইলে অ্যাটাক করতে পারবে না। বাট যার ইমিউন সিস্টেম দুর্বল, তাকে হচ্ছে খুবই, বলে না ওই যে হাতি গর্তে পড়লে চামচিকা হচ্ছে লাথি মারে, ওরকম টাইপের, তখন কিন্তু খুবই কিছু অদ্ভুত অদ্ভুত ব্যাকটেরিয়াও হচ্ছে প্রবলেম করে। তো তার মধ্যে একটা ব্যাকটেরিয়ার নাম এখানে বলতেছে নোকার্ডিয়া অ্যাস্টেরয়েডস, ঠিক আছে? ও হচ্ছে ইমিউন কম্প্রোমাইজ যারা হয়, ইমিউন কম্পিটেন্ট না, ইমিউন কম্প্রোমাইজড, ঠিক আছে? তাদের ক্ষেত্রে লাংস আর ব্রেইনে ইনফেকশন করে। ওরা হলো উইকলি অ্যাসিড ফাস্ট। আমি বললাম না আমরা একটা অ্যাসিড ফাস্টের কথাই মনে রাখবো, মাইকোব্যাকটেরিয়া, কিন্তু উইকলি অ্যাসিড ফাস্ট আরেকটা আছে নোকার্ডিয়া। সো এখন যদি আপনাকে পরীক্ষা এমন কোনো সিনারিও দেয় যে একটা ইমিউন কম্প্রোমাইজড পেশেন্ট, তার হচ্ছে একটা অ্যাসিড ফাস্ট কোনো একটা কিছু দিয়ে ইনফেকশন হয়েছে, সো মোস্ট লাইকলি অর্গানিজম কোনটা? সো আপনি মাইকোব্যাকটেরিয়ামকে খুব ভালো করে জানেন অ্যাসিড ফাস্ট, আপনি হচ্ছে ট্রু দিয়ে দিলেন, কিন্তু এখানে কিন্তু ক্লু ছিল কি ইমিউন কম্প্রোমাইজড পেশেন্ট, তার ক্ষেত্রে কিন্তু অপশনে নোকার্ডিয়া থাকলে সেটা ট্রু হবে। সো দেখেন খেয়াল করে, মাইকোব্যাকটেরিয়ামও করে, নোকার্ডিয়াও করে, বাট যেহেতু হচ্ছে সিঙ্গেল বেস্ট, আপনাকে বেস্ট অপশনটা চুজ করতে হবে। ইমিউন কম্প্রোমাইজডের জন্য নোকার্ডিয়াটা হচ্ছে বেস্ট অপশন, তো তখন আপনি ওটাকে কিন্তু চুজ করবেন, ঠিক আছে? আচ্ছা, ওরা অ্যাসিড ফার্স্ট, বাট ওরা উইকলি অ্যাসিড ফার্স্ট, ঠিক আছে? আচ্ছা, সো এই গেল হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে? এখন বলেন এইটুকু পর্যন্ত ক্লিয়ার হলো কিনা? এখন হচ্ছে আমরা আগাবো, সরি। আচ্ছা, একটা কথা বলি একটু, অনেকেই কমেন্ট করতেছেন আটকাচ্ছে, তাই না? বাট হচ্ছে দেখেন আরো অনেকেই কিন্তু ক্লাস করছে সুন্দর করে, তাই না? তার মানে কি বোঝাচ্ছে? তার মানে হচ্ছে কি আসলে নেট প্রবলেমটা হলো আসলে সবার জন্য না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে অনলাইন ক্লাসের জন্য আমাদের কিন্তু কিছু একটু টেকনিক ফলো করতে হয়। যেমন হচ্ছে ধরেন ওয়াইফাই যদি ইউজ করি আমরা, সেই ক্ষেত্রে অনেক সময় ওয়াইফাই প্রবলেম করে, তখন হচ্ছে আমরা মোবাইল ডাটা নিলে কোনটা নিতে হয়? ক্লাস করার জন্য, অনলাইন ক্লাসের জন্য হচ্ছে কিছু স্পেসিফিকই ডাটা কিনতে পাওয়া যায়, সেগুলা কিনতে পারি। তারপরে যখন হচ্ছে আমরা অনলাইন ক্লাস করব, তখন ব্যাকগ্রাউন্ডে ল্যাপটপ থেকে করি বা মোবাইল থেকে করি, যেখান থেকে করি, ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো অ্যাপ যদি চলে সেটাকে অফ করে দিব, ঠিক আছে? তারপরে হচ্ছে ধরেন আপনি যদি অ্যাট এ টাইম, ধরেন একটা বাসায় আপনি ওয়াইফাই ইউজ করছেন, আপনার ফ্যামিলি মেম্বার্স অন্যরাও হচ্ছে ইউটিউবে মুভি দেখতেছে বা নেটফ্লিক্সে সিরিজ দেখতেছে, মানে মোট কথা তারাও ওয়াইফাই খুব ভালোভাবে ইউজ করতেছে, তখন ডিস্টার্ব করলে কিন্তু আমরা একটু বলবো
মেম্বারদেরকে একটু বন্ধ রাখতে বা নিজে একটা ডাটা কিনে নিব, ঠিক আছে। অথবা একটা কাজ করা যায়, রাউটারের একদম নিচে বসে ক্লাস করা, তাই না? তো এগুলো যারা রেগুলার অনলাইন ক্লাস করি আমরা, তারা হচ্ছে এগুলাতে অভ্যস্ত হয়ে গেছি। সো এখন অনেকেই একটু ভুল বা ডিস্টার্ব হতে পারে, খুবই স্বাভাবিক। আপনারা এগুলো একটু ফলো করেন, দেখবেন ঠিক হয়ে যাবে। কারণ যদি আমার এন্ড থেকে প্রবলেম হতো তাহলে আপনারা কেউই দেখতে পেতেন না, সবাই মানে মেজরিটি কমপ্লেন করতেন। বাট যেহেতু মেজরিটি দেখতে পাচ্ছে, তার মানে 2-1 জনের হচ্ছে একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। নাফিস নুসরাত ইয়াসা, না রে আপু, ট্রাইপড আমার আছে, আমি ফোন ধরে রাখি কষ্ট করে, বিকজ আমি এভাবে কমফোর্টেবল। অনামিকা কুন্ডু আপু, আপু বই থেকেই বলেছি, ব্রেইন আর লাংসে হচ্ছে অ্যাটাক করে। তৃপ্তি সরকার, অ্যামাইনো গ্লাইকোসাইড, টেট্রাসাইক্লিন, এগুলো সাইড এফেক্টগুলো আরেকবার একটু বলবেন? ঠিক আছে, বলে দিচ্ছি। অ্যামাইনো গ্লাইকোসাইডটা হচ্ছে ওটোটক্সিসিটি করে, মানে কানের হচ্ছে টক্সিসিটি। আর টেট্রাসাইক্লিন হচ্ছে গিয়ে গ্রোয়িং বাচ্চাদের হলো সমস্যা করে, যে তাদের দাঁতের এনামেল নষ্ট করে, দাঁতগুলো হলুদ হয়ে যায়, ইয়েলো স্টেইনিং। সো প্রেগনেন্সিতে আর হচ্ছে গিয়ে গ্রোয়িং বয়সে আমরা সাধারণত দেই না। আর ক্লোরামফেনিকল একদম ছোট বাবুদের গ্রে বেবি সিনড্রোম করে। এই জাস্ট একটু বলে দিলাম রিলেট করে। আচ্ছা, এবার হচ্ছে আসেন পেপটিডোগ্লাইকেন সম্পর্কে আমরা একটু পড়বো। আচ্ছা, আপনাদের কি খুব অসুবিধা হচ্ছে মানে পড়তে? আমি কি তাহলে ক্লাসটা মানে ডিসকন্টিনিউ করব নাকি হচ্ছে ঠিক আছে? আর একটা ভয় লাগতে পারে, আল্লাহ এক চ্যাপ্টার পড়তে এতক্ষণ, এতগুলো চ্যাপ্টার কবে পড়বো? আবারও বলে দিচ্ছি, সব চ্যাপ্টারে কিন্তু সেম পড়া না, এই চ্যাপ্টারটা একটু পড়া বেশি, সব চ্যাপ্টারে কিন্তু সেম পড়া না। ওকে, এবার হচ্ছে আসেন পেপটিডোগ্লাইকেন সম্পর্কে আমরা একটু পড়ি, ঠিক আছে। আপনাদের একটা ছোট্ট কাজ দিব, 1 মিনিট সময়, 1 মিনিট সময়ে আপনাদের এই ছবিটা একটু দেখেন। 1 মিনিট টাইম দিলাম, এই ছবিটা একটু দেখেন। আচ্ছা, মিন হয় আপনারা ছবি দেখতে দেখতে আমি একটু গল্প করব। কি গল্প করব? আসেন, গল্পটা হলো, আপনারা কেউ রেসিডেন্সি দিবেন, কেউ এফসিপিএস দিবেন, কেউ ডিপ্লোমা দিবেন, কেউ হচ্ছে ইউএসএমএলই, এএমসি, এমআরসিইউজি, এমআরসিপি, এমআরসিএস, অনেক পরীক্ষা দিতে পারেন। আপনাদের সবার জন্য একটা লাগবে, একদম সবার। কেউ হচ্ছে কি কম, কারো বেশি, বাট সবারই হচ্ছে চ্যাপ্টারগুলো লাগবে। এখন হচ্ছে একটা জিনিস, যখন আপনি আমাদের দেশের পরীক্ষাগুলো দিবেন, আমাদের দেশের পরীক্ষা কিন্তু মানে ছবি থাকে না, কিন্তু বাইরের পরীক্ষাগুলো কিন্তু ছবি থাকে। অনেক সময় এমনও হতে পারে আপনার ব্যাকটেরিয়া ছবি দিয়ে বলে দিলে এখানে কোনটা কোন স্ট্রাকচার তুমি আইডেন্টিফাই করো, ঠিক আছে, এরকম কিন্তু দেয়। আর আরেকটা কথা মনে রাখবেন যে লেঞ্চ মাইক্রোবায়োলজি কিন্তু ইউএসএমএল এর একটা ইম্পর্টেন্ট টেক্সট বুক, ঠিক আছে। তার মানে ইউএসএমএল পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষা, তাই না? সো এটা যদি আপনি পড়েন তাহলে আপনার অনেক ভালো করে কভার করবে, ঠিক আছে। ওকে, 1 মিনিট শেষ। এবার হচ্ছে আসেন পেপটিডোগ্লাইকেন সম্পর্কে আমরা একটু পড়ি। পেপটিডোগ্লাইকেন ও কি, ও হচ্ছে সেল ওয়ালের কম্পোনেন্ট, তাই না? অলরেডি আমরা পড়ে ফেলেছি ওর সম্পর্কে 2-3টা কথা, যে ওর মধ্যে গ্লাইকেন একটা ব্যাকবোন আছে, চারপাশে পেপটাইড সাইড চেইন আছে, ঠিক আছে। শুধুমাত্র ব্যাকটেরিয়ার সেল ওয়ালেই পাওয়া যায়, শুধুমাত্র সে ব্যাকটেরিয়াকেই হচ্ছে গিয়ে সাপোর্ট দেয়, এই জন্যই হচ্ছে ব্যাকটেরিয়ার শেপটা হচ্ছে মেনটেন করে, এবং এটা হলো অসমোটিক প্রেশার এগেনস্টে ব্যাকটেরিয়াকে হেল্প করে, তাই না? এতগুলো ইনফরমেশন আমাদের পড়া শেষ, এই বক্স থেকেই পড়া শেষ। সো ভিতরে আপনার না পড়লেও চলবে, বিকজ এই কথাগুলাই লেখা, পড়তে গেলে আপনার এক্সট্রা সময় যাবে। সো আমি সাজেস্ট করবো আপনার ভিতরে পড়ার দরকার নেই, ঠিক আছে, ভিতরে আপনার পড়ার দরকার নাই। ওকে, এবার হচ্ছে আসেন একটা জিনিস হচ্ছে একটু বলি, সেটা হলো দেখেন, এই যে পেপটিডোগ্লাইকেনের 2টা সিনোনিম আছে, একদম লাস্ট লাইনে লেখা দেখেন, 2টা সিনোনিম কি কি আমি একটু আপনাকে লিখে বলি। এরকম যখন কিছু পড়া আপনার মনে থাকতে কষ্ট হবে, মুখস্থ টাইপের জিনিসগুলো আমি সবসময় লিখে লিখে পড়ি, তাতে আমার মনে হয় আমার বেটার কাজ করে। ওর 2টা আলাদা নাম আছে, মিউরিন আর হলো মিউকোপেপটাইড, ঠিক আছে, একই কথা কিন্তু। এখন ধরেন আপনি পেপটিডোগ্লাইকেন নামটা হচ্ছে খুব চেনেন, তো পরীক্ষায় যদি আপনাকে একই রকম পেপটিডোগ্লাইকেন না দিয়ে মিউরিন বলে একটা প্রশ্ন করলো, ভয় পেয়ে যাব না? ভয় পেয়ে যেতে পারি, বাট একই কথা কিন্তু, কোনো পার্থক্য নাই। 3টা একই জিনিসের, 3টা একই জিনিসেরই 3টা ভিন্ন ভিন্ন নাম, ঠিক আছে, ডান। সো এখানে হলো পেপটিডোগ্লাইকেনের হচ্ছে স্ট্রাকচার দেয়া আছে, এগুলো হচ্ছে আপনাদের এত বেশি দরকার নাই, ঠিক আছে। একটা জিনিস একটু দেখে রাখেন, দেখেন এখানে গ্লাইকেন চেইনের ভিতরে ন্যাম আর ন্যাগ বলা আছে, এটা হচ্ছে একটু জানবো কেন, বিকজ হচ্ছে দেখি একটু কেন জানবো। এই যে ন্যাম আর হলো ন্যাগ, তাই না? ন্যাগ মানে হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন, আর ন্যাম মানে হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, ঠিক আছে। এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন,
এন অ্যাসিটাইল নিউরামিনিক অ্যাসিড। ওকে, তিনটা জিনিস। তার মানে কি, এভাবে মনে রাখতে পারেন, এটা একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। ওকে, আর ন্যাগ মানে কি, ন্যাম মানে কি, এগুলা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দিতে পারে, অত বেশি মুখস্থের কিছু নাই, একবার দেখলে আপনার অপশনে মনে পড়বে। ঠিক আছে, এবার হচ্ছে আসেন গ্রাম স্টেইন। আমরা তো বললাম যে অনেকভাবে স্টেইন করা যায়, কিন্তু সবচেয়ে কমন যে স্টেইনটা আমরা ইউজ করি সেটা হলো গ্রাম স্টেইন। কেন তার নাম গ্রাম? গ্রামগঞ্জ, তাই না? গ্রাম, কিলোগ্রাম, কেন গ্রাম? এখানে গ্রাম বিকজ একজন হলো ড্যানিশ ফিজিশিয়ান যার নাম ছিল ক্রিশ্চিয়ান গ্রাম, উনি হচ্ছে সবচেয়ে প্রথম স্টেইনটা হচ্ছে কি আসলে আবিষ্কার করছে, এই জন্য নাম গ্রাম, আর কোনো কারণ নাই। ঠিক আছে, আচ্ছা, তো যে হচ্ছে গিয়ে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এইভাবে হচ্ছে আমরা ব্যাকটেরিয়াকে খুব বড় আকারে পার্থক্য করি। তো এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে হচ্ছে গ্রাম পজিটিভ হচ্ছে কালার কেমন হবে, গ্রাম নেগেটিভের কালার কেমন হবে। গ্রাম পজিটিভ যে, তাকে আপনি স্টেইন করলে কালার হবে পার্পল, ঠিক আছে, বেগুনি। আর গ্রাম নেগেটিভ যে, তাকে যদি আপনি স্টেইন করেন কালার হবে হলো রেড। খুবই ইন্টারেস্টিং না জিনিসটা? খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, স্টার্টিং এ হচ্ছে গ্রাম পজিটিভ হবে পার্পল, গ্রাম নেগেটিভ হবে রেড। ঠিক আছে, তো এখানে আমাদের যে এই ডাইটা, আমরা কোন ডাইটা ইউজ করে ওদেরকে আগে বেগুনি আর লাল বানাই? ক্রিস্টাল ভায়োলেট ডাই ইউজ করে ওকে বেগুনি আর লাল বানাই আমরা। ঠিক আছে, করলাম, বেগুনি লাল হলো, খুবই সুন্দর। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা কি করব, ফার্স্টে রং করলাম, ঠিক আছে, খুশি করে দিলাম, সে তো খুশি টগবগ। এরপরে পানি ঢেলে দিব, অর্থাৎ একবার রং করব রঙিন জীবন দিয়ে, তারপরে তাকে কষ্ট দিব। কিভাবে? তারপরে আমি তাকে অর্গানিক একটা সলভেন্ট দিব, অ্যাসিটোন বা ইথানল, মানে অ্যালকোহল জাতীয় একটা কিছু দিব। ঠিক আছে, দেওয়ার পরে যেটা হবে, তখন ও কষ্ট পাবে, কষ্ট পেয়ে এক একজন এক একভাবে রিয়াক্ট করবে। ঠিক আছে, তো কেমন হবে? তো যখন হচ্ছে আপনি আবার অ্যাসিটোন বা ইথানল দিচ্ছেন, তখন দুজন দুই রকম চেহারা হয়ে যাবে। কিরকম? গ্রাম নেগেটিভ যে, সে হচ্ছে রং চলে যাবে, কিন্তু গ্রাম পজিটিভ যে, সে তখন হচ্ছে পার্পল ছিল, পার্পলই রয়ে যাবে। অর্থাৎ গ্রাম স্টেইনে যখন আপনি ফার্স্টে স্টেইন করেন, প্রথম ডাইটা ইউজ করেন ক্রিস্টাল ভায়োলেট ডাই, দেওয়ার পরে ও হয়ে যাবে বেগুনি, ও হয়ে যাবে লাল, তারপরে বেগুনি লাল অবস্থায় খুব খুশি খুশি গেল। এরপরে যখন আপনি ওকে অ্যাসিড দিবেন, তখন কি হবে? ওর কোনো কষ্টই হবে না, ও পার্পলই রয়ে যাবে, বাট ও অ্যাসিডের ঝাঁজ সহ্য করতে পারবে না, ও কালারলেস হয়ে যাবে। এই জন্য ওকে আমি বলি গ্রাম নেগেটিভ, ওকে আমরা বলছি গ্রাম পজিটিভ। তো এখন হচ্ছে কেন ও কালারলেস হলো? বিকজ ওর যে গায়ের মধ্যে লিপিড আছে, সেই লেয়ারটা হলো পাতলা। ঠিক আছে, অ্যাসিড দেয়াতে একদম ধুয়ে গেছে, জ্বলে গেছে, বাট ওর লেয়ারটা মোটা, তাই অ্যাসিড দেয়াতে কোনো জ্বালা পোড়া কিছুই হলো না, ও হচ্ছে পার্পলই রয়ে গেল। ঠিক আছে, এই হলো ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আপনি আবার কি করবেন? আবার হচ্ছে 3 নাম্বার স্টেপ, আরেকটা ডাই দিবেন। কোন ডাই দিবেন? এখন আপনি স্যাফরানিন ডাই দিবেন। ঠিক আছে, এটা একটা লাল রঙের ডাই। এটা যখন আপনি দিবেন, ও পার্পলই রয়ে গেছে, ওর কোনো চেঞ্জ আপনি পাবেন না। বাট গ্রাম নেগেটিভের ক্ষেত্রে যখন আপনি আবার এই রেড কালার স্যাফরানিন ডাইটা দিবেন, ও হচ্ছে আবার রেড অথবা পিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমার গ্রাম স্টেইনিং। কি ইন্টারেস্টিং না? প্রথমে একবার রঙিন জীবন দিলাম, তারপরে হচ্ছে ঝলসায় দিলাম, ঝলসানোর পরে আবার তাকে রঙিন জীবন দিলাম। এই হচ্ছে আমার 3টা স্টেপ। ঠিক আছে, তো ইনিশিয়াল ডাই, পরের ডাই, আর মাঝখান। ঠিক আছে, পারবেন না? অবশ্যই পারবেন। এইভাবে আমরা এতগুলা ব্যাকটেরিয়াকে সম্পূর্ণ 2টা ভাগে ভাগ করে ফেলি। কেউ হলো গ্রাম পজিটিভ, কেউ হচ্ছে গ্রাম নেগেটিভ। এটা দেখার উদ্দেশ্য কি? দেখার উদ্দেশ্য আমাদের ব্যাকটেরিয়ার চেহারা দেখে কি করব? বিয়ে শাদী করবো নাকি হচ্ছে সাজায় রাখবো? উদ্দেশ্য একটাই, আমরা কোন ব্যাকটেরিয়াকে কোন অ্যান্টিবায়োটিক দিয়ে হচ্ছে মারবো, সেটা হচ্ছে চুজ করা। ঠিক আছে, আচ্ছা, এখন কিন্তু যত ব্যাকটেরিয়া আছে সবাই কিন্তু গ্রাম স্টেইনে ধরা পড়ে না। ঠিক আছে, আবার খুব অল্প ব্যাকটেরিয়া থাকলেও গ্রাম স্টেইনে কিন্তু ধরা পড়বে না। আপনার একটা মাইক্রোস্কোপের নিচে 1 ml যদি হচ্ছে আপনার একটা কিছু থাকে, মনে করে আপনি একটা কিছু নিলেন 1 ml পরিমাণ, সেখানে অন্তত 1 লাখ ব্যাকটেরিয়া থাকা লাগবে, তাহলে আপনার গ্রাম স্টেইনে ধরা পড়বে। আদারওয়াইজ কিন্তু ধরাই পড়বে না, আপনি ব্লাড নেন আর যাই নেন। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওকে, আচ্ছা, সো যাই হোক, তো অনেক সময় হচ্ছে গিয়ে আমাদের এটা এত কিছু দরকার নাই, মানে এটা যারা মাইক্রোবায়োলজিতে পড়বেন বা হিস্টোপ্যাথোলজিতে, তাদের জন্য এক্সট্রা কিছু কথাবার্তা লাগে, ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, ওরা ওখান থেকে পড়ে ফেলবে, এখানে আর বলতেছি না। তো এখন কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো গ্রাম স্টেইনে দেখা যায় না, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পড়া। কোন কোন ব্যাকটেরিয়া গ্রাম স্টেইনে দেখা যায় না? আচ্ছা, আসেন দেখেন। 1 নাম্বার হচ্ছে মাইকোব্যাকটেরিয়া। ঠিক আছে, যেটা কিনা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তাই না? এরপরে হলো ট্রেপোনেমা প্যালিডাম।
ট্রেপোনেমা প্যালিডাম কি করে মনে আছে? যারা হচ্ছে প্রথমবার অনেকদিন পর পড়তেছেন তাদের মনে পড়বে না, খুবই স্বাভাবিক, ভয়ের কিচ্ছু নাই। বলতেছি লিখে রাখতে পারেন, তাহলে পড়াটা একবারই হলো। আর যাদের হচ্ছে গিয়ে জানা আছে তারা তো জানেনি, ট্রেপোনেমা প্যালিডাম হচ্ছে কি করে, সিফিলিস করে, তাই না? আচ্ছা, এরপরে 3 নম্বরে হলো মাইকোপ্লাজমা নিউমোনি, ঠিক আছে, যেটা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করে। তারপরে হলো লিজিওনেলা নিউমোফিলা, এরপরে হলো ক্ল্যামাইডিয়া, ঠিক আছে, তারপরে হলো রিকেটশিয়া। এখন দেখেন কিভাবে মনে রাখবো, বাপরে কি কি কথাবার্তা। মনে রাখতে পারেন এভাবে, MM, ঠিক আছে, MM CRL T, ঠিক আছে, MM তো মনে থাকবে। আচ্ছা একটু ওয়েট, MMT CRL এভাবে মনে রাখতে পারেন, MMT CRL। M এ হচ্ছে মাইকোব্যাকটেরিয়া, M এ হলো মাইকোপ্লাজমা, টিতে হচ্ছে কি, টিতে হলো আমার ট্রেপোনেমা প্যালিডাম, সিতে হলো ক্ল্যামাইডিয়া, আর এ রিকেটশিয়া। সো এভাবে ছোট্ট করে রেখে রাখতে পারেন, ঠিক আছে। তো দেখেন এবার মাইকোব্যাকটেরিয়া হচ্ছে কি করে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তাই তো, কি করে আমরা সবাই জানি টিউবারকুলোসিস করে, ঠিক আছে। ও হচ্ছে, ওকে আমরা গ্রাম স্টেনে দেখতে পাই না, সো ওকে আমরা কি করি, ওকে আমরা অ্যাসিড ফার্স্ট স্টেন করি। ঘোল আসতে পারে, আপনারা বইয়ের দিকে তাকান, আমি খাতায় লিখি, ঠিক আছে। মাইকোব্যাকটেরিয়া তাহলে সমস্যা কি, ওরা গ্রাম স্টেনে হয় না, অল্টারনেট তাহলে আমরা অ্যাসিড ফার্স্ট ইউজ করি, ঠিক আছে। কেন ওদের গ্রাম স্টেনে কাজ হয় না, বিকজ ওদের হচ্ছে গিয়ে শরীরটা এতই মোটার মোটা, গন্ডার, ওরা হচ্ছে গন্ডারের কারণে ওদের ভিতরে কোনো ডাই ঢুকতে পারে না, ঠিক আছে। এরপরে হচ্ছে আসেন MM বললাম, 2 নাম্বার M ছিল মাইকোপ্লাজমা কি করে মনে আছে, আমরা কি পড়েছিলাম, মাইকোপ্লাজমা সবচেয়ে ছোট্ট, স্মলেস্ট, ওর কোনো সেল ওয়ালই থাকে না, যার ওয়াল নাই সে রং করবেন কোথায়, ওয়াল রং করার তো জায়গায় আপনার নাই, তাই ওর যেহেতু কোনো সেল ওয়ালই থাকে না তাই ওর রং হয় না। একটা হলো মোটকা, আরেকটা হলো ন্যাংটা, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। সো গেল 2 M এর পর আসেন টি কি, টি হচ্ছে গিয়ে টি ফর টি, ঠিক আছে, একেবারে টিংটিঙা বলি না আমরা, আরে বলিস না টিংটিঙা শুকনা, ঠিক আছে, টিংটিঙা শুকনা, অর্থাৎ অনেক পাতলা, এতই পাতলা যে হচ্ছে দেখাই যায় না। সো ওকে অল্টারনেট কি করি আমরা, অল্টারনেট হচ্ছে আমরা করি ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা পরীক্ষায় আসে। ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপির মাধ্যমে আপনি কাকে দেখতে পাবেন, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি বা ফ্লুরোসেন্স অ্যান্টিবডি মেথড, এগুলা করি। মনে আছে আমরা যে পড়তাম FTA ABS, কনফার্মেটরি ডায়াগনোসিস ফর সিফিলিস, অসুবিধা নেই, যার মনে পড়বে না সে টেনশন করবেন না, যারা আগে পড়ছেন তারা রিকল করেন, যারা আগে পড়েন নাই তারা সামনেগুলো পড়বেন, ঠিক আছে, ভয় পাবেন না। সো দেখেন ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি বা ফ্লুরোসেন্স অ্যান্টিবডি, এভাবে হচ্ছে অল্টারনেট। সো গেল MMT। এবার আসেন CRL বা CLR, সেটা হলো ক্ল্যামাইডিয়া, ঠিক আছে, আরেকটা হচ্ছে CR, এরা দুইজনই হচ্ছে ইন্ট্রাসেলুলার, সেলের ভিতরে থাকে, খুবই স্মল, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে L, ও হলো লিজিওনেলা নিউমোফাইলা, ঠিক আছে। ও কি করে, ও হচ্ছে ল্যাসরা, ঠিক আছে, মানে খুবই পিছলা টাইপের, মানে আপনি যে ওকে রং করতেছেন সে রং নিবেই না, সে পিছলায় চলে যাবে, ল্যাসরা পিছলা, এভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে। সে আপটেকি নেয় না ঠিক মতো, ওকে। সো এই জন্য যেহেতু সে খুবই পিছলা, ওকে আসলে দেয়াই যায় না, অনেক সময় লাগে, ঠিক আছে। সো সি যেটা ক্ল্যামাইডিয়া, ওকে তো গ্রাম স্টেন করতে পারলাম না, সো অল্টারনেট কি হতে পারে, অল্টারনেট হচ্ছে আমরা ইনক্লুশন বডি দেখি সাইটোপ্লাজমে। আর রিকেটশিয়ার অল্টারনেট কি, ওকে হচ্ছে আমরা স্টেন করে অন্য একটা দিয়ে, সেটা হচ্ছে জিমসা। তো খেয়াল করেন গ্রাম আর জিমসা দুইটাতে জি আছে না, কনফিউজ হওয়া যাবে না কিন্তু, ঠিক আছে। গ্রাম স্টেনিং কিন্তু নেয় না, রিকেটশিয়া হচ্ছে জিমসা স্টেনিং নেয়, ঠিক আছে। সো দেখেন এত ডিটেইলে কেন পড়াইলাম, বিকজ এইটুকুন জায়গা থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে, ঠিক আছে। সো এই জন্য এটা একটু ডিটেইলে পড়ালাম। এবার বলেন এটুকু পর্যন্ত ক্লিয়ার হলো কিনা। রুমান আক্তার, ফার্স্ট দুইটাই পার্পল হবে না? হ্যাঁ আপু, ফার্স্ট দুইটাই হচ্ছে পার্পল হবে। আচ্ছা এবার হচ্ছে গিয়ে দেখেন,
তাহলে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বক্স আমরা পড়লাম। এখন আসেন আরেকটা জিনিস পড়বো, সেটা হলো পেপটিডোগ্লাইকেনের একটু ভেতরের পড়া পড়বো। সেটা হচ্ছে দেখেন আমরা যে একটু আগে বললাম যে একটা ব্যাকবোন থাকে, মেরুদণ্ড কি থাকে, মেরুদণ্ড হচ্ছে সুগার, তাই না? আর পেপটাইড হচ্ছে সাইড চেইন থাকে। তো এই যে সুগার মেরুদণ্ড, এই সুগার দুইটার নামই হচ্ছে ওই যে আমরা একটু আগে বললাম না, ন্যাগ আর ন্যাম, ওরা হচ্ছে গিয়ে এই দুইটা, এন অ্যাসিটাল মিউরামিক অ্যাসিড আর এন অ্যাসিটাল গ্লুকোসামাইন, তাই না? এই দুইটা, তাই তো? আচ্ছা, সো সুগার ব্যাকবোন গুলা হচ্ছে এইটা, আর দুই পাশে যে হচ্ছে পেপটাইড গুলা থাকে, পেপটাইড মানে অ্যামাইনো অ্যাসিড বলে একটা কথা চলে আসে, তাই না? যাই হোক, যেটা হচ্ছে মনে রাখবেন যদি আপনাকে জিজ্ঞেস করে, কোথাও প্রশ্ন আসে পেপটিডোগ্লাইকেনে যে অ্যামাইনো অ্যাসিড গুলা থাকে তার মধ্যে ওদের নাম জানতে হবে কিনা, ইয়েস জানতে হবে, ঠিক আছে? তো ইউনিক টু ব্যাকটেরিয়াল সেল ওয়াল যেটা, ওটা মনে রাখবেন। একটা হচ্ছে শুধুমাত্র ব্যাকটেরিয়াতেই পাওয়া যায়, ওর নাম কি? ওর নাম হচ্ছে দেখেন বড় বড় করে লিখে দিই, ডাই অ্যামাইনো পাইমেলিক অ্যাসিড, ঠিক আছে? কি নাম রে ভাই, ডাই অ্যামাইনো পাইমেলিক অ্যাসিড। ও হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য ইউনিক, ও কিন্তু অন্য কোথাও থাকে না। তাহলে দেখেন যদি আপনাকে জিজ্ঞেস করে ব্যাকটেরিয়াল সেল ওয়ালের জন্য সবচেয়ে ইউনিক অ্যামাইনো অ্যাসিড কোনটা, একটা হচ্ছে ডাই অ্যামাইনো পাইমেলিক অ্যাসিড আর আরেকটা হচ্ছে ডি অ্যালানিন, ঠিক আছে? একটু কঠিন হতে পারে বাট একটু পড়ে রাখবেন, ডি, ঠিক আছে? ডাই অ্যামাইনো পাইমেলিক অ্যাসিড আর ডি অ্যালানিন, ওকে? আচ্ছা, এই দুটো ইম্পর্টেন্ট এবং এরাই হচ্ছে, এদের উপরেই পেনিসিলিন এসে হচ্ছে মেইনলি কাজ করে, ঠিক আছে? শেষ, এইটুকুই মনে রাখেন, এর বেশি দরকার নাই, ঠিক আছে? তারপরে আরো অনেক কথাবার্তা আছে ভিতরে লেখা, এত কিছু আপনি পড়তে পারবেন না, বাদ দেন। এবার হচ্ছে আসেন একটু আগে যে আরেকটা কথা বলতেছিলাম, লাইসোজাইম, এটা সম্পর্কে হচ্ছে একটু পড়বো, ঠিক আছে? লাইসোজাইম যে, ও হচ্ছে কি, ও একটা এনজাইম, ঠিক আছে? নামের মধ্যে দেখেন জাইম আছে, তার মানে ও একটা এনজাইম। ও কোথায় থাকে একটু আগে বলেছিলাম, চোখের পানিতে থাকে, মিউকাসে থাকে, স্যালাইভায় থাকে, তার মানে আমাদের বডির সিক্রেশন গুলাতে ওরা থাকে, ঠিক আছে? ওরা হচ্ছে ব্যাকটেরিয়ার যে পেপটিডোগ্লাইকেন ব্যাকবোনটা থাকে ওটাকে ভেঙে ফেলে, ওকে? এই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, ডান, ঠিক আছে? তাহলে চোখের পানি দিয়ে, মানে পানি কাটা দিয়ে কাটা তোলা, আপনি চোখের পানি দিয়ে ব্যাকটেরিয়াকে হচ্ছে মোটা মোটা করবেন। ব্যাকটেরিয়া হচ্ছে লাইসোজাইম খাবে খাবে, খেয়ে খেয়ে মোটা হবে, মোটা হয়ে টাস করে ফেটে যাবে, ঠিক আছে? এরকমই হয় ব্যাপারটা, ডান। এবার হচ্ছে বুঝি নাই, আচ্ছা কোনটা বুঝেন নাই বলেন, কোনটা বুঝেন নাই? কোন পোর্শনটা বুঝেন না একটু স্পেসিফাই করবেন প্লিজ। আমি আবারও বলতেছি, এই জায়গাটা আমাদের হচ্ছে পেপটিডোগ্লাইকেন যে সেল ওয়ালটা থাকে না, ওখানে হচ্ছে মাঝখানে একটা মেরুদণ্ড থাকে না, সেই মেরুদণ্ড হচ্ছে কি, সেই মেরুদণ্ড হচ্ছে সুগার। সুগার হচ্ছে দুইটা, ন্যাম আর হলো ন্যাক, ঠিক আছে? আর মেরুদণ্ডের সাথে কয়েকটা হলো অ্যামাইনো অ্যাসিড থাকে, ঠিক আছে? কি কি থাকে, কেমনে থাকে, কিচ্ছু দরকার নাই, অ্যামাইনো অ্যাসিড থাকে। সেই অ্যামাইনো অ্যাসিড অনেক রকম থাকতে পারে, তবে ব্যাকটেরিয়ার, আমারও থাকে আপনারও থাকে, ঠিক আছে? মনে করেন ব্যাকটেরিয়ার থাকে আর অনেক জিনিসপাতির থাকে, বাট ব্যাকটেরিয়াকে দিয়ে আপনি চিনবেন কোত্থেকে, যে ওর মধ্যে দুইটা অ্যামাইনো অ্যাসিড আলাদা রকম থাকে, যেগুলো অন্য কারো থাকে না। সেই দুইটা হচ্ছে ডাই অ্যামাইনো পাইমেলিক অ্যাসিড আর ডি অ্যালানিন, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা, ক্লাস কিন্তু রেকর্ডেড থাকবে, তাই না? ক্লাস রেকর্ডেড থাকবে। অনেক কিছুই হচ্ছে আপনার হয়তো ধরতে বুঝতে প্রথমবার অসুবিধা হতে পারে, বিকজ হচ্ছে অনেকদিন পর অনেকেই পড়তে বসেছেন, কোনো অসুবিধা নাই। আপনি পড়ার সময় হচ্ছে ক্লাস করার সময় দেখবেন কত মিনিট কত সেকেন্ডে আছেন, যেটা আপনার কনফিউশন লাগবে, মনে হবে যেটা আমার আরেকবার দেখতে হবে, সেটা হচ্ছে আপনি খাতার মধ্যে সাথে সাথে লিখে রাখবেন যে এত মিনিটের জিনিসটা আমি বুঝি নাই। তাহলে ক্লাস শেষে আপনি টেনে ওই জায়গাটা একবার দেখে ফেলবেন, তাহলে দেখবেন পড়াটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? রিফাত সুমি আপু, স্লো পড়ালে ভালো হয়, অবশ্যই ভালো হয়, কেন ভালো হবে না? কিন্তু যদি এর চেয়ে বেশি স্লো আমি পড়াই, 1 বছর লেগে যাবে সিলেবাস শেষ করতে, ঠিক আছে? সো এই জন্য যখন আমাদের পরীক্ষা টার্গেট করে পড়তে হবে, তখন একটু ফাস্টে পড়তে হবে, বিকজ অনেক পড়া। এবং হচ্ছে গিয়ে আপনি তো আবারও পড়বেন, তাই না? পড়বেন, আপনি যখন নিজে পড়বেন দেখবেন আপনার কাছে খুবই ক্লিয়ার লাগবে, ঠিক আছে? এবার হচ্ছে আসি, আমরা চলে যাব লিপোপলিস্যাকারাইড সম্পর্কে একটু পড়বো। আচ্ছা, লিপোপলিস্যাকারাইড যেটা কি হচ্ছে LPS, এরকম নাম আমরা বলেছিলাম। আচ্ছা দেখেন, একটু খেয়াল করে দেখেন আমরা কি কি পড়লাম বলেন তো। আমরা একটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার পড়তেছি, তাই না? একদম স্টার্টিং এ কি পড়েছি আমরা? একদম স্টার্টিং এ হচ্ছে ব্যাকটেরিয়ার শেপ পড়েছিলাম, তাই না? তারপরে হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার অ্যারেঞ্জমেন্ট পড়েছিলাম, ঠিক কিনা? এরপরে হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার সাইজ পড়েছিলাম। এরপরে আমরা চলে গেছি কোথায়? ব্যাকটেরিয়ার স্ট্রাকচারে,
ব্যাকটেরিয়ার স্ট্রাকচারের মধ্যে আমরা এসেনশিয়াল কতগুলা কম্পোনেন্ট পড়েছি, কতগুলা নন এসেনশিয়াল নাম পড়েছি। এখন এই প্রত্যেকটার ভিতরে একটু একটু করে পড়তেছি। তো এসেনশিয়াল কম্পোনেন্টের 1 নম্বরে ছিল সেল ওয়াল। তো সেল ওয়াল হচ্ছে পেপটিডোগ্লাইকেন। আমরা সেল ওয়ালের পেপটিডোগ্লাইকেন অংশটাই সম্পূর্ণ পড়ে ফেললাম। এরপরে আমরা একটা জিনিস কি পড়েছিলাম, যে গ্রাম নেগেটিভ আর গ্রাম পজিটিভ। গ্রাম নেগেটিভ যে, তার হচ্ছে একটা স্পেশাল জিনিস থাকে এলপিএস, আর গ্রাম পজিটিভ যে, তার স্পেশাল জিনিসটা কি থাকে, টিকোইক অ্যাসিড। এখন এই দুইটাই হচ্ছে আমরা একটু পড়বো, ঠিক আছে? বুঝতে পারতেছেন কিনা? প্রথম দিন তাই একটু আস্তে আস্তে আগাচ্ছি, কোনো অসুবিধা নাই। কিন্তু হচ্ছে গিয়ে আপনারা যখন ক্লাস শেষে একটু নিজেরা পড়ে ফেলবেন, একদম ক্লিয়ার হয়ে যাবে, নো টেনশন অ্যাট অল, ঠিক আছে? তো লিপোপলিস্যাকারাইডটা হচ্ছে পড়ে ফেলি। তো এখন দেখি আপনারা বলেন আমাকে, দেখি বাচ্চারা বলেন তো, লিপোপলিস্যাকারাইড গ্রাম নেগেটিভে থাকে না গ্রাম পজিটিভে থাকে, বলেন দেখি। আখি খুব ভালো বলছো, থ্যাংক ইউ। না আপু, লাবণী আপু খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। লাইসোসোম, লাইসোসোম আর লাইসোজাইম কিন্তু এক না। লাইসোসোম হচ্ছে সেলের ভিতরে একটা অর্গানেলি, আর লাইসোজাইম হচ্ছে একটা এনজাইম, ঠিক আছে? গুড গুড, এই যে সবাই কত কিছু পারে, ঠিক আছে? এটা কোথায় থাকে, গ্রাম নেগেটিভে থাকে, ঠিক আছে? গ্রাম নেগেটিভ সেল ওয়ালের মধ্যে আবার হচ্ছে এন্ডোটক্সিন থাকে, ঠিক আছে? লিপোপলিস্যাকারাইড সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন। লিপোপলিস্যাকারাইড নামটা শোনা মাত্র আপনার মাথায় আসতে হবে এটা এন্ডোটক্সিন। যেমন হচ্ছে গিয়ে, যখন হচ্ছে গিয়ে আপনার মাথায় একটু একটা বুদ্ধি, যেমন চিন্তা করেন তো, যদি আপনার মাথায় হচ্ছে, যদি আপনি আশেপাশে শুনেন যে পিপিএলসি, আপনার সবার আগে কি মনে হবে? আপনার সবার আগে মনে হওয়া উচিত টেক্সট বুক, তাই না? ঠিক তেমনি যখন আপনি এলপিএস দেখবেন, আপনার সবার আগে মনে হওয়া উচিত এন্ডোটক্সিন, ঠিক আছে? আচ্ছা, তো ও হচ্ছে কিন্তু এন্ডোটক্সিন, এবং ও অনেক ধরনের অসুবিধা করে। কি করে? এন্ডোটক্সিক শক করে। তো এখন হচ্ছে কি করে, এন্ডোটক্সিন যখন রিলিজ হয়, টক্সিক করে ফেলবে আপনাকে, তার মানে আপনার জ্বর আসবে, তার মানে কি হবে, ফিভার, এবং হচ্ছে এন্ডোটক্সিক শক বলতেছি বারে বারে, জ্বর আসবে, তার সঙ্গে হচ্ছে আপনি শকে চলে যাবেন। শক কিভাবে বুঝি বলেন তো? শক বুঝি হচ্ছে বিপি ফল করে, তার মানে হাইপোটেনশন হবে, ঠিক আছে? সো এন্ডোটক্সিন রিলিজ হলে আপনার এন্ডোটক্সিক শক হবে, যেখানে কি হবে, জ্বর আসবে এবং হাইপোটেনশন হবে। তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে এন্ডোটক্সিন রিলিজ করে, যার কারণে জ্বরের পাশাপাশি শকে চলে যায়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ওকে, ডান। সো কেন আমি ওকে এন্ডোটক্সিন বলতেছি? এন্ডো মানে ভিতরের জিনিস, ওকে এন্ডোটক্সিন বলতেছি বিকজ ও হলো সেল ইনভেলপের একটা ইন্টিগ্রাল পার্ট, ওর একটা অংশ। আর এন্ডোটক্সিনের মতো আরেকটা জিনিস হচ্ছে আমরা পড়ি এক্সোটক্সিন। এক্সোটক্সিন কি? ও কিন্তু সেলের ভিতরের একদম কোনো ইন্টিগ্রাল পার্ট না, ও হচ্ছে সিক্রেশন। যেমন কিরকম দেখেন, এই হচ্ছে আমি, আপনি কি আমার থেকে আপনি হচ্ছে আমার এই আঙ্গুল আলাদা করতে পারবেন? নো, পারবেন না, আপনাকে কেটে নিতে হবে। তাহলে এটা হচ্ছে এন্ডোটক্সিন। বাট আপনি কি হচ্ছে এই আংটিটা আলাদা করতে পারবেন? ইয়েস পারবেন, বিকজ এটা আমার ইন্টিগ্রাল পার্ট না, চাইলেই খুলে দেওয়া যাবে। সেটা হচ্ছে এক্সোটক্সিন। তার মানে যে হচ্ছে আপনার একদম অন্তর্নিহিত আপনার অংশ, সে হচ্ছে এক্সোটক্সিন। আর যেটা হচ্ছে গিয়ে আপনার বডি থেকে বের করে দেওয়া যায়, সেটা হলো এক্সোটক্সিন, ঠিক আছে? তাহলে এন্ডোটক্সিন হচ্ছে আপনার একদম ইন্টিগ্রাল পার্ট, ভিতরের অংশ, ইন্টিগ্রাল। আর এক্সোটক্সিন হচ্ছে ভিতরের অংশ না, এটা বডি থেকে বের করে দেওয়া যায়। ওকে, এইটুকু আপাতত বুঝেন। সো এন্ডোটক্সিন হলো গ্রাম নেগেটিভে থাকে, ও হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ইনভেলপের একটা ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল অংশ, ঠিক আছে? আচ্ছা, ওকে, ডান। তো ওর নাম কি? এলপিএস। তো এলপিএস এর 3টা অংশ থাকে। একটা হচ্ছে লিপিড এ, একটু আগে আমরা বক্সে পড়েছিলাম, মনে আছে? এই লিপিড এ হচ্ছে যাবতীয় টক্সিসিটির জন্য দায়ী, ঠিক আছে? যত চর্বি ততই অসভ্য, ওকে? আর হচ্ছে পলিস্যাকারাইড, তার মানে অনেকগুলা হচ্ছে ওখানে সুগার আছে। কয়টা সুগার থাকে? 5টা সুগার থাকে, ঠিক আছে? 5টা সুগার থাকে, ওকে? আচ্ছা, এরপর আর অনেক কথাবার্তা আছে, এত কিছু আপনার আপাতত দরকার নাই, ঠিক আছে? তো লিপোপলিস্যাকারাইড ছাড়াও কিছু কিছু ব্যাকটেরিয়ার লিপো অলিগোস্যাকারাইড থাকে, যেটা আমি একটু আগে বলতেছিলাম। অর্থাৎ লিপো অলিগোস্যাকারাইড হচ্ছে যার থাকে, তার হচ্ছে সুগার ইউনিট অনেক কম থাকে। লিপোপলিস্যাকারাইডে হচ্ছে 5টা সুগার থাকবে, এবং হচ্ছে ওরা অনেক হচ্ছে ইউনিটের মতো থাকবে, ঠিক আছে? অনেকগুলা রিপিটেটিং ইউনিট থাকবে, 25টার মতো ইউনিট থাকে, মনে করেন এমন জঙ্গলির মতো থাকে। আর এখানে ওরা জঙ্গলির মতো থাকে না, অল্প কয়েকটা সুগার থাকে, এইটুকু মনে রাখেন। সেই জন্য ও হলো পলি আর ও হলো অলিগো। তো লিপো অলিগোস্যাকারাইড থাকে কার? থাকে হচ্ছে নিশেরিয়ার, ঠিক আছে? নিশেরিয়া,
মানে ভাবখানা দেখেন, নিশেরিয়া গনোরিয়া করে গুমার্কা জিনিস, ওদিকে ঢং, আমরা অল্পতেই খুশি, ঠিক আছে, ঢঙে বাঁচে না, অল্পতেই তুষ্ট সে, লিপো অলিগোস্যাকারাইড, ঠিক আছে। নিশেরিয়া হচ্ছে লিপো অলিগোস্যাকারাইড। একটু আগে খেয়াল করেন, নিশেরিয়া সম্পর্কে আমরা আরেকটা জিনিস পড়ছি, মনে আছে? নিশেরিয়া একটু আগে হচ্ছে পড়ছিলাম, ওরা কিডনি বিনের মতো থাকে, ডিপ্লোকক্কাই পেয়ারে থাকে, বাট কিডনি বিনের মতো থাকে, এবং সে অল্পতেই তুষ্ট, লিপো অলিগোস্যাকারাইড, ঠিক আছে। শেষ, এই কয়েকটা জিনিসই পরীক্ষায় আসে, এখান থেকে আর কিছু দরকার নেই। এবার চলে আসি গ্রাম পজিটিভের টিকোইক অ্যাসিড, ঠিক আছে। টিকোইক অ্যাসিড শুধুমাত্র গ্রাম পজিটিভে থাকে, সে কিন্তু গ্রাম নেগেটিভে থাকে না, ঠিক আছে। তো এখন দেখেন, যেটা ছিল লিপোপলিস্যাকারাইড, সে কি করে? সে ছিল এন্ডোটক্সিন, ঠিক আছে। এখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ভাবতেছে, হ্যাঁ আমি কম কিসে, আমি কম, আমি মোটেও কম না, তুই এন্ডোটক্সিক শক করিস তো কি হয়েছে, আমিও শক করি, আমি করি সেপটিক শক, ঠিক আছে। তাহলে গ্রাম নেগেটিভটা করে এন্ডোটক্সিক শক, গ্রাম পজিটিভটা করে সেপটিক শক, ঠিক আছে। আচ্ছা, সো ইনফ্লামেশন প্লাস হচ্ছে সেপটিক শক, তাহলে যদি পরীক্ষায় আসে ইনফ্লামেশন প্লাস সেপটিক শক, গ্রাম পজিটিভ। ফিভার, হাইপোটেনশন, ওয়ার্ম শক, এটা, ঠিক আছে, ডান। সো মোটামুটি আল্লাহর রহমতে আমরা ক্লিয়ার হলাম, ডান, শেষ, এর কিছু লাগবে না। এরপরে চলে আসি আমরা সাইটোপ্লাজমিক মেমব্রেনে যাব। সেল ওয়াল তো বাহিরের অংশ, সেল ওয়ালের ভিতরে আসবে সাইটোপ্লাজমিক মেমব্রেন, ঠিক আছে। তো সাইটোপ্লাজমিক মেমব্রেনটা আমরা বক্সে পড়েছিলাম, মনে আছে? একটু আগে চার্টে পড়লাম যে ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, শেষ, আর কিছু দরকার নাই, ডান। আচ্ছা, এরপরে কি বললাম? উইদাউট স্টেরল, মনে আছে? আমরা একটু আগে বক্সের ভিতরে পড়ে আসলাম, কোনো স্টেরল নাই, এবং স্টেরল কার থাকে? ইউক্যারিওটিক সেলে থাকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এক্সেপশন আছে, সেটা হলো স্টেরল সহ কিছু ব্যাকটেরিয়া থাকে, তারা কারা? মাইকোপ্লাজমা। তাহলে দেখেন মাইকোপ্লাজমা সম্পর্কে আমরা কি কি অ্যাটিপিক্যাল পড়লাম? ও সবচেয়ে স্মলেস্ট, ওকে হচ্ছে কোনো সেল ওয়াল নাই, ও হচ্ছে গ্রাম স্টেইন নেয় না, এবং হচ্ছে ওর আবার স্টেরল থাকে, মানে যেহেতু ওর ওয়াল নাই, একটা না থাকলে আরেকটা দিয়ে তো একটু হচ্ছে প্রোটেকশন লাগবে, ওয়াল যেহেতু নাই তাই সে স্টেরলকে নিয়ে নিছে, ঠিক আছে। আচ্ছা, এই সাইটোপ্লাজমিক মেমব্রেনের কি কাজ? এই সাইটোপ্লাজমিক মেমব্রেনের হচ্ছে কাজ হলো ওর মধ্যে ওই যে আমাদের বিভিন্ন বিক্রিয়া হয় না, মেটাবলিজম, তেমনি ব্যাকটেরিয়ার গায়ে যত মেটাবলিজম হয়, এনার্জি প্রোডাকশন থেকে শুরু করে সকল প্রকার মেটাবলিজমের জিনিসপাতি থাকে, ঠিক আছে। মানে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় হয়? এখানে হয়। মলিকুলার ট্রান্সপোর্টেশন কোথায় হয়? এখান দিয়ে হয়, ঠিক আছে। বিভিন্ন এনজাইম থাকে, টক্সিন থাকে, শেষ, এই চারটাই ফাংশন। গ্রসলি একটু দেখে রাখলেন, চারটা ফাংশন, শেষ, আর কিছু লাগবে না। এই সেল মেমব্রেনের ভিতরে কি থাকে? সাইটোপ্লাজম থাকে, আর সাইটোপ্লাজমে ওর অনেক অর্গানেলিস থাকে, ঠিক আছে, ডান, আর কিছু লাগবে না। এখন আসেন সাইটোপ্লাজমে যেসব অর্গানেলিস থাকে সেগুলো সম্পর্কে একটু পড়বো। তো এক নম্বরে হচ্ছে আমরা পড়বো রাইবোসোম, ঠিক আছে। রাইবোসোম থাকে, রাইবোসোমে হচ্ছে ব্যাকটেরিয়ার রাইবোসোম কিন্তু ইউক্যারিওটিক রাইবোসোম থেকে ভিন্ন, এবং ব্যাকটেরিয়ার রাইবোসোম হচ্ছে 70S সাইজ, ঠিক আছে। সাব ইউনিট থাকে দুই রকম, এটা কিন্তু পরীক্ষায় আসে, 50S আর 30S সাব ইউনিট, এটা হলো প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া, তাই তো। আর ইউক্যারিওটিক যারা, তাদের কেমন থাকে? তাদের কিন্তু হচ্ছে সাইজ হলো 80S, আর সাব ইউনিট হচ্ছে 60 আর হলো 40, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসে। এটা হলো প্রোক্যারিওটিকে, এটা হলো ইউক্যারিওটিকে, ঠিক আছে, ডান, শেষ, আর কিছু লাগবে না। এবার আসে নিউক্লিয়েড। সাইটোপ্লাজমের ভিতরে অনেক অর্গানেলিস থাকে, তার মধ্যে হচ্ছে সাথে নিউক্লিয়েড থাকে, সেই নিউক্লিয়েডে হচ্ছে ডিএনএ থাকে, আমাদের মাইন্ডসেট থাকে নিউক্লিয়াস, আর ওদের হলো নিউক্লিয়েড, ঠিক আছে, থাকে হলো ডিএনএ। ওদের ডিএনএটা হচ্ছে কিরকম হয়? ওদের নিউক্লিয়েডে যে ডিএনএ থাকে সিঙ্গেল এবং হচ্ছে সার্কুলার, খুবই ইম্পর্টেন্ট, সার্কুলার মলিকিউল হয়, ওটা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড, অত ঢং ঢং থাকে না, ঠিক আছে। তবে খেয়াল করে দেখবেন, সিঙ্গেল থাকে, সার্কুলার থাকে, কিন্তু কলেরা যেটা ভিব্রিও কলেরি, ঠিক আছে, ওর কিন্তু হচ্ছে গিয়ে দুইটা সার্কুলার ক্রোমোজোম থাকে, খুবই ইম্পর্টেন্ট, সবার একটা করে থাকে, কিন্তু ভিব্রিও কলেরি সে নিয়ে নিয়েছে দুইটা, ঠিক আছে। ভাবের চোটে বাঁচে না, ভিব্রিও ভাব মারে, তাই হচ্ছে দুইটা নিয়ে নিছে ও, ওকে। আচ্ছা, আবার ওদিকে আরেকটা হলো বরেলিয়া। বরেলিয়া আবার কি করলো? বরেলিয়া হচ্ছে গিয়ে বলতেছে আমার এইসব গোলগাল জিনিস ভাল লাগে না, বরেলিয়া, তাই হচ্ছে গিয়ে সে এরকম লম্বা টাইপের একটা নিয়ে নিল, ঠিক আছে, লিনিয়ার ক্রোমোজোম, ওকে। আচ্ছা, কি একটা হাস্যকর কথাবার্তা, সে লিনিয়ার ক্রোমোজোম আর সাথে সার্কুলার মার্কুলার সবই নিল, বাট লিনিয়ার ক্রোমোজোম কোথায় থাকে? বরেলিয়াতে থাকে, ঠিক আছে। এগুলা কিন্তু পরীক্ষায় আসে, খেয়াল করে দেখেন, আসে না? যারা পরীক্ষা দিয়েছেন তারা তো জানেন, ঠিক আছে। আমাদের মানুষের জিন কোথায় থাকে?
ডিএনএতে। ব্যাকটেরিয়া জিন কোথায় থাকবে? ডিএনএতে, কিন্তু সংখ্যায় কম। এটা খুব ইম্পর্টেন্ট একটা পড়া, জেনেটিক্সে আসে যে মানুষের কয়টা জিনোম থাকে বা জিন থাকে? 25,000, কিন্তু ব্যাকটেরিয়ার থাকে অনেক কম, 11,600। সংখ্যা দরকার নেই ব্যাকটেরিয়ারটা, মানুষেরটা লাগে জেনেটিক্সে। ঠিক আছে, আচ্ছা। তো গেল। তো এখন একটা বড় আমাদের মানুষ বা যে কোনো ইউক্যারিওটিক সেলে খুব সুন্দর স্ট্রাকচার থাকবে, সেল মেমব্রেনের ভিতরে সবকিছু সাজানো গোছানো, সুন্দর একটা নিউক্লিয়াস, সুন্দর একটা নিউক্লিওলাস। কিন্তু ব্যাকটেরিয়া এরকম থাকে না। ব্যাকটেরিয়া হচ্ছে কোনো রকম একটা গোলগাল ডিএনএ বসে আছে। ঠিক আছে, ডান। এবার হচ্ছে আসেন আমরা পড়বো প্লাজমিড। আচ্ছা, প্লাজমিড কি? প্লাজমিড কিন্তু পরীক্ষায় আসে। প্লাজমিড হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড এবং সার্কুলার ডিএনএ। কি ইন্টারেস্টিং, চিন্তা করেন। যেটা ওর নিউক্লিয়েড, ওখানে কি ছিল? সার্কুলার ডিএনএ ছিল, কিন্তু এটা ছিল আমার একেবারেই হলো সিঙ্গেল, তাই না? কিন্তু এটা কিন্তু ডাবল স্ট্র্যান্ডেড। ঠিক আছে, প্লাজমিড হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। প্লাজমিড হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড এবং সার্কুলার ডিএনএ মলিকিউল। ঠিক আছে, আচ্ছা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্লাজমিড সম্পর্কে আমাদের জানতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট রেপ্লিকেশনের হচ্ছে ওর ক্যাপাবিলিটি আছে। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং। মানে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া যদি নিজে নাও চায়, প্লাজমিডের ধাক্কায় সে হচ্ছে রেপ্লিকেশন হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এখন প্লাজমিড কিন্তু ক্রোমোজোমের অংশ না, তাই না? আলাদা একটা স্ট্রাকচার। তো তাহলে যদি জিজ্ঞেস করে প্লাজমিড কি ইন্ট্রাক্রোমোজোমাল নাকি এক্সট্রা ক্রোমোজোমাল, উত্তর হবে প্লাজমিড হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল। ক্রোমোজোমের সাথে ওর কোনো সম্পর্ক নাই, কিন্তু তার হচ্ছে সেও একটা ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এবং সে কিন্তু নিজে নিজে রেপ্লিকেশন করার ক্ষমতা রাখে। কি একটা অবস্থা। ঠিক আছে, আচ্ছা। এখন প্লাজমিডের হচ্ছে কয়েকটা টাইপস আছে, সেই টাইপস গুলো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ট্রান্সমিসিবল প্লাজমিড, আর একটা হচ্ছে নন ট্রান্সমিসিবল প্লাজমিড। ঠিক আছে, ট্রান্সমিসিবল মানে ট্রান্সফর্ম করে, একটা থেকে একটা ট্রান্সফার করে, নামেই পরিচয়। তাহলে ট্রান্সমিসিবল প্লাজমিড হচ্ছে গিয়ে একটা থেকে আরেকটার মধ্যে ট্রান্সফার হতে পারে, আর নন ট্রান্সমিসিবলটা হচ্ছে একটা থেকে আরেকটা ট্রান্সফার হতে পারে না। ঠিক আছে, ডান। সো ট্রান্সমিসিবল যেটা, তার মানে ওর মধ্যে এমন কিছু থাকবে যেগুলো ট্রান্সফার করে। তো এখন দেখেন, যখন খেলাধুলা হয়, মানে 6 পাইলাস দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে কনজুগেশন করবে, তাহলে দুজনের মধ্যে আদান প্রদান দরকার হবে না। তো তখন ট্রান্সমিসিবল প্লাজমিড হচ্ছে গিয়ে কাজকাম শুরু করবে। ঠিক আছে, আর নন ট্রান্সমিসিবলটা হচ্ছে কোনো কিছু ট্রান্সমিট করে না, তাই ওর সাথে সেক্স পাইলাসের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, তো এই জিনিস হচ্ছে সংখ্যায় কম থাকবে, আর এই জিনিস সংখ্যায় অনেক বেশি থাকবে। ঠিক আছে, ডান, দরকার নেই আর কি, এর চেয়ে বেশি ওর সম্পর্কে আর কিছু লাগবে না। এবার আসেন প্লাজমিডের হচ্ছে ফাংশন কি, কেন প্লাজমিড আমরা পড়তেছি। প্লাজমিড হচ্ছে আমাদের জন্য কেন ভয়ঙ্কর? আরে বেটা, তুই জিন দিয়ে যা আর যেমনে যা, আমার কি আসে যায়? ব্যাকটেরিয়া কি করতেছে প্লাজমিড দিয়ে, আমি কি করব? আমার দরকার, বিকজ এই প্লাজমিডের মধ্যে এমন কিছু এনজাইম থাকে যেগুলা কিনা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে। সো এখন আমি অ্যান্টিবায়োটিক দিলেও কাজ করবে না, তো এটার জন্য প্লাজমিড অনেকাংশেই দায়ী। এখন আসেন কি কে এরকম এনজাইম সে রাখে। একটা হচ্ছে বিটা ল্যাকটামেজ এনজাইম রাখতে পারে, যেটা কিনা হচ্ছে আমাদেরকে খুবই ঝামেলায় ফেলে। ঠিক আছে, আচ্ছা। এখন কোন কোন ব্যাকটেরিয়ার মধ্যে ও হচ্ছে প্লাজমিডে বিটা ল্যাকটামেজ এনজাইম থাকে হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, ইকোলাই, আর হচ্ছে ক্লেপশিয়ালা। ঠিক আছে, তো মনে রাখতে পারেন কিভাবে, সেক। ঠিক আছে, স্টেফ অরিয়াস, ইকোলাই, ক্লেপশিয়ালা, ডান। এরপর হচ্ছে প্লাজমিডের কিছু প্লাজমিডে হচ্ছে এক্সোটক্সিন বের করে। ঠিক আছে, আচ্ছা। সো এটা একটা ইম্পর্টেন্ট পড়া, যে এক্সোটক্সিন সিক্রেশনের জন্য যা দরকার সেগুলো হচ্ছে কিছু প্লাজমিড বের করে। ঠিক আছে, যেমন হচ্ছে স্পেশালি এন্টেরোটক্সিন হচ্ছে, আচ্ছা এটা একটু পরে বলতেছে, আগে এভাবে একটু এখানে আসে, এই পাতায় আসেন। 1 নাম্বার হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, 2 নাম্বার হচ্ছে এক্সোটক্সিন। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে এই প্লাজমিডের মধ্যে হচ্ছে পিলি মানে ফিমরিয়া ফরমেশনের জিনিসপত্র থাকে, জিন থাকে, আর হচ্ছে কি আলট্রাভায়োলেট রের এগেনস্ট রেজিস্ট্যান্স, আর হলো ব্যাকটেরিওসিন। 6টা জিনিস আগে ফার্স্ট টাইমে এক টানে 6টা জিনিস হচ্ছে দেখলাম, আর হেভি মেটাল। এবার একটা একটা করে পড়ি। 1 নাম্বার হচ্ছে ছিল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, সেটাকে বিটা ল্যাকটামেজের এগেনস্টে স্পেশালি সেক মানে কি স্টেফ অরিয়াস, ইকোলাই, ক্লেপশিয়ালা। 2 নাম্বার ছিল এক্সোটক্সিনের মধ্যে একটা হচ্ছে এন্টেরোটক্সিন হচ্ছে যেটা কিনা গাট থেকে আসে,
ঠিক আছে, ধরেন ইকোলার এন্টেরোটক্সিন। তারপরে হচ্ছে অ্যানথ্রাক্স টক্সিন, ওটা হলো ব্যাসিলাস অ্যানথ্রাসিস থেকে আসে। তারপরে এক্সফোলিয়েটিভ টক্সিন, সেটা হলো স্টেফ অরিয়াস থেকে আসে। আর টিটেনাস টক্সিন ক্লস্ট্রিডিয়াম টিটানি থেকে আসে। এখন দেখেন এই পোর্শনটা থেকে আপনার অনেক কিছু পড়া হচ্ছে। একটা হলো আপনাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে নিজের কোন কোন মাইক্রো অর্গানিজম এন্টেরোটক্সিন রিলিজ করে, উত্তর করতে পারবেন। কোন অর্গানিজমটা এক্সফোলিয়েটিভ টক্সিন রিলিজ করে, উত্তর করতে পারবেন। কোন অর্গানিজমটা হচ্ছে আপনার টিটেনাস টক্সিন রিলিজ করে, উত্তর করতে পারবেন। এটা উত্তর করতে পারলেন, প্লাস এটা উত্তর করতে পারলেন যে এই যে ও রিলিজ করে এটা কোথা থেকে, ওর জিনটা কোথায় থাকে। সো এক্সোটক্সিন প্রস্তুতকারী জিনগুলা থাকে প্লাজমিডে। ঠিক আছে, ডান। এরপরে হচ্ছে আসেন পিলি। ঠিক আছে, পিলি একটু আগে বলেছিলাম মনে আছে, মর্টালিটি করে কে, ফ্লাজেলা। ঠিক আছে, কিন্তু পিলি ফিমরি ওরা হচ্ছে মর্টালিটি করে না, জাস্ট হচ্ছে অ্যাডহেশনের জন্য দরকার, খ্যাট করে হচ্ছে খাপড়ায় ধরে। সে খাপড়ায় ধরার জিনও হচ্ছে আসে প্লাজমিড থেকে। তারপরে হেভি মেটালের প্রতি রেজিস্ট্যান্স, ঠিক আছে, এবং হচ্ছে আল্ট্রাভায়োলেট রে রেজিস্ট্যান্স, অর্থাৎ ব্যাকটেরিয়াকে আমরা মারার জন্য এগুলা ইউজ করি। এই জিনিসগুলোর বিরুদ্ধে সে হচ্ছে নিজের মধ্যে শক্তি তৈরি করার জন্য যা যা জিনিসপাতি দরকার হয় সেইগুলাও কিন্তু প্লাজমিডই দেয়। ঠিক আছে, আবার হলো ব্যাকটেরিওসিন। এটা কি, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্য থেকে কিছু টক্সিক প্রোটিন বের হয় যেটা অন্য ব্যাকটেরিয়ার জন্য লিথাল। কি একটা অবস্থা, মানে ধরেন একটা জায়গায় অনেকগুলা ব্যাকটেরিয়া হয়ে গেছে, তো এখন বলে না সার্ভাইভাল ফিট ফর দ্য ফিটেস্ট, এক ব্যাকটেরিয়া আরেক ব্যাকটেরিয়াকে মারা ফেলবে। তো আরেক ব্যাকটেরিয়াকে মারার জন্য সে কিছু টক্সিন তৈরি করে, সেটাকে আমরা বলি ব্যাকটেরিওসিন। ঠিক আছে, এই টক্সিক প্রোটিনগুলো বের করে অন্য ব্যাকটেরিয়াকে সে মেরে ফেলে। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কোত্থেকে আসে, প্লাজমিডের ভিতরে এই জিনিসগুলো তৈরি করার জিন থাকে। তাহলে এটা পড়লাম, তাহলে আরেকবার পড়ি এক্সাম্পলস গুলা। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে সেক, এন্টেরোটক্সিন 4টা। ঠিক আছে, তারপরে হেভি মেটালের রেজিস্ট্যান্স। এখন একটু চিন্তা করেন হেভি মেটাল কারা। হেভি মেটাল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মনে রাখবেন মার্কারি। ঠিক আছে, আচ্ছা, তারপরে যে আমরা অ্যান্টিসেপটিক ব্যবহার করি না, হেক্সিসাল মেক্সিসাল, ঠিক আছে, এগুলা দিয়ে যেসব ব্যাকটেরিয়া মরতে চায় না সেটা হলো প্লাজমিড থাকে ওদের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, সো গেল। আর যেই ব্যাকটেরিয়া আরেক ব্যাকটেরিয়াকে মেরে ফেলার টক্সিন তৈরি করে ওটাকে আমরা বলতেছি ব্যাকটেরিওসিন। ঠিক আছে, তো এরকম দুষ্টুমি কে করে, এরকম দুষ্টুমি সবচেয়ে বেশি করে হচ্ছে ইকোলাই। ইকোলাই হচ্ছে গিয়ে আশেপাশের ব্যাকটেরিয়াকে মাইরা ফেলে। ঠিক আছে, তারপরে হচ্ছে আরেকটা হলো সিউডোমোনাস, ওরা হচ্ছে যেখানে গ্রো করে অন্য কাউকে গ্রো করতে দেয় না। ঠিক আছে, অন্য ব্যাকটেরিয়াকে সে মেরে ফেলে। ঠিক এরকম আরেকটা হচ্ছে আছে স্টেফ অরিয়াস, খুবই কমন কিন্তু। তাহলে ব্যাকটেরিওসিন প্রোডাকশনকারী ব্যাকটেরিয়া হচ্ছে কোনটা, এই 3টা। এটা ছিল সেক, আর এটা হলো পেস। ঠিক আছে, আচ্ছা, আর সহজ করে মনে রাখেন, কেস আর হলো পেস। ঠিক আছে, ডান। এই ছোট ছোট যে এক্সাম্পল গুলা, এগুলা কিন্তু আপনি সবখানে পাবেন না। ঠিক আছে, সো এই জন্য এগুলা এখান থেকে পড়া খুবই ভালো। এবার বলেন এটুক পর্যন্ত ক্লিয়ার হলো কিনা। জেরিন আপু, না আপু, ভিব্রিও 2 সার্কুলার ডিএনএ কে ডাবল স্ট্র্যান্ডেড বলা যাবে না। ডাবল স্ট্র্যান্ডেড মানে হচ্ছে লম্বা স্ট্র্যান্ড দুইটা হচ্ছে প্যাচায় প্যাচায় থাকবে, কিন্তু এখানে দুইটা গুলটু গুলটু থাকে, ডাবল স্ট্র্যান্ডেড না। প্লাজমিড এক্সামে আসছিল, হ্যাঁ আপু, প্লাজমিড কিন্তু এক্সামে অনেক আসে। এবার হচ্ছে আসেন ট্রান্সপোজন। ট্রান্সপোজন সম্পর্কে খুব বেশি কিছু পড়ার দরকার নাই, এত কিছু মনে রাখতে পারবেন না। ট্রান্সপোজনের হচ্ছে আরেকটা নাম হচ্ছে জাম্পিং জিন, এটা মনে রাখবেন, পরীক্ষা এটা খুব আসে যে জাম্পিং জিন কোনগুলা। জাম্পিং জিন হচ্ছে ট্রান্সপোজন। ঠিক আছে, কেন ওদের নাম জাম্পিং জিন, বিকজ ওদের খুব অদ্ভুত একটা ক্যারেক্টার আছে, ওরা টিং 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 করে লাফাতে পারে, আনইউজুয়াল অ্যাবিলিটি টু মুভ। ঠিক আছে, টিং 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 করে ওরা লাফ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এক ব্যাকটেরিয়া থেকে এখানে ওখানে। ঠিক আছে, সেই জন্য ওকে আমরা বলতেছি জাম্পিং জিন। তাহলে প্লাজমিড সবচেয়ে ইম্পর্টেন্ট কেন, বিকজ প্লাজমিড হচ্ছে কি অনেক ধরনের জিন তৈরি করে, যে জিনগুলা হচ্ছে কি আমরা যেসব কাজ মানে ব্যাকটেরিয়াকে মারতে চাইলে ব্যাকটেরিয়া হচ্ছে ওই জিন ইউজ করে প্রোটেকশন নিয়ে নেয়। ঠিক আছে, আর ট্রান্সপোজন কি করে, ট্রান্সপোজন হচ্ছে ঠিক একই রকম জাম্পিং জিন, ওরা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স করে। এই জন্যই আমরা প্লাজমিড আর ট্রান্সপোজন এত বেশি আমাদের দরকার। ঠিক আছে, ডান। আপনি জাম্পিং জিনটুকু মনে রাখেন, এর বেশি হচ্ছে খুব বেশি দরকার নাই। আর প্লাজমিড ছিল ট্রান্সমিসিবল প্লাজমিড, নন ট্রান্সমিসিবল প্লাজমিড। আর
ট্রান্সপোজন হচ্ছে গিয়ে কিরকম, এরকম কিছু আছে কনজুগেটিভ আর হচ্ছে অনেক কিছু, এত কিছু আপনার দরকার নেই, খুব বেশি কঠিন করতে হবে না, ঠিক আছে। অনেক কিছু আপনি দেখবেন প্রশ্ন সলভ করতে গেলে হাই রাফা পুতিটা পড়ায় নাই, কোনো অসুবিধা নাই, আমাদের আরো হচ্ছে ছোট ছোট কোয়েশ্চেন সলভিং সেশনে আপনার ওগুলো কভার হয়ে যাবে। কিন্তু সবকিছু আপনি পড়তে যাবেন না, বিকজ সবকিছু আপনার আসবে না, সবকিছু দিয়ে আপনার পাস করতে হবে না। পাস করার জন্য এবং জানার জন্য যতদূর লাগবে আপনার ক্লিনিক্যালি, সে কয়েকটা জিনিসই হচ্ছে আমরা বেশি আসলে ফোকাস করব। এবার আসেন ক্যাপসুল, নন এসেন্সিয়াল স্ট্রাকচার গুলো, আর অল্প একটু আছে এই চ্যাপ্টারে, ঠিক আছে। তো নন এসেন্সিয়াল স্ট্রাকচারে হচ্ছে সবার আগে আছে ক্যাপসুল, এবং আমরা একটু আগে পড়ে আসছি ক্যাপসুল হচ্ছে বক্সের মধ্যে পড়েছিলাম না, পলিস্যাকারাইড ক্যাপসুল, তাই না? আচ্ছা, সো এই পড়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এখন হচ্ছে আসেন ক্যাপসুলের হচ্ছে ইম্পর্টেন্স কি কি, 4টা রিজন আছে, ঠিক আছে। ক্যাপসুল হচ্ছে ডিটারমিনেন্ট অফ ভিরুলেন্স, খুবই ইম্পর্টেন্ট পড়া। যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে ব্যাকটেরিয়ার শেপ ডিটারমাইন করে কে, সেল ওয়াল, আর ব্যাকটেরিয়ার ভিরুলেন্স ডিটারমাইন করে কে, ক্যাপসুল। ব্যাকটেরিয়ার হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স কে কে তৈরি করে, প্লাজমিড, ঠিক আছে। ড্রাগ রেজিস্ট্যান্সের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, প্লাজমিড ট্রান্সপোজন, ঠিক আছে। সো ভিরুলেন্সের জন্য ইম্পর্টেন্ট হলো ক্যাপসুল, ঠিক আছে। সো ক্যাপসুল থাকে বলে আমরা পড়েছিলাম না ফ্যাগোসাইটোসিস থেকে সে হচ্ছে রক্ষা পায়, আর ওয়াল থাকে বলে সে অসমোটিক প্রেসার থেকে রক্ষা পায়, তাই না? ওকে, ডান। এবং হচ্ছে ক্যাপসুল দেখে কিন্তু আমরা আইডেন্টিফাইও করতে পারি, ঠিক আছে। তো যেটা আমরা করি, আমরা ব্যাকটেরিয়াকে হচ্ছে মোটা বানাই, ঠিক আছে, খাওয়াই মোটা বানাই, তারপর ব্যাকটেরিয়া ফুল একটা পোটলা হয়ে যায়, এটাকে আমরা বলি কোয়েলাং রিয়াকশন। ব্যাকটেরিয়ার ক্যাপসুলটা সোয়েলিং হয়ে যায়, এইভাবে আমরা অনেক আইডেন্টিফাই করতে পারি বিভিন্ন অর্গানিজমকে, এটাকে বলা হয় কোয়েলাং রিয়াকশন, ঠিক আছে। আচ্ছা, গেল। প্লাস হচ্ছে গিয়ে এই পলিস্যাকারাইড অ্যান্টিজেন হিসেবেও কাজ করে, এটা হচ্ছে অলরেডি আমরা ওই যে বক্সের মধ্যে হচ্ছে পড়ছি, তাই না? শেষ, ডান। এরপরে আর কিছু দরকার নেই। এবার চলে আসেন ফ্লাজেলা। ফ্লাজেলা হচ্ছে মনে রাখবেন চাবুক, ঠিক আছে। ফ্লাজেলা হচ্ছে চাবুকের মতো, লং হুইপ লাইক অ্যাপেন্ডেজেস, ঠিক আছে। ওরা হচ্ছে কি করে, ওরা ব্যাকটেরিয়াকে মুভ করতে মানে হেল্প করে, মানে ব্যাকটেরিয়াকে মুভ করতে হেল্প করে না, মানে ব্যাকটেরিয়াকে হচ্ছে গিয়ে নির্দিষ্ট উদ্দেশ্যে মুভ করতে নিবে। কোথায় নিবে? ধরেন হচ্ছে ব্যাকটেরিয়ার খাদ্য দরকার, সে ব্যাকটেরিয়া যেখানে নিউট্রিয়েন্ট আছে সেখানে নিয়ে যাবে। মনে করেন আপনার সরি, বডিতে এক জায়গায় ব্লাড ক্লট জমা হয়ে আছে, সেখানে ব্যাকটেরিয়া খুব মজা পাবে যে ব্লাড ক্লট খেয়ে সে বাঁচবে, তো ওখানে ব্যাকটেরিয়াকে টেনে টেনে নিয়ে যাবে কি, ফ্লাজেলা, ঠিক আছে। সো সেই যেভাবে টেনে টেনে নিয়ে যায়, এই টেনে নেওয়ার প্রসেসটাকে আমরা বলি কেমোট্যাক্সিস, ঠিক আছে। আচ্ছা, সো এই টেনে নেওয়ার জন্য ওর মধ্যে কিছু ফিলামেন্ট থাকে, ঠিক আছে। এই ফিলামেন্টের নাম হলো ফ্লাজেলিন। তাহলে ফ্লাজেলা যেই ফিলামেন্ট ওকে টেনে নিয়ে যায় সেটা হচ্ছে ফ্লাজেলিন, ঠিক আছে। কোথায় নিয়ে যায়? নিউট্রিয়েন্টের দিকে নিয়ে যায়। ওকে, সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা পড়া, ঠিক আছে। ওকে, ডান। তো ফ্লাজেলা হচ্ছে কি, কাদের ফ্লাজেলা থাকে, খুব ইম্পর্টেন্ট মনে রাখবো, যে ব্যাকটেরিয়াগুলো মোটাইল তাদেরই মেইনলি ফ্লাজেলা থাকে। তার মধ্যে হচ্ছে ইউটিআই করে যারা, ওদের যখন হচ্ছে গিয়ে মনে করেন কারো হচ্ছে গিয়ে পায়খানার রাস্তা থেকে খুব ইজি না, পেশাবের রাস্তায় হচ্ছে অর্গানিজম চলে যাওয়া, ফিমেলদের ক্ষেত্রে এটা খুবই ট্রু, ঠিক আছে। সেরকম ইউটিআই করে এরকম অর্গানিজমের মধ্যে ইকোলাই আর হচ্ছে প্রোটিয়াস, ঠিক আছে, ওদের হচ্ছে এই ফ্লাজেলা থাকে। খুব ইম্পর্টেন্ট একটা পড়া এটা, যে আপনাকে সিনারিও দিল এরকম যে একটা পেশেন্ট আসছে, ধরেন 25 ইয়ার্স ওল্ড লেডি, তার হচ্ছে ইউটিআই হাই রিকারেন্ট। তা এখন হচ্ছে ইউটিআই যে হচ্ছে, যে অর্গানিজম দিয়ে হচ্ছে, সেই অর্গানিজমের কোন প্রপার্টির জন্য তার বারে বারে ইউটিআই হয়, তাহলে অর্গানিজমটার ফ্লাজেলা আছে, সেই জন্যই হচ্ছে ফ্লাজেলা দিয়ে মুভ করে করে সে বারে বারে ব্লাডারে চলে যায়, ঠিক আছে, ডান। আবার হচ্ছে আসেন আরেকটা হলো সালমোনেলা। সালমোনেলার থাকে এবং সেটা দিয়ে আমরা ওকে চিনি। কিভাবে চিনি? সালমোনেলার এগেনস্টে আমরা কোন অ্যান্টিবডি আছে সেটা দেখে আমরা সালমোনেলাকে ল্যাবে আইডেন্টিফাই করি। তাহলে আমাদের জন্য ইকোলাই, প্রোটিয়াস, ইউটিআই এর জন্য ফ্লাজেলা, আরেকটা হচ্ছে সালমোনেলা, ডান। এবার আসেন পিলি, যেটা ফিমরি, ওটা ছিল হুইপ লাইক, মানে চাবুক, এগুলা খুব আসে কিন্তু পরীক্ষায়। ফ্লাজেলা হচ্ছে হুইপ লাইক, আর পিলি হচ্ছে কি লাইক, হেয়ার লাইক, মানে এটাও লম্বা বাট চুলের মতো পাতলা পাতলা, ঠিক আছে। এবং ওখানে ছিল ফ্লাজেলিন, এখানে হচ্ছে পিলিন, ঠিক আছে, শেষ, কি সহজ। আর পিলিনটা হচ্ছে গ্রাম নেগেটিভে বেশি পাওয়া যায়, ঠিক আছে। কিভাবে মনে রাখবো? লিপোপলিস্যাকারাইডে পি আছে, তাই পিলিন হচ্ছে গ্রাম নেগেটিভে বেশি পাওয়া যায়, ঠিক আছে। তো পিলিন কি করে? ব্যাকটেরিয়াকে হচ্ছে গিয়ে কোথাও অ্যাটাচ করতে হেল্প করে, ঢেউয়ের ধাক্কায় ভেসে যাচ্ছে, কোথাও সে খচ করে ধরে রাখলো, এরকম। তো এভাবে হচ্ছে নিশিরিয়া, গনোরিয়া। আমরা বলি না নিশিরিয়া হচ্ছে গু মার্কা, গনোরিয়া গড়ায় গড়ায় যায়, এটা সবসময় বলি আমি ক্লাসে। সো গনোরিয়া হচ্ছে গু মার্কা, গড়ায় গড়ায় যায়, গড়ায় গড়ায় যেতে যেতে আটকে আটকে যায়, এভাবে পিলি দিয়ে সে হচ্ছে আটকে যায়, ঠিক আছে। আর স্পেশাল একটা পিলাস আছে, সেটা হলো সেক্স পাইলাস, ওটা দিয়ে হচ্ছে ওরা কি করে? কনজুগেশন করে, তাই না? আচ্ছা, ডান।
এবার হচ্ছে আসেন গ্লাইকোক্যালিক্স। এটা একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, স্লাইম লেয়ার। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে ব্যাকটেরিয়ার কোন অংশকে স্লাইম লেয়ার বলা হয়, সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে? আচ্ছা, গ্লাইকোক্যালিক্স হচ্ছে ওর কাজ হলো অ্যাডহেয়ার করা। দেখেন পিলি দিয়েও সে অ্যাডহেয়ার করে, গ্লাইকোক্যালিক্স দিয়েও করে। পার্থক্য কি? পিলি দিয়ে সে হালকা করে অ্যাডহেয়ার করবে, কিন্তু গ্লাইকোক্যালিক্স একদম এইভাবে আষ্ঠার মতো আটকায় থাকবে। তো সাধারণত হচ্ছে ধরেন যেগুলো আমাদের ফরেন বডিতে থাকে, যেমন প্রস্থেটিক জয়েন্ট, ক্যাথেটার, হার্টে ভালভ, এরকম হচ্ছে যেগুলা আপনার ফরেন বডি, ওগুলার মধ্যে আটকায় ধরে এই গ্লাইকোক্যালিক্স দিয়ে। খুবই ইম্পর্টেন্ট। যদি আপনাকে জিজ্ঞেস করে বায়োফিল্মের ইম্পর্টেন্ট হচ্ছে কম্পোনেন্ট কোনটা, উত্তর হচ্ছে গ্লাইকোক্যালিক্স বা হচ্ছে স্লাইম লেয়ার। ঠিক আছে? আচ্ছা, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পড়া। যেমন হচ্ছে ধরেন আমাদের একটা ইম্পর্টেন্ট অনেক একটা সিনারিও হতে পারে এরকম, যে দাঁতের ইনফেকশন। ঠিক আছে? অনেক সময় দেখা যায় দাঁতের ইনফেকশন থেকে কিন্তু এন্ডোকার্ডাইটিস হয়, তাই না? তো ভিরিডান্স স্ট্রেপ্টোকক্কাই এন্ডোকার্ডাইটিস করে, স্পেশালি যাদের হার্টে ভালভ বসানো থাকে। যদি হচ্ছে আপনি এমন কোনো প্রশ্ন পান যেখানে হার্ট ভালভ, জয়েন্ট, ক্যাথেটার এসবের কথা বলতেছে, এই অ্যাডহেশন করার জন্য কোন কম্পোনেন্টটা ইম্পর্টেন্ট বললে সেখানে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে দাঁতে যে আমাদের প্ল্যাক হয় না, এটাও কিন্তু এই গ্লাইকোক্যালিক্সের একটা লেয়ার ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো গেল, যত হচ্ছে গিয়ে জিনিসপাতির মধ্যে এরকম লেয়ার টাইপ পড়বে সেটা হলো গ্লাইকোক্যালিক্স। ডান। এবার আসেন ব্যাকটেরিয়াল স্পোর। স্পোর হচ্ছে কি আসলে সবাই ফর্ম কিন্তু করে না, এটা খুব ইম্পর্টেন্ট পড়া যে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া কোনগুলা। স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম পজিটিভের মধ্যে ব্যাসিলাস। ঠিক আছে? আর হচ্ছে কি আপনার মানে দেখেন এখানে খুব সুন্দর করে দেয়া আছে। এই প্রশ্নটা হচ্ছে আমাকে কয়েকদিন আগে একটা আপু জিজ্ঞেস করছিল, যে আপু হচ্ছে কোন একটা তার বাচ্চাকালের নোট হচ্ছে কোন একটা গাইড বইয়ের দেখাইছিলেন, সেখানে ভুল ছিল, সেই ভুল থেকে উনি পরীক্ষায় ভুল লাগায় আসছে। তখন হচ্ছে আমার আসলে এই জায়গাটা আমি আরেকবার ওনাকে দেখাইছিলাম, সেজন্য আমি একদম বইটা দেখাই আপনাদেরকে বলি যে দুইটা মেডিকেল ইম্পর্টেন্ট, দুইটা জেনারে হচ্ছে গিয়ে তৈরি করে। ঠিক আছে? গ্রাম পজিটিভে দ্য জেনাস ব্যাসিলাস, ঠিক আছে, আর হচ্ছে দ্য জেনাস ক্লস্ট্রিডিয়াম, এই দুইটা। ওকে, বিসি স্পোর তৈরি করে হচ্ছে বিআরসি, ব্যাসিলাস আর হলো ক্লস্ট্রিডিয়াম। তো ব্যাসিলাসে তো অনেক আছে, আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাসিলাস অ্যানথ্রাক্স। আর ক্লস্ট্রিডিয়ামে অনেক থাকতে পারে, আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো ক্লস্ট্রিডিয়াম টিটেরাস আর ক্লস্ট্রিডিয়াম বোটুলিজম। ঠিক আছে? এই তিনটা, এরা হচ্ছে স্পোর ফর্মিং। তো স্পোর ফর্মেশন হওয়াকে আমরা বলি স্পোরুলেশন। ঠিক আছে? কখন হয়? যখন হচ্ছে ব্যাকটেরিয়া খুব কষ্টে থাকে, যখন আপনি দেখবেন ব্যাকটেরিয়ার খাদ্য দ্রব্য নাই, ব্যাকটেরিয়ার হচ্ছে গিয়ে বেঁচে থাকার সামর্থ্য নাই, তখন হচ্ছে তারা চুপচাপ এক জায়গায় লুকায় থাকে। এটাই হলো স্পোর ফর্মেশন। সো ব্যাকটেরিয়া যখন নিউট্রিয়েন্ট যেমন সোর্স অফ কার্বন, নাইট্রোজেন এগুলো ডিপ্লিশন হয়ে যাবে, কমে যাবে, তখন স্পোর ফর্ম হবে। স্পোর ফর্ম হয় সেলের ভিতরে। ঠিক আছে? আচ্ছা, তো স্পোর যখন ফর্ম হয়, সেই স্পোরের সাথে একটা ব্যাকটেরিয়ার পার্থক্য কি? পার্থক্য হলো স্পোর হচ্ছে খুবই রেজিস্ট্যান্ট, ওকে সহজে হচ্ছে আপনি মারতে পারবেন না। ঠিক আছে? স্পোরের ভিতরে খুবই সামান্য অংশ জিনিসপাতি থাকে, এবং হচ্ছে স্পোর হচ্ছে একদম হিট, ডিহাইড্রেশন, রেডিয়েশন, কেমিক্যাল, মানে স্টেরিলাইজেশন, ডিসইনফেকশনের যত প্রসিডিউর আছে সবকিছুতে স্পোর হচ্ছে খুবই কষ্ট হয় ওকে মারতে। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর কেন স্পোর হচ্ছে এত রেজিস্ট্যান্ট? বিকজ স্পোরে হচ্ছে ডাইপিকোলিনিক অ্যাসিড থাকে। ঠিক আছে? নামটা খেয়াল করেন, এই জিনিসটা থাকে বলেই হচ্ছে স্পোর খুবই রেজিস্ট্যান্ট। ঠিক আছে? এবং হচ্ছে স্পোরের মধ্যে খুবই স্পেশাল একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন চিলেটার। ওই হচ্ছে ক্যালসিয়াম আয়ন চিলেটার। বাট যদি হচ্ছে আপনাকে জিজ্ঞেস করে এভাবে যে এই অ্যাসিডটা কোন আয়নকে চিলেট করে, বা স্পোর হচ্ছে কোন আয়ন চিলেট করার মাধ্যমে হচ্ছে গিয়ে নিজেকে বাঁচায়, উত্তর হবে ক্যালসিয়াম। ঠিক আছে? তো স্পোর হচ্ছে একটা পুরাই ডরমেন্ট একটা ফর্ম, এটা পুরাই হলো একটা ভেজিটেবল মার্কা জিনিস, মানে ওর কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি নাই, ওর কোনো অ্যাক্টিভিটি নাই, চুপচাপ পড়ে থাকে, বছরের পর বছর সে ডরমেন্ট অবস্থায় থাকতে পারে। এবং যখন হচ্ছে আবার তাকে আপনি খাদ্যদ্রব্য সাপ্লাই দিবেন, তখন আবার সে পুটুস করে জার্মিনেট করবে। তাহলে স্পোর তৈরি হওয়া হলো স্পোরুলেশন, আর স্পোরটা হচ্ছে আবার স্পোর থেকে সুন্দর একটা ব্যাকটেরিয়া হওয়া হচ্ছে জার্মিনেশন। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস, যে স্পোর থাকা অবস্থায় সে কি হচ্ছে রেপ্লিকেশন করবে কিনা, রেপ্লিকেশন করে না। ঠিক আছে? আচ্ছা, সো এটা স্পোরটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বিকজ স্টেরিলাইজেশন, ডিসইনফেকশনের সাথে এটা ইম্পর্টেন্ট। তো স্পোরকে যদি হচ্ছে স্পোরকে যদি আপনি মারতে চান, বয়লিং এ কোনো কাজ হবে না। ঠিক আছে? স্পোরকে মারার জন্য আমাকে কি করতে হবে? স্টিম হিটিং আন্ডার প্রেশার, মানে অটোক্লেভ 121 ডিগ্রি সেলসিয়াসে অ্যাটলিস্ট 15 মিনিট। এটা হাজার বার পরীক্ষায় আসে যে অটোক্লেভ মানে 121 ডিগ্রি সেলসিয়াসে অন্তত 15 মিনিট, তাই না? এইভাবে হচ্ছে আমরা হিট করব, হিট করলে হচ্ছে স্পোরটা মরে যাবে। এটাকে আমরা বলতেছি অটোক্লেভিং। ঠিক আছে? ডান।
এবার হচ্ছে আসেন ইম্পর্টেন্ট ফিচার্স অফ স্পোর। দেখেন একটা স্পোরের হচ্ছে কি কি ফিচার্স আছে আসেন বলি আমরা। একটা স্পোর হচ্ছে খুবই রেজিস্ট্যান্ট, হাইলি রেজিস্ট্যান্ট, ওকে হচ্ছে সহজে আমরা মারতেই পারি না, তাই না? আবার একটু দেখেন বুদ্ধি করে মিলান তো, আমরা যে পড়লাম একটু আগে হাই মানে ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্স তৈরি করার জন্য জিনগুলা কোথায় আসে? প্লাজমিডে, তাই না? একটু রিলেট করে বললাম। তো স্পোর হচ্ছে হাইলি রেজিস্ট্যান্ট। স্পোরকে হচ্ছে বয়লিং করে মারা যায় না। বয়েল করতে আমাদের কত টেম্পারেচার লাগে? 100 ডিগ্রি। 100 ডিগ্রিতে সে মরে না, তাকে মারতে হলে 121 ডিগ্রি টেম্পারেচার লাগে, ঠিক আছে? আচ্ছা, স্পোর কিন্তু কেমিক্যালে রেজিস্ট্যান্ট। স্পোর হচ্ছে বেশিরভাগ ডিসইনফেকশনেও কিন্তু রেজিস্ট্যান্ট। স্পোর অনেক বছর বেঁচে থাকতে পারে, স্পেশালি সয়েলে মানে মাটিতে। স্পোরের মধ্যে কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি নাই। স্পোর হচ্ছে নিউট্রিয়েন্ট যখন থাকে না তখন তৈরি হয়, নিউট্রিয়েন্ট আসলে সে আবার পুটুস করে ফুটে বের হয়ে আসে। এবং স্পোর তৈরিকারী ব্যাকটেরিয়া হচ্ছে দুইটা, বি আর সি, ব্যাসিলাস আর হলো ক্লস্ট্রিডিয়াম, এবং ওরা কিন্তু দুইটাই গ্রাম পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এন্ডোটক্সিন তৈরি করে গ্রাম নেগেটিভ, তাই না? আর হচ্ছে টিকোইক অ্যাসিড করে গ্রাম পজিটিভ, লিপোপলিস্যাকারাইড গ্রাম নেগেটিভ, স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া মেইনলি গ্রাম পজিটিভ, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য হচ্ছে স্পোরটাকে মারার জন্য আমাদের অটোক্লেভ অনেক কিছুতে আমরা করি। আর যেহেতু সয়েলে মানে মাটিতে হচ্ছে স্পোর বেশি থাকে, সো মাটির সাথে রিলেটেড ব্যাকটেরিয়া এখানে ইম্পর্টেন্ট, যেমন হলো ক্লস্ট্রিডিয়াম টিটানি আর গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস গ্যাংগ্রিন কে করে? ক্লস্ট্রিডিয়াম পারফেনজেস, ঠিক আছে? এই যে সিতে হচ্ছে এই দুইটা, ক্লস্ট্রিডিয়াম টিটানি আর ক্লস্ট্রিডিয়াম হলো পারফেনজেন্স, ঠিক আছে? আচ্ছা, সো স্পোরকে মারার জন্য আমাদের কি করতে হবে? আসলে অ্যান্টিবায়োটিকটাও খুবই সাবধানে দিতে হবে। এবং হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো সরি সরি আচ্ছা, একটা জিনিস একটা কথা বলে রাখি, খালেক স্যারের বইয়ে হচ্ছে স্পোর সম্পর্কে আরো 2-3টা কথা আছে। যাদের হচ্ছে কি খালেক স্যারের বই পড়া আছে তারা একটু দেখবেন, যাদের পড়া নেই তাদের এই মুহূর্তে দেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এখন দেখেন আপনারা পড়াটা শুরু করবেন কিভাবে। আমি আপনাদেরকে বলবো আপনারা পড়া শুরু করবেন এই পার্লস দিয়ে। আপনারা বইয়ের ভিতর আগে পড়তে যাবেন না, আমি তো আপনাকে পড়াই দিছি, আপনি এখন পার্লসটা নিজেরা পড়বেন। দেখবেন আমি যা পড়াইছি সবকিছু পার্লসে আপনি পাবেন, ঠিক আছে? এর বাইরে কোনো কিছু পাইলে আপনি তাহলে বই পড়লেন, সেটা ডিফারেন্ট। আর সেলফ অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন্স নিজেকে প্র্যাকটিস করতে হবে। দেখেন 10টা প্রশ্ন আছে এখান থেকে, 10টা। এই 10টা প্রশ্ন যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার কতগুলা এখানে পরীক্ষার প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, ঠিক আছে? সো বলেন এটুকু পর্যন্ত ক্লিয়ার হলো কিনা? কঠিন লাগতেছে অনেক, তাই না? অনেকদিন পরে পড়তে বসলে একটু কঠিন লাগবে, এটা খুবই স্বাভাবিক। মেইন বই পড়তে গেলে একটু কঠিন লাগবে, এটা খুবই স্বাভাবিক। আস্তে আস্তে দেখবেন বুঝাই যাবে। এখন হচ্ছে একটু ছোট্ট করে সামারি করে দেই এই চ্যাপ্টারটা। তাহলে স্টার্টিং এ আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছি ব্যাকটেরিয়ার শেপ, আপনারা এভাবেই পড়বেন। ব্যাকটেরিয়ার শেপ পড়েছি, তারপরে পড়েছি ব্যাকটেরিয়ার অ্যারেঞ্জমেন্ট, তারপরে পড়েছি ব্যাকটেরিয়ার সাইজ সম্পর্কে, ছোট বড়, ঠিক আছে? তারপরে সেল ওয়াল সম্পর্কে পড়েছি, তাই না? গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের পার্থক্য পড়েছি। তারপরে স্ট্রাকচারে এসেনশিয়াল কম্পোনেন্ট, নন এসেনশিয়াল কম্পোনেন্ট, ওদের কেমিক্যাল কম্পোজিশন, ওদের একটু একটু করে ফাংশন, ঠিক আছে? তারপরে পেপটিডোগ্লাইকেন সম্পর্কে অল্প একটু পড়েছি, ওর ব্যাকবোন সুগার, ওর অ্যামাইনো অ্যাসিড নামগুলো পড়েছি। তারপর লাইসোজাইম সম্পর্কে 2টা লাইন পড়েছি। গ্রাম স্টেইনিং পড়েছি, গ্রাম স্টেইন করে দেখা যায় না এমন কারা আছে, তাই না? তারপর এন্ডোটক্সিন লিপোপলিস্যাকারাইডের যে অংশটা, কোন অংশটা হলো টক্সিক কম্পোনেন্ট, কোনটা হলো আইডেন্টিফিকেশনের জন্য, লিপো অলিগোস্যাকারাইড কার আছে, তারপর টিকুইক অ্যাসিড হচ্ছে কোন শক করে, আর এন্ডোটক্সিন কোন শক করে। তারপরে হলো কি বলে রাইবোসোমের কথাটা ইম্পর্টেন্ট, তাই না? তারপরে হলো নিউক্লিয়েড পড়েছি, কোথায় কিরকম সার্কুলার মার্কুলার কি কি থাকে। প্লাজমিড সম্পর্কে অল্প একটু পড়েছি, ট্রান্সপোজন সম্পর্কে সামান্য একটু পড়েছি। তারপরে ক্যাপসুল সম্পর্কে 2 লাইন, ফ্লাজেলা সম্পর্কে 2 লাইন, পিলি সম্পর্কে 2 লাইন, গ্লাইকোগ্যালিক সম্পর্কে 2 লাইন, স্পোর সম্পর্কে বেশ কয়েকটা লাইন। কত কিছু আমরা পড়েছি। এখানকে প্রত্যেকটা জিনিস হচ্ছে কোন বই থেকে পড়বো? লেন্স থেকে পড়াচ্ছে, লেন্স থেকেই পড়বেন। প্রত্যেকটা জিনিস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। জার্মিনেশন কি যেন? স্পোর আবার যখন পুটুস করে ব্যাকটেরিয়ায় ফর্ম হয় সেটা হলো জার্মিনেশন। আর স্পোর নিজে ফর্ম হওয়া হলো স্পোরুলেশন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন নেক্সট চ্যাপ্টার। 12টা বেজে গেছে, অনেকেরই খারাপ লাগতেছে হয়তো, বাট অসুবিধা নাই, বেশি পড়া বাকি নাই। আমি আপনাকে খুব বেশি জিনিস পড়াবো না। আর গ্রোথ হচ্ছে এক পাতার পড়া, এক পাতার পড়া। আসেন ব্যাকটেরিয়ার গ্রোথ সাইকেল, ঠিক আছে? একটা জিনিস হচ্ছে বড় হবে, তাই তো? একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এইটাই গ্রোথ সাইকেল। একটা জিনিস মনে রাখবেন, ব্যাকটেরিয়া হচ্ছে রিপ্রোডিউস করে কিভাবে, খুবই ইম্পর্টেন্ট পড়া এটা, 100,000 বার পরীক্ষায় আসছে। ব্যাকটেরিয়া রিপ্রোডাকশনের হচ্ছে স্টাইল হলো বাইনারি ফিশন, ঠিক আছে? বাইনারি ফিশনে হয়, ঠিক আছে? এইভাবে কি হয়, 2টা থেকে 4টা,
4টা থেকে হচ্ছে 8টা, এইভাবে যায়। এটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল গ্রোথ। এই টার্মটা পরীক্ষায় আসে, ঠিক আছে? ব্যাকটেরিয়ার গ্রোথ হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ, বা এটাকে আমরা আরেকটা নাম বলি লগারিদমিক গ্রোথ, ঠিক আছে? তার মানে লগের অঙ্ক করতে হবে তা কিন্তু না, ঠিক আছে? জাস্ট এটা জানলেই আপনার হবে এক্সপোনেনশিয়াল গ্রোথ বা লগারিদমিক গ্রোথ, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে কি 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে হবে 16টা, তাই না? এইভাবে বাড়তে থাকবে। সো 16টা ব্যাকটেরিয়া হতে 1টা 2টা 3টা 4টা জেনারেশন লাগে। 4 জেনারেশন পরে 16টা ব্যাকটেরিয়া হয়, ঠিক আছে? এখন হচ্ছে আসেন একটা ব্যাকটেরিয়ার এই জেনারেশন টাইম সবচেয়ে বেশি কার কেমন থাকে, খুব ইম্পর্টেন্ট এটা। সবচেয়ে কম ধরতে পারেন 20 মিনিট মাত্র ইকোলাই। ইকোলাই খুব দ্রুত জেনারেট করে, এই জন্যই ক্যাথেটার করার পরে খুব দ্রুত সময় কিন্তু ইউটিআই হয়ে যায়, ঠিক আছে? আর মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে অনেক লম্বা, 18 থেকে 24 ঘন্টা, ঠিক আছে? তো মাইকোব্যাকটেরিয়াম টিবির অনেক লম্বা, ইকোলাই হচ্ছে অনেক কম, ঠিক আছে? আচ্ছা, সো এই জন্য হচ্ছে এক ইকোলাই খুব দ্রুত হচ্ছে গিয়ে ঝামেলা পাকায়, মাইকোব্যাকটেরিয়াম একটু আস্তে আস্তে ঝামেলা পাকায়, তাই না? তো ব্যাকটেরিয়ার গ্রোথ সাইকেলের কি কি ফেজ আছে বাচ্চাকালের পড়া, এগুলো আমরা সবাই অনেক পড়তাম, ছবি আপনার দরকার নেই, জাস্ট হচ্ছে আপনি পড়েন। ফেজ গুলা হচ্ছে 1 নাম্বার ল্যাক ফেজ, 2 নাম্বার লক ফেজ, 3 নাম্বার হচ্ছে স্টেশনারি ফেজ, আর 4 নাম্বার হচ্ছে ডেথ ফেজ। এই হচ্ছে ব্যাকটেরিয়ার জীবনচক্র। ল্যাক ফেজ যেটা, এইটা এখানে কি হয়, এখানে শুধুমাত্র মেটাবলিক অ্যাক্টিভিটি হয়, মানে ব্যাকটেরিয়ার মেটাবলিক অ্যাক্টিভিটি হবে কিন্তু সেলগুলো ডিভিশন হবে না, ঠিক আছে? আচ্ছা, লক ফেজ হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে খুব র্যাপিড সেল ডিভিশন হবে, ঠিক আছে? এবং এই টার্গেট করেই আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক গুলো বেশি দেই। এটা কোন ফেজ? এখানে হচ্ছে আস্তে আস্তে ব্যাকটেরিয়ার জীবনটা নষ্ট হতে থাকবে, নিউট্রিয়েন্ট ডিপ্লিশন হতে থাকবে, ঠিক আছে? আর এই সময় ব্যাকটেরিয়া একদম ঠাস করে মরেই যাবে, ঠিক আছে? এই হচ্ছে তার জীবনের 4টা ফেজ। তো পরীক্ষায় আসবে কোনটা? মেটাবলিক অ্যাক্টিভিটি কোথায়? ল্যাক ফেজে। কোথায় ডিভিশন? লক ফেজে, ঠিক আছে? এই দুটোই সবচেয়ে বেশি আসবে। সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক কোন ফেজকে আমরা টার্গেট করে দিই? লক ফেজকে টার্গেট করে দিই, ঠিক আছে? এবার হচ্ছে আসেন অব্লিগেট ইন্ট্রাসেলুলার গ্রোথ। এটা কি জিনিস? কিছু কিছু ব্যাকটেরিয়া আসলে সেলের ভিতর ছাড়া বড় হতে পারে না, ঠিক আছে? এটা হলো কথা। যারা পারে না ওদেরকে আমরা বলি অব্লিগেট ইন্ট্রাসেলুলার, ঠিক আছে? অর্থাৎ ওরা সেল ছাড়া পারবে না। কেন? মানে মানুষের সেল বা অন্য একটা হোস্ট সেল লাগবে, ওরা শুধুমাত্র লিভিং সেলের ভিতরে গ্রো হয়, একা একা গ্রো হতে পারে না। এরকম কারা আছে? খুবই ইম্পর্টেন্ট। এরকম হচ্ছে গিয়ে ক্ল্যামাইডিয়া, রিকেটশিয়া, এহেলেরেশিয়া আর অ্যানাপ্লাজমা। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, ঠিক আছে? রেসিডেন্সিয়াল এমসিকিউতে 4টাই আসতে পারে, কিন্তু আপনার সিঙ্গেল বেস্টে যদি এফসিপিএস বলেন এই দুটোই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? তাহলে কি হলো দেখেন, কেয়ার, ঠিক আছে? কেয়ার। সিতে হলো ক্ল্যামাইডিয়া, এতে হচ্ছে গিয়ে দেখেন অ্যানাপ্লাজমা, আর রিকেটশিয়া, আর হলো এহিলেরেশিয়া, ঠিক আছে? এই 4টা হচ্ছে কি, এই 4টা হলো আপনার অব্লিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। কেন অব্লিগেট ইন্ট্রাসেলুলার? বিকজ ওদের নিজের মধ্যে কোনো এটিপি প্রোডাকশনের জন্য কোনো রকম অ্যাবিলিটি নাই, তো এই জন্য হচ্ছে এনার্জির জন্য তারা আসলে হোস্ট সেলের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ডান। এবার আসেন অ্যারোবিক গ্রোথ আর অ্যানারোবিক গ্রোথ। আচ্ছা, অ্যারোবিক গ্রোথ মানে যেখানে অক্সিজেন লাগবে, অ্যানারোবিক মানে যেখানে অক্সিজেন লাগতেছে না, ঠিক আছে? যখন অক্সিজেন খুব ভালো থাকে তখন অ্যারোবিক গ্রোথ হবে, আর অক্সিজেন না থাকলে অ্যানারোবিক গ্রোথ হবে, ঠিক আছে? এটুকু মনে রাখবেন। তো এখন হচ্ছে অক্সিজেন থাকলে লাভ কি? অক্সিজেন থাকলে ওদের হচ্ছে গিয়ে মানে অ্যাক্টিভিটি যেগুলা এনার্জি প্রোডাকশন খুব আরামসে চলে, ঠিক আছে? সেই জন্য অক্সিজেন থাকলে ওরা খুব হ্যাপি। অক্সিজেন থাকলে তখন কি হয়, 2টা টক্সিক মলিকিউল তৈরি করে। সেগুলা কি কি? একটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড আর একটা হলো সুপার অক্সাইড, ঠিক আছে? এই 2টা তৈরি করে। এখন এই 2টাকে হচ্ছে নিউট্রালাইজ করার জন্য 2টা এনজাইম লাগে। সেগুলা কারা? এই সুপার অক্সাইড ডিসমিউটেস, যেটা কিনা ওকে H2O2 তে বানায়, ঠিক আছে? এবং হচ্ছে তারপরে ক্যাটালেজ এনজাইম ওকে ওয়াটার আর হচ্ছে অক্সিজেন বানায়। এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি আপনি এখন না বুঝলেও কোনো অসুবিধা নাই, সামনে প্যাথোলজিতে বৃষ্টি আপনাদের পড়াবে, তখন ওইগুলা খুব সুন্দর করে হচ্ছে প্যাথোতে পড়ায় দিবে। সো এখন মনে রাখি আমরা শুধু এই হাইড্রোজেন পারঅক্সাইড আর হলো এই এই অক্সিজেন ফ্রি রেডিক্যাল সুপার অক্সাইড, যেটা এই 2টা হচ্ছে খুবই টক্সিক, ঠিক আছে? তো এখন যখন আপনার ব্যাকটেরিয়ার বডিতে 2টা এনজাইম থাকে, একটা হলো সুপার অক্সাইড ডিসমিউটেজ এনজাইম আর একটা হলো ক্যাটালেজ এনজাইম, দেখেন খুব সুন্দর করে দেয়া আছে। এই 2টা এনজাইম যেটা করে, এই টক্সিক পদার্থগুলোকে হার্মলেস পানিতে কনভার্ট করে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, ওকে? এটা হচ্ছে যখন অ্যারোবিক আপনার গ্রোথ হবে, ঠিক আছে? বাট অ্যানারোবিক গ্রোথে অক্সিজেন থাকে না,
তখন হচ্ছে গিয়ে আসলে এই জিনিসপাতিগুলোও ঘটে না, ঠিক আছে? তাহলে যদি জিজ্ঞেস করে যে আপনার হাইড্রোজেন পারঅক্সাইড বা ফ্রি রেডিক্যালস কোথায় ফর্ম হয়, সেগুলো ফর্ম হয় অ্যারোবিক গ্রোথে। অ্যানারোবিক গ্রোথে ফর্ম হতে পারে না, ঠিক আছে? এখন আসেন কয়েকটা কথা। অব্লিগেট অ্যারোব, ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, অব্লিগেট অ্যানারোব। অব্লিগেট অ্যারোব কারা? অব্লিগেট অ্যারোব হচ্ছে তারা যারা হচ্ছে কি আসলে অক্সিজেন ছাড়া কিচ্ছু করতে পারবে না, ওরা হচ্ছে অব্লিগেট অ্যারোব। এরকম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, এটা 100,000 বার পরীক্ষায় আসে, ঠিক আছে? অক্সিজেন ছাড়া ওরা চলতেই পারবে না। এরপরে হচ্ছে আসেন ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, এরা হচ্ছে সুবিধাবাদী। সুবিধাবাদী না, এরা হচ্ছে কি খুবই আসলে কি বলবো, মানে বলে না আমরা সবকিছুতে অ্যাডজাস্ট করে ফেলতে বলে, ওরকম। ও খুবই অ্যাডজাস্টেবল, যখন যেভাবে দরকার, ঠিক আছে? ওরা অক্সিজেন থাকলেও পারে, অক্সিজেন না থাকলেও পারে, ঠিক আছে? যদি অক্সিজেন থাকে তখন কি করবে? তখন হলো রেসপিরেশনের মাধ্যমে, মানে রেসপিরেটরি চেইনের মাধ্যমে সে হচ্ছে আসলে সুন্দরভাবে তার কাণ্ডকীর্তি ঘটাবে। বাট যদি হচ্ছে কি অক্সিজেন না থাকে তাহলে সে ফার্মেন্টেশনের মাধ্যমে ঘটাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অক্সিজেনের প্রেজেন্স মানে রেসপিরেশনে, না থাকলে ফার্মেন্টেশনে। এবার আসেন অব্লিগেট অ্যানারোব। অব্লিগেট অ্যানারোব হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি, ঠিক আছে? এটা মনে রাখবেন। ও একেবারে অব্লিগেট অ্যানারোব, ও অক্সিজেন থাকলে একদম মরে যায়, অক্সিজেনকে সে দেখতেই পারে না, সে অক্সিজেনের অ্যাবসেন্সেই হচ্ছে শুধুমাত্র কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে মনে রাখবেন। তাহলে এই 3টা এক্সাম্পল অসম্ভব ইম্পর্টেন্ট, একেবারে সেই লেভেলের ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এটুক পর্যন্ত ক্লিয়ার কিনা জানান। ওকে, আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না কোনো একটা কারণে, আগাতে থাকি। এরপরে হচ্ছে আসেন সুগার ফার্মেন্টেশন। একটু আগে বললাম না ফার্মেন্টেশন যে করে, আচ্ছা যাই হোক, এখানে একটা জিনিস মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে, নিশিরিয়া গনরি আর নিশিরিয়া মেনিনজিটাইটিস, ঠিক আছে? ওদের দুজনকে আপনি কিভাবে পার্থক্য করবেন? দুইটাই নিশিরিয়া, পার্থক্য করবেন কিভাবে? ফার্মেন্টেশনের দিক থেকে। কেন? সেটা হচ্ছে গিয়ে ওরা হলো, একজন হলো গ্লুকোজ ফার্মেন্ট করে আর একজন ম্যালটোজ ফার্মেন্ট করে। নিশিরিয়া গনরি, গু মার্কা গনোরিয়া গ্লুকোজ ফার্মেন্ট করে, আর নিশিরিয়া মেনিনজিটাইটিস হচ্ছে ম্যালটোজ ফার্মেন্ট করে, ঠিক আছে? GGMM এভাবে মনে রাখেন, ঠিক আছে? আচ্ছা, আবার ওদিকে ইকোলাই, সালমোনেলা, শিগেলা, এগুলো পার্থক্য করি আমরা ফার্মেন্টেশন দিয়ে। এখন কিভাবে কি করে দরকার নাই, জাস্ট মনে রাখেন যদি আপনাকে জিজ্ঞেস করে কোন কোন ব্যাকটেরিয়া ফার্মেন্টেশনের ভ্যারিয়েশন দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারেন, একটা হলো নিশিরিয়ার 2টা, তারপরে হলো ইকোলাই আর সালমোনেলা, শিগেলা, ঠিক আছে? এগুলাকে হচ্ছে আপনি ফার্মেন্টেশনের ভ্যারিয়েশন দিয়ে আইডেন্টিফাই করতে পারেন। আর ফার্মেন্টেশন জিনিসটা কি এটা আমরা জানি। ফার্মেন্টেশন হচ্ছে আমরা বায়োকেমিস্ট্রিতে পড়বো, এখানে যেটা হয় সুগার মলিকিউলটা ব্রেকডাউন হয়ে পাইরুভিক অ্যাসিডে হয় অথবা ল্যাকটিক অ্যাসিডে হয়, তাই তো? এই হলো আমার ফার্মেন্টেশন, যেটা কিনা অ্যানারোবিক মেটাবলিজমের ক্ষেত্রে হয়, তাই তো? আচ্ছা, ডান। আচ্ছা, আর অক্সিজেন প্রেজেন্ট থাকলে কিন্তু অ্যানারোবিক মেটাবলিজমের এই ফার্মেন্টেশন হবে না। তখন কি হয়? রেসপিরেটরি চেইনে ক্রেবস সাইকেলে ঢুকে যায়, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ব্লা ব্লা ব্লা। ওগুলো এখন এত মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু গ্রসলি বলে দিলাম। এগুলো আপনার একেবারে এখন লাগবে না, এগুলো বায়োকেমিস্ট্রি পড়ার সময় আপনি সুন্দর করে পড়বেন। আপাতত একটু মাথায় রাখেন অ্যারোবিক কোনটা, অ্যানারোবিক কোনটা। আর এখন মনে হতে পারে আপু বই যে লেখা আছে, তাহলে কোনো টেনশন নাই, এগুলো যখন আপনার বায়োকেমিস্ট্রি পড়া হবে আপনি দেখবেন কি সুন্দর আপনি রিলেট করে ফেলছেন, ঠিক আছে? এই জন্য লাস্টে রিভিউ ক্লাসগুলো যখন হবে আমরা রিলেট করে করে আপনাকে আবার মনে করাই দিব, ওকে? আচ্ছা, এবার হচ্ছে আসেন আমরা তাহলে কি কি জানলাম? অব্লিগেট অ্যারোব, ফ্যাকাল্টেটিভ অ্যানারোব আর অব্লিগেট অ্যানারোব, তাই না? আচ্ছা, সো অনেকগুলো নাম আমরা পড়লাম। এবার হচ্ছে আসেন আরেকটা জিনিস আমরা পড়বো, আয়রন মেটাবলিজম। এটা একটা খুব ইম্পর্টেন্ট পড়া, সেটা হলো ফেরিক আয়রন, নট ফেরাস, ফেরিক ফর্ম। ফেরিক ফর্ম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর ব্যাকটেরিয়া টু গ্রো। যদি আপনাকে জিজ্ঞেস করে একটা ব্যাকটেরিয়া গ্রো করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোন আয়নটা লাগে বা মলিকিউল লাগে, সেটা হলো আয়রন, এবং তাও হচ্ছে ফেরিক ফর্মে, ঠিক আছে? কেন? বিকজ ব্যাকটেরিয়া হচ্ছে সাইটোক্রোমের এসেনশিয়াল কম্পোনেন্ট। কেন দরকার নাই, জাস্ট জেনে রাখেন ব্যাকটেরিয়া গ্রোথের জন্য আয়রন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখেন খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, দেখেন যখন হচ্ছে আপনি একটা মানে খেয়াল করে দেখবেন যাদের ইনফেকশন থাকে, তাদের অ্যানিমিয়া থাকে না, খেয়াল করছেন কিনা? দেখবেন যার হচ্ছে বডিতে ব্যাকটেরিয়া খুব দুষ্টমি করতেছে, ঠিক আছে, তার বডিতে, হিউম্যান বডিতে আয়রন খুবই লো থাকবে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকবে। কেন? বিকজ আয়রন গুলাকে হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে নিছে, ওকে? এভাবে মনে রাখবেন, ঠিক আছে? তো ব্যাকটেরিয়া যে আয়রন বাইন্ডিং কম্পাউন্ড যে তৈরি করে সেটাকে আমরা বলি সিডারোফোর,
ঠিক আছে, সিডারোফোর। আর সিডারোফোর তৈরি করে কে? ইকোলাই সিডারোফোর তৈরি করতে পারে। ঘুরে ফিরে ইকোলাই অনেক কিছুতে আসে, খেয়াল করছেন? তাহলে পরীক্ষার সময় যদি কিছু না মনে করতে পারেন, অ্যাটিপিক্যাল কিছু দেখলে ইকোলাই দাগাই দিবেন। ঠিক আছে, ডান, শেষ। তো চ্যাপ্টার 3 পড়া হয়ে গেল। এখানে 2টা প্রশ্ন আছে, সেলফ অ্যাসেসমেন্ট নিজে নিজে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আসেন নেক্সট আগাই। চ্যাপ্টার 4 হলো জেনেটিক্স। জেনেটিক্সটা এখন বলবো না, এখন বললে আপনার মাথায় ঢুকবে না। চলে আসে চ্যাপ্টার 5-এ। এটা আমার পড়ানোর কিছু নাই, এটা আপনাকে নিজে পড়তে হবে। চ্যাপ্টার 5, ঠিক আছে, সেটা কি? এটা হলো মেডিকেলি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন। কিভাবে পরীক্ষায় আসে আমি একটু বলে দেই। ঠিক আছে, আপনার পরীক্ষায় কিভাবে আপনি চ্যাপ্টার 4টা সহজে করে পড়বেন। 1 নম্বরে আপনি নিচ থেকে শুরু করবেন। ওয়াললেস সেল কোনগুলা? কোনটার হচ্ছে কোনো সেল থাকে না। মাইক্রোপ্লাজমার কোনো সেল থাকে না। ঠিক আছে, মাইক্রোপ্লাজমা কি করে? নিউমোনিয়া করে, আমরা জানি। এরপরে আমরা পড়বো ফ্লেক্সিবল থিন ওয়াল কোনটা, মানে সেল থাকবে সেল বাট হচ্ছে খুবই ফ্লেক্সিবল, ওয়ালটা থিন, এরকম কোনটা? 3টা। কি কি? বিএলটি, ঠিক আছে, বা বিটিএল, এলবিটি, যেটাই হচ্ছে মনে রাখেন আপনি। ঠিক আছে, এগুলা নিয়ে যে কিভাবে আপনি মনে রাখতে পারেন, এগুলো আমাদের হচ্ছে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে আমরা ইন্টারনালি হচ্ছে হেল্প করব আমাদের ভিতরেকার গ্রুপে। আপাতত হচ্ছে এখানে ক্লাস নিয়ে নিচ্ছি। ঠিক আছে, টিবিএল। টিবিএল কি? ট্রিপোনেমা, বোরেলিয়া, লেপ্টোস্পাইরা। ট্রিপোনেমা কি করে? সিফিলিস। বোরেলিয়া করে লাইম ডিজিজ, আর লেপ্টোস্পাইরা করে লেপ্টোস্পাইরোসিস। ট্রিপোনেমা আপনি পারেন, লেপ্টোস্পাইরাও পারবেন। লেপ্টোস্পাইরা, লেপ্টোস্পাইরোসিস। বোরেলিয়া, লাইম ডিজিজ, এটা একটু মনে রাখতে কষ্ট হয়, তাই না? কিভাবে মনে রাখতে পারেন? মনে রাখতে পারেন এইভাবে, সেটা হচ্ছে গিয়ে বড় বড় লেবু। ঠিক আছে, বোরেলিয়া, লাইম, বড় লেবু। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আসেন এই জঘন্য ভয়ঙ্কর জিনিসটা কিভাবে পড়বো। রিজিড থিক ওয়াল, ঠিক আছে, বাপ রে বাপ, মানে ওয়ালটা তো ঠিক, আবার তার মধ্যে রিজিড। তার মধ্যে 3টা ভাগ আছে, ঠিক আছে, 2টা ভাগ আছে, ফ্রি লিভিং আর নন ফ্রি লিভিং। ফ্রি লিভিং মানে যেগুলো সেলের বাহিরেও থাকে, এক্সট্রা সেলুলার, আর এটা হলো ইন্ট্রাসেলুলার। সো এটা আগে পড়ে ফেরি। অবলিগেট ইন্ট্রাসেলুলার মনে আছে? 2টা বলেছিলাম, সিআর, ক্ল্যামাইডিয়া, রিকেটশিয়া। ক্ল্যামাইডিয়া কি করে? ইউরেথ্রাইটিস, ট্রাকোমা, সিটাকোসিস। আর রিকেটশিয়া কি করে? রকি মাউন্টেন স্পটেড ফিভার, টাইফাস, কিউ ফিভার। এটা পরীক্ষায় কত লক্ষবার যে আসছে, বাট ভুল হয়, তারপর এটা 100 বার ভুল হয়। সহজে কিভাবে মনে রাখতে পারি? রিকেটশিয়া, রিকেটশিয়া, আর আছে সো রকি মাউন্টেন স্পটেড ফিভার। রিকেট, ডাবল টি আছে, টি আছে তার মানে টাইফাস। ঠিক আছে, আর সাথে হচ্ছে কিউ ফিভার মনে রাখলেন। ঠিক আছে, রিকেটশিয়া, রিকেট, কিউ। ওকে, ক্ল্যামাইডিয়া। ক্ল্যামাইডিয়া হচ্ছে ইউরেথ্রাইটিস। ক্ল্যামাইডিয়া মনে রাখবেন সব হচ্ছে কি আপনার এসটিডি জাতীয় জিনিসপত্র করে, তাই ইউরেথ্রাইটিস, ট্রাকোমা, সিটাকোসিস। ঠিক আছে, ডান। এবার আসেন এই ফ্রি লিভিং এর ভিতরে আবার ভাগ আছে, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যাসিড ফাস্ট। অ্যাসিড ফাস্টটা সবচেয়ে সোজা আগে পড়ে ফেলি, মাইকোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস আর লেপ্রি। এবার হচ্ছে আসেন গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। আচ্ছা, গ্রাম পজিটিভে হচ্ছে আবার কক্কাই, স্পোর ফর্মিং রড, নন স্পোর ফর্মিং রড। ঠিক আছে, তো গ্রাম পজিটিভে হচ্ছে গিয়ে মনে রাখবেন কক্কাইতে 2টা, এসএস, স্টেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস। ঠিক আছে, তো স্টেপ্টোকক্কাস হচ্ছে নিউমোনিয়া, ফ্যারিঞ্জাইটিস, সেলুলাইটিস, আর স্টেফাইলোকক্কাস স্কিনের অ্যাবসেস গুলা, পচা পচা জিনিসগুলা বেশি করে। স্পোর ফর্মিং হচ্ছে আবার আমরা জানি স্পোর ফর্মিং 2টাই ছিল, ব্যাসিলাস আর ক্লস্ট্রিডিয়াম, তাই না? আবার একটু আগে বললাম ক্লস্ট্রিডিয়াম হচ্ছে একদম অবলিগেট অ্যানারোব, তাই তো? আচ্ছা, তো এটা অলরেডি পড়া হয়ে গেল। নন স্পোর ফর্মিং, ফিলামেন্টাস, নন ফিলামেন্টাস। নন ফিলামেন্টাসে হচ্ছে সিএল, সিএল নিচ্ছি, সিএল নিয়ে হচ্ছে বেড়াতে গেলাম। ঠিক আছে, সিএল নিয়ে বেড়াতে গিয়ে খুশখুশি কাশিয়ে মাথা ব্যথা নিয়ে ফেরত আসলাম। কোয়েন ব্যাকটেরিয়াম, লিস্টেরিয়া, খুশখুশি কাশি, ডিপথেরিয়া, লিস্টেরিয়া, মেনিনজাইটিস। ঠিক আছে, আর ফিলামেন্টাস, ফিলামেন্টাস না না না, যাবো না। নোকার্ডিয়া, অ্যাক্টিনোমাইসিস, নোকার্ডিয়া, নোকার্ডিওসিস, অ্যাক্টিনোমাইসিস, অ্যাক্টিনোমাইকোসিস। সহজ। আচ্ছা, এবার আসেন গ্রাম নেগেটিভ। কক্কাই একটাই, নিশিরিয়া, রড। রডে হচ্ছে আবার ফ্যাকাল্টেটিভ, অ্যারোবিক, অ্যানারোবিক। ঠিক আছে, অ্যানারোবিক হচ্ছে কে? ব্যাকটেরয়েডস, আর অ্যারোবিক হলো সিউডোমোনাস। ঠিক আছে, আচ্ছা এবার আসেন ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টেটিভ আবার এই জায়গাটা একটু কঠিন লাগে, তারপরে পড়বেন। এটা পড়লে আপনার জেনারেল ব্যাকটেরিওলজির মনে করবেন 30% পড়া এই চার্টে আছে। ঠিক আছে, ফ্যাকাল্টেটিভে হচ্ছে স্ট্রেইট, কার্ভড। স্ট্রেইটে হচ্ছে, কার্ভটা আগে পড়ি। কার্ভে হচ্ছে গিয়ে আমরা কিভাবে মনে রাখবো? সব কার্ভ, ঠিক আছে, মানে ক্যাচেল্লা মার্কা, পেঁচানো পেঁচানো জিনিসপত্র। সো দেখেন চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5 হচ্ছে কার্ভ। চ্যাপ্টার কেন? সিতে ক্যাম্পাইলোব্যাক্টার, এইচ এ হলো হেলিকোব্যাক্টার, মানে চ্যাপ্টার সিএইচ, আর 5 মানে 5। ঠিক আছে, ভি শেপ 5, রোমান হরফে বললাম। ভিব্রিও। ওকে, আচ্ছা এবার আসেন রেসপিরেটরি কোন কোন অর্গানিজম। দেখেন হিমোফাইলাস, বর্ডেটেলা, লিজিওনেলা। ঠিক আছে, এইচবিএল।
জুনোটিক হচ্ছে গিয়ে ব্রুসেলা, ফ্রান্সিসেলা, প্যাস্টোরেলা, এগুলো খুবই আসে। আর এন্টেরিক হচ্ছে এগুলা। এখন হচ্ছে আমি এগুলাতে আর যাচ্ছি না। এগুলা হচ্ছে কি কিভাবে সহজে মনে রাখবো, ছন্দ আকারে কবিতা বানাই, এগুলা হচ্ছে যারা আমাদের ভর্তি হয়েছেন তাদের জন্য হচ্ছে আমরা আমাদের মডারেটররা হচ্ছে পোস্ট করে দিবে কিছুক্ষণের মধ্যে। আমরা গ্রুপ খুলবো কিছুক্ষণ, আজকে না কালকে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। সো কিভাবে মুখস্থ করা ইজিয়ার হবে সেটা হচ্ছে আপনারা পাবেন। সো এই গেল 5 নাম্বার চ্যাপ্টার। বাদ দিলাম 4 নাম্বার, কেন? বিকজ এটা জেনেটিক্স, এটা একটু কঠিন, এটা এখন পড়ার দরকার নেই, এটা আমি আপনাকে লাস্টে পড়াবো। এরপরে হচ্ছে আসেন আর কি কি বাকি আছে। 6 নাম্বার হচ্ছে হিউম্যান মাইক্রোবায়োম, 7 নাম্বার প্যাথোজেনেসিস, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আসে দেখেন 8 হচ্ছে হোস্ট ডিফেন্স, তারপরে হলো 9 ল্যাব ডায়াগনোসিস, 10 হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, 11তে হচ্ছে রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে 12তে ভ্যাকসিন, আর 13তে হচ্ছে আমার স্টেরিলাইজেশন ডিসইনফেকশন। আচ্ছা, সো বাকি পোর্শনের দেখে মনে হচ্ছে অনেক পড়া, কিন্তু বাকি পোর্শনে আপনার পরীক্ষার জন্য পড়া অনেক কম। আমি কালকে হচ্ছে ওগুলা, কালকে তো না শুক্রবার ক্লাস নিব, ওই পোর্শনটা আমি সুন্দর করে আপনাকে পড়াই দিব। কিন্তু মিন হোয়াইল আপনাকে যেটা করতে হবে, আজকে এবং কালকের মধ্যে যেটুকু পড়ালাম এটুকু হচ্ছে পড়ে ফেলতে হবে। এখন আসেন আপনি কিভাবে পড়বেন। এখন আপনার যারা, আমি কয়েকটা ক্লু দেই, যারা হচ্ছে গিয়ে অনেকদিন পরে পড়তে বসেছেন, ধরেন 2 বছর 3 বছর 4 বছর, মানে বলতে চাচ্ছে যে আপনারা গত 6 মাস 1 বছরে কোনো পরীক্ষা দেন নাই, তার কাছে এখন খুবই কঠিন লাগবে হিব্রু ভাষা মনে হবে, এবং স্পেশালি মেইন বই থেকে পড়া খুবই ডিফিকাল্ট লাগবে। মনে হবে আমি এখন একটা নিজের আগের কোনো পুরান শিট নোট গাইড পড়ি, এরকম অনেক কিছু মনে হবে। আমি যেটা বলবো, যদি হচ্ছে আপনার খুব কঠিন লাগে, ভয় পাবেন না, একেবারেই ভয় পাবেন না। আমি যা বললাম এই ক্লাসটা আপনি যদি একবার শুনেছেন তো শুনেছেন, এখন রিপিট শোনার প্রয়োজন নাই। রিপিট না শুনে আপনি বইটা খুলে উল্টাতে থাকেন, দেখেন আমার পড়া মনে পড়ে কিনা। যদি আপনার মনে হয় যে না অনেকদিন পর পড়তেছি, এখন একবার না আরেকবার ক্লাসটা শুনতে হবে, তাহলে শুনেন, কোনো অসুবিধা নাই। আরেকবার শুনেন, টেনে টেনে শুনেন, তারপর আপনি একটানে পড়েন, একটানে রিডিং দেন, মুখস্থ করার কোনো চেষ্টা করবেন না, জাস্ট রিডিং দিবেন। এরপরে হচ্ছে গিয়ে ছন্দ আকারে যেটা মনে রাখতে বললাম না, যেগুলো ছন্দ আকারে মনে রাখেন, ঠিক আছে। এবং মনে রাখতে না পারলেও কোনো অসুবিধা নেই, অন্তত কোন ছন্দ দিয়ে আপনি মনে রাখবেন সেই ছন্দটা আপনি লিখে রাখেন, এইটুকুই আপনার পড়া, এর বেশি কিছু লাগবে না। এরপরে যখন হচ্ছে আমরা প্রশ্ন দিব আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য, তখন হচ্ছে আপনি পরীক্ষা দেওয়ার আগে আরেকবার হচ্ছে এই জিনিসটা দেখে পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে আপনি দেখবেন হয়তো আপনারা মেজরিটি অনেক পচা মার্কস পাবেন, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই, পচা মার্কস পাইলেও কোনো অসুবিধা নাই। পচা মার্কস যখন পাবেন তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে পড়াতে কোথায় আপনার গ্যাপ, আপনি মুখস্থ করতে অসুবিধা নাকি মুখস্থ করে আপনি ভুলে যান, নাকি আপনি ধরবেন আপনার গ্যাপটা কোথায়। এরপরে যখন হচ্ছে আমরা ব্যাকটেরিওলজি শেষ হয়ে যাবে, তখন আমরা যখন লম্বা একটা ব্যাকটেরিওলজির পরীক্ষা নিব, তখন গিয়ে আপনি আরেক দফা এটাকে চোখের পলকে 15-20 মিনিটে আরেক দফা পড়ে ফেলতে পারবেন। এরপরে আমরা মাইক্রোবায়োলজি মেগা এক্সাম নিব, তখন আপনি আরেক দফা পড়বেন। এরপরে হচ্ছে গিয়ে যখন আমরা আবার আরেকবার হচ্ছে ফাইনাল নিব মক, তখন আরেকবার পড়বেন। এরপরে যখন পরীক্ষার্থী যারা পরীক্ষার আগে রিভ্যাম্পে যাবেন, তখন আরো 2 বার পড়বেন, একবার রিভিউ ক্লাসের সাথে, একবার নিজে। এরপরে ফাইনাল মক দিবেন। তার মানে এই পড়াটা আপনি আগামী 5-6 মাসে আরো 4-5 বার পড়বেন। সো তখন আপনার এগুলো মাথায় সেট হয়ে যাবে, ভয়ের কোনোই কারণ নাই। আর মাইক্রো হচ্ছে অনেকটাই মুখস্থের জিনিস, সো এই জন্য হচ্ছে মুখস্থ বিদ্যা যার খারাপ তার এগুলো মনে থাকবে না, খুবই স্বাভাবিক। সো এই জন্য মুখস্থ জিনিসগুলা পরীক্ষার আগে বারে বারে রিভাইজ করতে হবে, এই মাথায় রেখে যেটা করবেন, ছোট ছোট চিরকুট করেন বা বই পড়েন, যেটাই করেন সেটা বারে বারে চোখ বুলানো যেন যায়, এইভাবে তৈরি করবেন, ঠিক আছে। সো আমি অনেক বকর করলাম, আজকে স্পেসটা দেখাই নেই, চেহারা না দেখায় পুরো ক্লাসটা নিলাম। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এত রাতেও এত মানুষ থাকার জন্য, এবং হচ্ছে কি যে কোনো সাজেশন দিবেন, কোনো অসুবিধা নাই। নেক্সট ক্লাসটা শুক্রবার ডেট দেয়া আছে, সময় মতো হবে ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকলে করেন, যাদের হচ্ছে যেতে ইচ্ছা করে, মানে কথাবার্তা শেষ ক্লাস শেষ চলে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যাদের হচ্ছে বিভিন্ন প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে, করেন, আমি হচ্ছে আসি আরো 5 মিনিট আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। কমেন্ট দেখা শুরু করলাম। ও আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যেটা হচ্ছে আমি উত্তরটা সবাইকে দেইনি, আর সবাইকে আসসালামু আলাইকুম। প্রকৃতি সিফাত ইসলাম, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার যদি ভালো লেগে থাকে আমারও ভালো লাগবে। কালকে কি ক্লাস? সুমাইয়া শিফা আপু, আগামী কালকে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ক্লাস আছে, ক্লিনিক্যাল ক্লাস রাতের বেলা হবে, এই গ্রুপেই হবে, আমি নিব, পোস্ট আকারে আবার দিয়ে দিচ্ছি।
আরেকটা বিষয় আপনাদের মনে হতে পারে, এত ক্লাস, প্রত্যেকদিন ক্লাস, ক্লিনিক্যাল বেসিক কেমনে কি পড়বো? আপনারা কোনো ভয় পাবেন না। জাস্ট হচ্ছে একটা সপ্তাহ একটু দেখেন, তারপরে দেখবেন নিজের অজান্তে আপনার ভালো লাগা শুরু করবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমাদের ক্লাস প্রচুর হয়, প্রত্যেক দিনই অলমোস্ট ক্লাস থাকে, কিন্তু আমাদের ক্লিনিক্যাল ক্লাসটা স্পেশালি এমনভাবে হবে যেন আপনার ক্লাসের পরে পড়তে আর কোনো সময় লাগবে না। সেই জন্য নো টেনশন, আপনি জাস্ট আগান, ইনশাআল্লাহ ভালো কিছু হবে আপনার। আমি একটু উপর থেকে কমেন্টগুলো দেখি, হ্যাঁ নিচের কমেন্টগুলো পরে দেখতেছি। আপনার লিখতে থাকেন, কোনো অসুবিধা নেই। যাদের নেট প্রবলেম করে তারা যদি পরে রেকর্ডেডটা দেখবেন, তখন কিন্তু নেট প্রবলেম হবে না। বেসিকের রুটিন তো পাইনি আপু, বেসিকের রুটিন তো আমি পোস্ট করে দিয়েছি। খুঁজে পাননি, সমস্যা নেই, পেয়ে যাবেন। আপু ওনারা নিশ্চয় তখন হেল্প করে ফেলছে। আচ্ছা, উপরেগুলো দেখতেছি, নিচে যাই। আজকের ক্লাসের উপর কি কোনো এক্সাম হবে? হ্যাঁ আপু, হবে। এক্সামটা আগামীকালকে হবে ইনশাআল্লাহ। পোস্ট করে দিব প্রশ্ন, আপনারা পরীক্ষা দিবেন, সময় থাকবে, অনেক সময় দেয়া হবে। স্টেফ অরিয়াস কি ব্যাকটেরিওসিন প্রডিউস করে? হ্যাঁ আপু, করে। কলিজ ফ্র্যাকচার ইফ রাইট হ্যান্ড নিয়ে না, আহারে। আরিফা ফেরদৌসী আপু, আপনার জন্য অনেক দোয়া, কিচ্ছু হবে না ইনশাল্লাহ, করে ফেলবেন। জ্যোতি রায়, অনেক অনেক দোয়া আপনার জন্য, আপনার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া। বাচ্চারা যার হচ্ছে কি কারিশমা আপু, এখন তো বাবুকে নিয়ে নেন, সমস্যা নেই। এখন তো আর ক্লাস করতেছেন না, বাচ্চাকে দরজা খুলে নিয়ে আসেন। ক্লিনিক্যাল ক্লাসকে ওপেন ফর অল থাকবে? হ্যাঁ, গাইনি ক্লিনিক্যাল ক্লাস এটা ওপেন ফর অল থাকবে। পিডিএফটা হচ্ছে গ্রুপে লিংক দেয়া আছে আপু। ক্লিনিক্যাল বেসিকের রিভ্যাম্প কি আলাদা আলাদা হয়? যার যে সাবজেক্ট সেই রিভ্যাম্প ওভাবে হয়। 6 বছর পর পড়তে বসে অনেক কঠিন লাগতেছে আপু, এগুলো তো অনেক কঠিন, আসলেই কঠিন, আবারই তো কঠিন লাগে, এতবার মানে পড়াই তারপরে কঠিন লাগে। আপনারা কঠিন লাগবে, এটা একদমই স্বাভাবিক। আপনি যে সুন্দর করে বলতে পারলেন যে কঠিন লাগতেছে, এটাই অনেক বড় ব্যাপার। অনেকে বলতেছে না, ভাব দিচ্ছে সবাই, ও খুব বুঝি খুব বুঝি। কঠিন লাগবে, এটাই স্বাভাবিক, আস্তে আস্তে হয়ে যাবে, কোনো টেনশন নাই। আপনারা বই সামনে নিয়ে বসবেন, বই সামনে নিয়ে বসলে এই যে কঠিন কঠিন শব্দগুলো কঠিন লাগবে না, দেখবেন বইয়ের পাতায় সব দেখতে পাবেন। কম্বাইন্ড ব্যাচে আগে কি বেসিক পড়াবেন? আপু রুটিন দেয়া আছে, সবকিছু আমরা মিক্স আপ করে পড়াবো, শুধু বেসিক শুধু ক্লিনিক্যাল না। যেহেতু সামনে রেসিডেন্সি পরীক্ষা আছে, তাই টার্গেট আমাদের হচ্ছে বেসিকটা, রেসিডেন্সিটাকে শেষ করা। এই ফার্স্ট ক্লাসের কোনো এক্সাম হবে? হবে আপু, আজকেরটার সাথে। ক্লিনিক্যাল ক্লাসে দত্ত লাগবে। সব সাবজেক্টের বেসিক ক্লাস কি সেম হবে? মেজরিটি সেম হবে। যেগুলো সবার সেম লাগে সেগুলো সেম হবে, যেগুলো সেম লাগে না সেগুলো আলাদা হবে। তামান্না রহমান আপু, মেডিসিনের ক্যারিয়ার করতে হলে ড্যাভিডসন পড়তে হবে, ড্যাভিডসন পড়তে হলে ড্যাভিডসন রিলেটেড ব্যাচে ভর্তি হতে হবে।
গাইনি অফ সেফসিপিএস পেপার 1 2 3 তে কিভাবে কি ভাগ থাকে? পেপার 1 এ অ্যানাটমি, এমব্রায়োলজি, হিস্টোলজি, তারপরে হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স, এপিডেমিওলজি। পেপার 2 তে হলো ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি। আর পেপার 3 তে প্যাথো আর মাইক্রো। এই হচ্ছে বেসিকের ভাগটা। ওকে, সবাই ভালো থাকেন, অনেক অনেক দোয়া থাকলো সবার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। কাটলাম।